welcome everyone to your weekly show on all things cricket. Silly Point. Friday nights usually হয়, but today we're a day late কারণ আজকে সিরিজটা শেষ হয়ে গেল বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যেকার। ফার্স্টে ছিল 3টা ওডিআই, তারপরে 2টা টি20। ইটস আ ভেরি শর্ট সিরিজ যেটা শেষ হয়ে গেল বিফোর দ্য বিগ সিরিজ এগেইনস্ট ফাইটিং সাউথ আফ্রিকা। বাট এই সিরিজটা নিয়ে আমরা আজকে কথা বলবো। প্লাস ডেফিনেটলি উই লস্ট দ্য গ্রেটেস্ট বোলার অফ অল টাইম ইয়েস্টারডে। In my opinion, the greatest bowler I've easily seen, Shane Warne. Shane Warner মানে এই 52 ইয়ার্স ওল্ড বয়সে হঠাৎ করে মরে যাওয়া, এটা নিয়ে ইটস বিন আ ম্যাসিভ শক ফর অল অফ আস। আই থিংক যারা শেন ওয়ার্ন দেখে বড় হয়েছি, সো উইল ডেফিনেটলি talk about his career. We're working on a video for Shane Warne as well, a tribute video. যেটার ভয়েস আমার পাশে যে the guy you can see, he's quite sad right now, সাজ্জাদু দাস. So he's done the voiceover for that. And আমাদের সাথে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন কাস্টমার আহমেদ বিন পারভেজ আছে। এতক্ষণ ক্যামেরা অফ ছিল, এখন অন। আজকে তার ক্যামেরা অন থাকবে। সো ওয়েলকাম গাইস টু দ্য শো। অলরেডি কমেন্টস আসা শুরু হয়ে গিয়েছে। উই ওয়ার ডিসকাসিং quite a while একটু আগে of all things but cricket একটু আগে। সো ভালোই যে এখন ক্রিকেট নিয়ে আমরা কনভারসেশন স্টার্ট করব। ওয়াসিফ has joined us and ওয়াসিফ is saying late এটার জন্য ওয়াসিফকে এক্সপ্লেনেশনটা দিলাম যে we were there 11:30 থেকেই আমরা ছিলাম, but we talked about a few things before. আর নাইম হাসানও জয়েন করেছে। সো দুজনকে হাই। আরো আমাদের সাথে ভিউয়াররা জয়েন করছে। সো the ones that are joining right now, be sure to smash the like button. It's going to be a great show today or tonight, and of course be sure to share. And starting এ আসলে I wanna talk about one thing. সেটা হচ্ছে শেন ওয়ার্ন নিয়ে আমরা একটু পরেই আসি। স্টার্টিং এ I wanna talk about today's match. আজকের ম্যাচটাতে obviously সাজ্জাদ, you were there in commentary. আমার তো এবিপি এর কি কমেন্ট্রি ছিল নাকি? হ্যাঁ ছিল তো, আমারও ছিল। I did not have it on the first day, so আমার আজকে যাইতে যাইতে মনে হচ্ছিল যে could be that the usual proceedings will happen. আফগানিস্তান ডমিনেট করবে, টি20 তে will win the game. সেটাই হলো আর কি। আমার কপালে আজকে উইনটা জুটে নাই, so no hard feelings, but I was happy to see যে দুই ক্যাপ্টেন at least ট্রফিটা একসাথে তো নিতে পারছে, so we had our hand on the trophy as well. Yeah. সাজ্জাদেরও থটস জানতে চাই on the match in itself. Obviously dropped catch নিয়ে অনেক কথা হচ্ছে, so fieldingটা মানে how disappointed were you? Last 3 games এ 9 dropped catches. I think the coach রাসেল ডোমিঙ্গো সেইটা মেনশন করলো। আর নতুন একটা ফিল্ডিং কোচও কিন্তু আজকের ম্যাচের পরে ঘোষণা করা হয়েছে। বিসিবির অফিশিয়াল প্রেস রিলিজ আসছে যে ম্যাকডারমট is the new coach. Shane McDermott is the new coach. So Sajjad, I want to know your thoughts on the match. শুধু ম্যাচ না, টোটাল সিরিজটাই টি20 সিরিজের দুটো ম্যাচই কিন্তু বেশ একপেশে হয়েছে। সো অ্যাজ ক্রিকেট লাভার আই এম ডিসঅ্যাপয়েন্টেড উইথ বোথ অফ দ্য ম্যাচেস। আর আজকের ম্যাচ যদি বলি, আফগানিস্তান ব্রিলিয়ান্ট ছিল। তারা একদম খুব ভালো মতো জানে কোন প্লেয়ারটার এগেনস্টে কি প্ল্যানিং করতে হবে এবং ঠিক সেভাবে তারা এক্সিকিউট করেছে। ফজল হক ফারুকি ওয়াজ ব্রিলিয়ান্ট এবং ডিজার্ভিংলি ম্যান অফ দ্য সিরিজ সে হয়েছে। তারপর আর আমি বলবো যে বাংলাদেশের ব্যাটারদের টি20তে আসলে হাউ টু অ্যাপ্রোচ দ্য গেম, তারপর হচ্ছে গেম সেন্স, এই জায়গাগুলোতে আসলে লট টু ওয়ার্ক অন। গেম সেন্সের কথা আমি বলবো, বিশেষ করে নাইমের রান আউটটার কথা আমি যদি বলি, সাকিবের ব্যাটিংও ডিসঅ্যাপয়েন্টিং অনেকদিন ধরেই টি20 ইন্টারন্যাশনাল অ্যাটলিস্ট। বাট হোয়াট সাকিব ইজ শোয়িং দ্য আদার্স, যে গেম অ্যাওয়ারনেসটা তার মধ্যে সবসময় ছিল বা থাকে বা আছে। নাইমের কথাটা বলছিলাম যে একটা স্লগ সুইপ করে সে কিন্তু ভালো কানেকশন করতে পারেনি। সো হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য শট রাদার দ্যান দ্য সিচুয়েশন, যে বলটা কোথায় আছে। এবং সাকিব তখন সেন্সড অ্যান অপরচুনিটি অ্যান্ড হি স্টার্টেড রানিং। সো সাকিবেরও মেবি একটা ভুল হয়েছিল যে নাইমকে একেবারে অপ্রস্তুত অবস্থায় সে দৌড়টা দিয়েছিল। বাট দিস ইজ হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য গেম অ্যাওয়ারনেস, সিচুয়েশন অ্যাওয়ারনেস। এটা তো জাস্ট একটা গ্লিম্পস বা একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে অনেক কাজ করতে হবে। মুনিম শাহরিয়ারের কথা বলছিলাম, এবং বিপিএল এ তার কয়েকটা ভালো ঝোড়ো ইনিংস দেখে এভরিওয়ান গট ভেরি এক্সাইটেড। বাট এই জিনিসটা আসলে সবার বোঝা উচিত ছিল যে ওর ইভেন বিপিএল এর কমেন্ট্রির সময় আমি এই কথাটা বলতেছিলাম যে মুনিম শাহরিয়ারের টেকনিকে বিশাল গ্যাপ রয়েছে। ইয়েস, তার অ্যাপ্রোচ অ্যাবাউট দ্য ফরম্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন,
কিন্তু বেসিকলি একেবারেই নরবরে টেকনিকের ব্যাটার হলে যা হয়, এবং ফারুকের ফার্স্ট ওভারটা আজকে শোড যে আসলে ফারুকি ভালো বোলিং করছিল, বাট এর চাইতেও ভালো বোলার, এর চাইতে অনেক ভালো বোলার সামনে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডিফারেন্ট কন্ডিশনসে হি উইল ফেস, এবং সে ফুললি এক্সপোজড হয়ে যাবে যদি টেকনিকের এই জায়গাগুলো নিয়ে কাজ না করে। সো এরকম আর কি ছোটখাটো যে ব্যাপার। আর ফিল্ডিং নিয়ে আসলে আমি খুবই হতাশা, এগুলো নিয়ে আসলে বলার মানে আমি জাস্ট সামনের দিকে দেখতে চাই নতুন কোচের আন্ডারে কি হয়। ক্যাচিং ইজ very poor, absolutely not up to international standard। এবং আজকে যদি দেখি নাসুম সবসময় পুয়ার ফিল্ডার, সো ওর কথা বাদ দিলাম, এবং নাসুম যে ক্যাচটা ড্রপ করেছে ফার্স্ট ওভারে সেই জায়গায় আবারও কিন্তু সেই গেম অ্যাওয়ারনেসের কথা যদি বলি, লিটন কুমার হ্যাঁ নাসুম কল দিয়েছে যার কারণে লিটন ছেড়ে দিয়েছে, বাট বলটা এত উপরে গিয়েছে এবং নামতে এত সময় নিচ্ছিল, লিটন কুড হ্যাভ কল্ড ইট, অ্যান্ড তার কিন্তু গ্লাভস পরা অবস্থায় বেটার চান্স থাকবে সবসময় আউটফিল্ডারের চাইতে, যে কোনো আউটফিল্ডারের চাইতে ক্যাচ নেওয়ার জন্য, বিশেষ করে হাই ক্যাচেস গুলা, কারণ হাই ক্যাচেস গুলা অলওয়েজ ট্রিকি হয়, নামতে নামতে ছোট্ট বল তো খুব ছোট্ট একটা জিনিস, তো বাতাসের মধ্যে অনেক এলিমেন্ট থাকে, বাতাসের অনেক গতি থাকে, সো এইসব জায়গায় বল অবলিক করে, বলের গতিপথ চেঞ্জ হয়, সো অবভিয়াসলি ইউ হ্যাভ টু গিভ দ্যাট চান্স টু দ্য ম্যান উইথ দ্য গ্লাভস ইফ দ্য চান্স ইজ অ্যাভেলেবল, এবং আমার কাছে মনে হয় সেই জায়গায় অ্যাভেলেবল ছিল। সো ওই জায়গায় একটা এরর ইন জাজমেন্ট ছিল, অ্যাগেইন ম্যাচ সিচুয়েশনের কথা যদি বলি, এবং বাকি যে দুটো ক্যাচ ছিল প্রবাবলি দে ওয়ার দ্য বেস্ট ফিল্ডার্স ইন দিস 11 টুডে অন দ্য ফিল্ড, আফিফ হোসেন এবং নাইম, দুজনই খুব ভালো ফিল্ডার, তারাও ক্যাচ ড্রপ করেছে, এবং শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি ইট ওয়াজ ভেরি পুয়ার, বাট নাথিং টেক অ্যাওয়ে ফ্রম আফগানস। তারা অপরচুনিটি যেটা পেয়েছে 100% কাজে লাগিয়েছে। সো শুধুমাত্র বাংলাদেশ পুর খেলেছে এই কথা বলে লাভ নেই, আফগানিস্তান নিজেদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করেছে এন্ড দে ক্যাপিটালাইজ ইট ফুললি। I'm gonna take a few comments একসাথে। So first of all, মিজবাত বলছে সাকিব is finished as a batter, এটা নিয়ে একটু কথা বলতে হবে। And then ওয়াসিফের এটা যে ফ্রাইডে থেকে কি এখন শো হবে? হ্যাঁ, ফ্রাইডে থেকে নেক্সট উইক থেকে শো হওয়ার চান্সেসই আছে। we should be back on schedule. রুজলান বলছে why does team management keep taking Naim again and again? এটা নিয়ে আরো একটা কমেন্ট এসেছে, I think খালিদ আহমেদের should Naim be considered anymore, high time we should bring back তামিম। এইটা নিয়ে কথা বলতে হবে। এন্ড ওয়াসিফের আরো একটা কমেন্ট নিয়ে নেই যে সাজ্জাদ ভাইকে লিটন রং প্রুফ করলো, যেটা চেয়েছিল মানে টি20 এর ক্ষেত্রে আই গেস। এন্ড ওপেনিং স্লটের ক্ষেত্রে opening yes yes তানভীর আহমেদ প্রান্ত বলছে we keep talking about fielding coaches but যে মিসগুলো ফিল্ডাররা মাঠে করে ওইগুলো কোন কোচ এনে ঠিক করতে পারবে? isn't this more of a psychological block or something? এবং এটা নিয়ে কিন্তু মানে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলেছে যে I can 100% pinpoint what the issue is, কারণ ট্রেনিং এ তো ড্রিল যেগুলো সেগুলো করছে। এর আগে যে ফিল্ডিং কোচ ছিল তাকে নিয়ে সমালোচনা ছিল যে সে হচ্ছে রায়ান কুক, সে হচ্ছে ব্যাটিং কোচ ছিল এর আগে, এন্ড তার ফিল্ডিং কোচ হওয়ার এক্সপিরিয়েন্স ছিল না। এন্ড দেন এখন যে কোচ ছিল আর কি, সে বাংলাদেশের এক সময়কার বেস্ট ফিল্ডার ছিল, ওয়ান অফ দ্য মোস্ট ফিট প্লেয়ার্স অফ হিজ টাইম উইথ দ্য মেট্রিক্স মুভ, মানে মেট্রিক্স মুভ স্টাইলে যে লিভ গুলো করতো রাজিম সালে। সো হি ডিড দিস সিরিজ এন্ড এটাতেও কিন্তু খুব একটা ভালো সময় যায়নি বাংলাদেশের ফিল্ডে। এন্ড দেন উই কাম টু দ্য নেক্সট গাই শেইন ম্যাকডারমট। সো is it a psychological thing or not? ABP কে দিয়ে স্টার্ট করাতে চাই এটা, যে when it comes to Bangladesh's fielding, do you think it's a more psychological thing? I think so, কারণ ফর এক্সাম্পল যখন আমি মাহমুদুল্লাহ কে দেখি, মানে হি মিসড আ ফিউ ক্যাচেস ওডিআই সিরিজটায়, he was in the outfield, মানে it looked like হ্যাঁ age has caught up to him, not age basically হচ্ছে তার মানে বডি আর রেসপন্ড করতেছে না আর কি, the reflexes have gone down by big notches, সেটা তার ব্যাটিং দেখেও বোঝা যায়। So few players ওদের এইসব ইস্যুস হচ্ছে, but when you look at someone like আফিফ যে হচ্ছে টিমের বেস্ট ফিল্ডার, সে যখন ক্যাচ ড্রপ করতেছে, নো ফিল্ডিং কোচ ক্যান অ্যাকচুয়ালি হেল্প হিম উইথ দ্যাট। নাসুমকে নিয়ে কাজ করা যেতে পারে মেবি, বিকজ হি সো পোর, বা মুস্তাফিজ, মানে এদেরকে নিয়ে কাজ করলে there is a chance যে তারা আগের থেকে একটু বেটার হইতে পারে ওভারঅল ইন দেয়ার অ্যাপ্রোচ অর ইন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। কারণ অনেক সময় দেখা যাচ্ছে টু টেক দোজ হাই ক্যাচেস, সে আসলে মানে ও যে কাপের মতো করে নিবে না রিভার্স কাপ করে নিবে, এইসব ডিসিশন নিয়ে ইনডিসিশনে ভুগতেছে। সো দিজ আর
quite a few basics যেগুলো নিয়ে কনফিউজ থাকার কথা না when you see a situation, when you are in that situation, ক্যাচটা নেওয়ার জন্য স্পেসিফিক্যালি। তো ওই জায়গাটা আমি বলবো there are few fielders যাদের কাজ করার জায়গা আছে, but for someone like মাহমুদুল্লাহ or someone like an আফিফ, যারা সেফ ক্যাচার্স, ব্রিলিয়েন্ট ফিল্ডার্স ইন জেনারেল, মানে তাদের এন্ড থেকে এই জিনিসটা হওয়া, আই ডোন্ট থিংক ইটস an issue of fielding practice or anything. Mahmudullah has the highest number of catches for Bangladesh in T20s. I think it's 150 or something, or international cricketing overall. তো এত এক্সপিরিয়েন্স থাকার পরে আফটার টেকিং সো মেনি অফ দোজ ক্যাচেস, মানে দিস ক্যান অনলি বি আ সাইকোলজিক্যাল ইস্যু যে ও আসলে ফর্মেই নাই, এন্ড হি ডাজন্ট, হি ইজ নট এনজয়িং, মানে প্রেসার টেসার এগুলো সে বোধহয় এনজয় করতেছে না, এটা একটা ইস্যু হইতে পারে। এন্ড ওই ব্যাপারটাই আবার ওই যে নাইম শেখ, সেম রিফ্লেকশন আমার কাছে লাগছে যে হ্যাঁ, মানে হি হ্যাজন্ট বিন ডুইং গুড, ওর উপর একটা আলাদা প্রেসার আছে, এন্ড he faltered আজকেও ফিল্ডিং এও সে falter করছে। সো when you look at the individuals, then you realize যে হ্যাঁ, few parts could be the role of the fielding coach, সে হয়তো আলাদা করে কাজ করলে he can improve a few people, but in general মানে when the good fielders miss those easy catches, যেগুলো নর্মাল, যেগুলোতে কোনো হিসাব নিকাশ নাই বা মানে ইনোভেশনের কিছু নাই, জাস্ট টেক দ্য ক্যাচ, প্লেন এন্ড সিম্পল, ওসব জায়গায় যখন মিস করতেছে, ইউ রিয়েলি ফিল ডিসঅ্যাপয়েন্টেড অন দ্য প্লেয়ার এন্ড দেয়ার মেন্টাল সেটআপ, বা তারা আসলে কি কি প্রেসারের মধ্যে আছে। আজকে যে সিচুয়েশনটা এমন না যে যেসব সার্কামস্ট্যান্সে ক্যাচ গুলো ড্রপ হয়েছে, এক্সেপ্ট মেবি ফর দ্য ফার্স্ট ওয়ান, পরের দিকে হাজরাতুল্লাহ জাজাই গট 2 more মানে লাইভস, তারপরে যে উসমান গনি গট লাইভস, মানে ইজি ইজি ক্যাচ ড্রপ করে দিচ্ছে। তো আই হ্যাড এ ফিলিং যে তখন তো প্রেসারও নাই অন ইউ যে তোমার কিছু করতে হবে, মানে সামথিং শর্ট অফ আ মিরাকল উড টেক ইউ আউট অফ দ্যাট গেম। সো ওই সিচুয়েশনেও যদি একটা প্লেয়ার ক্যাচ মিস করে, either he's just totally out of the game and just waiting for the game to be over, যেটা খুব খারাপ একটা মেন্টাল অ্যাপ্রোচ, and the second bit is তার যদি টেকনিক খারাপ থাকে, যেটা আমার মনে হয়েছে যে নাসুমের কেসে হয়েছে ইন দ্য ফার্স্ট ক্যাচ আর কি, মানে হ্যাঁ, he wasn't confident to take it, but সে কল দিয়ে নিয়ে পরে আর রিগ্রেট করার চান্স পায় না, কারণ কারে আর বলবো, নিজেই তো ক্যাচ মিস করলো নিজের বলে। Absolutely, absolutely, 100%. Yeah. সাজ্জাদের মতামত জানতে চাই যে is it like what ABP said? I kind of agree with what ABP said. না, অ্যাবসলিউটলি মোটামুটি পুরোটাই কভার করে দিয়েছে, বাট সাইকোলজিক্যাল ব্লক কিছুটা আমি বলবো আছে। বিশেষ করে আমার কাছে মনে হয় যে আবারও যদি এরকম স্কায়ার ওঠে, নাসুম আবারও মিস করবে। দ্যাটস আ সাইকোলজিক্যাল থিং অ্যাজ ওয়েল, মানে অ্যালং উইথ পুয়ার ফিল্ডিং অ্যাপ্রোচ, কারণ মাথার মধ্যেও কিন্তু এই জিনিসটা ঘুরতে থাকে। কারণ ব্যাপারটা হয় কি, অনেক সময় কিন্তু আমরা দেখি যে খুব ব্রিলিয়ান্ট কিছু কট অ্যান্ড বোল বা স্লিপে বা গালিতে হয় যে অনেক জোরে আসছে, একটা হাত বাড়াইছে এবং বলটা আটকে গেছে, হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে যে অ্যাকচুয়ালি জমে গেছে হাতে, ধরে নাই। হ্যাঁ, তো ওই ক্যাচগুলাও না মাঝে মধ্যে স্কায়ারের ক্যাচ থেকে ইজিয়ার। কেন? কারণ হচ্ছে যে যখন বলটা অনেক উপরে উঠে গেছে এবং আই হ্যাভ দ্য অনলি থিং ইন দ্য ওয়ার্ল্ড টু ডু রাইট নাও ইজ টু ওয়েট ফর দ্য বল টু কাম ডাউন। সো ওই সময়টা এত লম্বা একটা সময় টাইম ডাইলেশন শুরু হয়ে যায় যে অনেক চিন্তা মাথার মধ্যে চলে আসতে পারে। সো অ্যাবসলিউটলি ফোকাসড না হলে ওই ধরনের স্কায়ার গুলোকে ক্যাচ করাটা কিন্তু, ধরাটা কিন্তু আসলেই কঠিন একটা জায়গা। সো ওই জায়গা থেকেই কিন্তু সাইকোলজিক্যালি বা মেন্টালি আরো বেশি স্ট্রং হতে হবে ফিল্ডারদেরকে, যেটা আমরা মানে কেন আমরা এই ধরনের স্কায়ার সবচেয়ে কম মিস হতে দেখি কাদের, আমরা কিন্তু সেই জায়গায় অবশ্যই ওই সেনা কান্ট্রির ওদের কথাই আসবে। পুরো সাবকন্টিনেন্টের মধ্যেই কিন্তু আমি বলবো যে স্কায়ার ড্রপ করার রেট অনেক বেশি দেন দ্য সেনা কান্ট্রিজ, বিকজ দে আর মোর মেন্টালি ফোকাসড, আরো বেশি স্ট্রং থাকে এইসব জায়গাগুলোতে। বিশেষ করে অস্ট্রেলিয়ানদের কথা তো বলবো যে অস্ট্রেলিয়ানদের এই ধরনের ক্যাচ ড্রপ করার রেট প্রবাবলি নিয়ার টু 5% অনেক নিচেই হবে। সো ওই জায়গাটা আর কি সাইকোলজিক্যাল ব্লক তো কিছুটা থাকবে। ফর এক্সাম্পল তাসকিন যদি ক্যাচ মিস করে, সেখানে সাইকোলজিক্যাল ব্লক অনেকটা থাকবে। তারপর আমি বলবো মাহমুদুল্লাহর ক্ষেত্রে, যেমন ফর এক্সাম্পল তাসকিনের বলে যখন ক্যাচ উঠে, যার কাছে যায় সেও নার্ভাস হয়ে যায়, কারণ তাসকিন বল করছে, ওর বলে ক্যাচ মিস হবেই। সো এই আজকাল আবার শরীফুলের সাথে একই ট্রেন্ড শুরু হয়েছে, কিন্তু হি কুড হ্যাভ গট সো মেনি মোর উইকেটস এই টি20 সিরিজটায়। খুবই আনলাকি, মানে হি বল রিয়েলি ওয়েল, আমি খুবই ভালো লাগছে আমার বোলিং। দ্য অনলি স্যাড পার্ট ইজ যে হ্যাঁ, মানে ফিল্ডাররা হেল্প করতে পারেনি আজকে। শেখ মেহেদী একেবারেই আনফরচুনেট, 3 উইকেট পাইতে পারতো। এক্স্যাক্টলি, মেহেদী বোল্ড ভেরি ওয়েল টুডে অ্যাজ ওয়েল। হ্যাঁ, আজকে হি ওয়াজ দ্য বেস্ট, আমাদের বেস্ট বোলার।
আচ্ছা, I'm gonna take a few more comments, guys. এর আগের কোনো কমেন্ট যদি if you want to address them, please do. We'll get back to those topics. ওই Obviously, যে প্রত্যেকটা topic touch সাজ্জাদ করা ইয়ে হবে. করবে, নাইম Yeah. শেখকে নিয়ে তো ডেফিনেটলি বলবে, বিকজ আজকেও ইভেন ডিউরিং কমেন্ট্রি, ইভেন বিফোর আর আফটার, মানে দেয়ার ওয়ার অলসো পিপল যারা একই সেম কোশ্চেন জিজ্ঞেস করতেছে। বিফোর দ্য গেম দে ওয়ার সেইং, ও মুশফিক ইজ ফিট, তার মানে ডেফিনেটলি নাইম বাদ পড়তেছে, এন্ড ইউনো মানে লিটন আর ইয়ে হচ্ছে ওপেন করবে মুনিম। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। এন্ড দেন when the teams came up, তখন দেখতেছি যে না, মুশফিক ঢুকছে ঠিকই, নাইমও আছে, বাদ পড়ে গেছে ইয়াসির রাব্বি, এন্ড নাইম ইজ স্টিল ওপেনিং। তো তখন লজিক দেওয়া স্টার্ট করলো মানুষজন যে হ্যাঁ, ইট কুড বি যে ও ডমিঙ্গো আবারও সে রাইট লেফট ওই জায়গায় গেছে আর কি, যে একটা লেফট রাইট করতে করতে সে এখন ওই নাইমকে ওই লেফটের জন্য রেখে দিছে, এন্ড মুনিম শাহির হচ্ছে রাইট, দুজন মিলে ওপেন করবে, এছাড়া আর কোনো রিজন নাই। এন্ড দেয়ার ওয়াজ অ্যানাদার স্কুল অফ থট সেইং যে হ্যাঁ, মানে বোর্ড তো অনেক সময় বলে ইউ শুড বি পেশেন্ট, বা অনেক সময় কাউকে হুট করে এক ম্যাচ পর বাদ দিয়ে দিলে আবার একটা মানে মিডিয়া প্রেসার আসে বা একটা পাবলিক প্রেসার আসে যে এত কম সময় দিয়ে তুমি ছেড়ে দিলা, ওকে সময় দিলা না। সো দে মে বি থট যে দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি ফর নাইম টু প্রুভ হিমসেলফ, যে থাকতে পারে ও স্কোয়াডে বা ভবিষ্যৎ আছে। বাট মানে এটাতেও মনে হয় না হি পাস্ট। সো আমার মনে হয় মানে পরের সিরিজ আই উড বি রিয়েলি সারপ্রাইজ যদি অ্যাকচুয়ালি থাকে টিমের মধ্যে। এখানে ফার্স্টে নাইমের কথা যদি বলি, নাইমকে পরশুদিন যখন ফার্স্ট ম্যাচে 11-এ দেখেছিলাম, আই ওয়াজ শিওর যে নাইম এই সিরিজটা খেলবে। মাত্র 2 ম্যাচে যেহেতু সিরিজ, হ্যাঁ 2 ম্যাচে যেহেতু সিরিজ, সো একটা ফেল করলে পরেরটাতে বসাবে, এটা হবার সম্ভাবনা কমই ছিল এবং সেটাই হয়েছে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পারভেজ একটু আগে যে কথাটা বললো যে অপরচুনিটিস বা ইনাফ চান্সেস দেয়া হয়েছে কিনা, আমার কাছে মনে হয় যে নাইমের ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টা হয়ে যাচ্ছে কিনা। কারণ ওই যে আমি এক্সাম্পলটা প্রায় দেই, আবারও দিব, সেটা হচ্ছে যে রাস্তায় যে আখের রস বিক্রি করে, সো এই আখের কাট পিসগুলা সেটা যখন মেশিনের মধ্যে গ্রাইন্ডারের মধ্যে দেয় না, তখন হচ্ছে যে রস খুঁজে রস টিপে বের হয়, এরপর সেটাকে ভাঁজ করে আবার দিতে থাকে দিতে একটা পর্যায়ে তখন আর রস বের হয় না, তখন ওইখান থেকে ওই ছিলকাগুলা খুলে খুলে বের হয় গ্রাইন্ডারের মধ্যে থেকে। সো আমার কাছে মনে হচ্ছে একটু কলোকিয়ালি আমরা ছাবা বলবো আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো নাইমের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হচ্ছে কিনা যে কারণ অবভিয়াসলি ওকে এত বেশি চান্সেস দেওয়া হচ্ছে এবং সে ফেল করতেছে, প্লাস এত কথা হচ্ছে। আজকে নাইমের অ্যাপ্রোচ যদি দেখি, অনেক বেশি অস্থির ছিল, কিন্তু সে যতক্ষণ ক্রিজে ছিল সে কিন্তু ছটফট করতেছিল। সো ক্লিয়ারলি হি ইজ আন্ডার প্রেসার, ক্লিয়ারলি তার কনফিডেন্স খুবই লোতে চলে গেছে। এরপরেও তাকে বারবার এই চান্স দেয়া এবং হি ফেইলিং এবং কিসের বেসিসে চান্স দিব? নাইমের তো ভাই টেকনিকেই একটু গলদ আছে। হ্যাঁ, আমার একটা খুব লিটনের ক্ষেত্রে ইউ ক্যান সে যে হ্যাঁ অনেক সাউন্ড ব্যাটার, টেকনিক খুব ভালো, ও এক সময় না এক সময় ডেলিভার করবে। নাইমের ক্ষেত্রে তো সেই ব্যাপারটাও তো নাই। তো ওই জায়গায় যখন আত্মবিশ্বাসের তলানিতে চলে যাবে, আলটিমেটলি যখন একেবারেই ওই যে আখের রসের ছিলকার মতো ছিঁড়ে পড়ার সময় যদি ওকে বাদ দেয়, ও কামব্যাকটা করবে কিভাবে, তাই না? তখন তো কামব্যাক করাটাও তো তার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো হোয়াট টু গিভ এ পজ। আমি বলতেছি না হোয়াট টু স্টপ অর হোয়াট টু ড্রপ, ওকে একটা পজ দেওয়া উচিত। জেমি ইজ অলসো হিয়ার, সে টেকনিক নিয়ে অনেক ভালো কাজ করতে পারে, সেটা আমরা অলরেডি জানি। বাংলাদেশের ব্যাটিং এ তার কতটুকু অবদান, সো অবভিয়াসলি জেমি সিডেন্স তাকে নিয়ে অবশ্যই কাজ করতে পারে, বা বাইরে অনেক কোচেস রয়েছে। সো এই সমস্যাগুলো সর্ট আউট করে, সমস্যাগুলো অ্যাড্রেস করে দেন কাম ব্যাক। আরো একটা ব্যাপারও তো আছে এখানে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ সামনে চলে আসতেছে। অপরচুনিটি দিতে আমি যে নতুন একজন ওপেনারকে খেলাবো, তাকেও তো অপরচুনিটি দিতে হবে। ওয়ার্ল্ড কাপের আগে তাকে তো সেট করতে হবে টিমে। সবচেয়ে খুশি সৌম্য সরকার হচ্ছে মনে হয় এই কনটেক্সটে, টি20 টিম আবার একটা কামব্যাক করবে। Think about it, ABP, হ্যাঁ, why hasn't Soumya been selected? মানে if you see ওটাই, নাইম যদি সিলেক্টেড হইতে পারে, সৌম্য শুড বি সিলেক্টেড ইভেন মোর। কারণ হচ্ছে মানে at least ওর ইন্টেন্টটা আছে, হ্যাঁ he scores the same amount of runs that Naim would do and fail maybe similar amount of times, but মানে at least as a fielder, as a মানে বোলার ইভেন তাকে কিন্তু ইউজ করা যায় at various points of time. So আর যেদিন সে ক্লিক করবে he can actually be an X factor, যেটা নাইম কোনোদিন হইতে পারে না। মানে the most Naim can do is be an anchor man. ও জীবনে কোনোদিন একটা মানে ওরকম ইনিংস খেলে দিতে পারবে না টপ অর্ডারে। If he scores 80 it would be of 70 balls. So is that a good enough innings in a T20 game? হইতে পারে in different context, but এর চেয়ে বেশি ওর নাই, মানে that is his limit. তো কিছু তো করার নাই। সৌম্য can give you a 70 from 40.
সমুদ্রে দিতে Yeah. পারে যে কোনো মোমেন্ট, উই হ্যাভ সিন So ইট see বিফোর। this, এবিপি সাজ্জাদ দুজনই দেখো যে আমরা আজকাল দেখি যে খুব একটা মানে ট্রেন্ড হয়ে গেছে, এক একজন আর্মচেয়ার ক্রিকেট অ্যানালিস্ট এখন হচ্ছে তামিমের টেকনিক নিয়ে বলতেছে যে তামিমের টেকনিক এই হয়, ওর মাথায় দিকে পড়ে যায়, ওর ব্যালেন্স কমে যায়, এটার পোষানোর জন্য সে এর আগে ফুটওয়ার্ক এই ছিল সেই ছিল। তামিমের যদি টেকনিকে ফল্ট থাকে তাইলে কোন ওপেনিং ব্যাটারের টেকনিকে ফল্ট নাই? মানে কতটা কতটা স্টুপিড একটা জিনিস করতে পারে মানে, এবং এটা বাংলাদেশেই হয় এরকম জিনিস। আমি একমাত্র দেখছি যে ভালো ভালো প্লেয়ারদেরকে ওভার অ্যানালাইজ করে তাদেরকে মানে কেমনে আনডিউ প্রেসারের মধ্যে ফেলা যায় যে হি ইজ ইউর বেস্ট প্লেয়ার টু বিগিন উইথ। when you start to over analyze and when you start to over, ওই যে একটু আগে সাজ্জাদ যে এক্সাম্পলটা দিল আখের ব্যাপারে, সেটা তো তামিমের বেলায় কাজ করে, বিকজ হি ইজ ইউর বেস্ট ওপেনার, হি ইজ ইউর মোস্ট অ্যাকমপ্লিশড ওপেনার, এবং তার গেম ইটস সো ভিজিবল টু সি যে ওর আগে টেকনিকে ফুটওয়ার্কে যে সমস্যাগুলো ছিল হি ওয়ার্কড অন দেম, অ্যান্ড হ্যাঁ সে ওভার কম্পেনসেট করে ফেলতেছে টু আ সার্টেন এক্সটেন্ট উইথ হিজ ফুটওয়ার্ক, বাট ওর গেম আগের থেকে ইট হ্যাজ ডেভেলপড, ইট হ্যাজ ইমপ্রুভড, ইট হ্যাজ গটন বেটার। হি ইজ নট আ প্লেয়ার ইন ডিক্লাইন যে না ও ট্রাই করতেছে না, হি ইজ নট ট্রাইং or working hard for it, he is. Why put undue pressure on that sort of a player? Same goes for a guy like মাহমুদুল্লাহ, যে আমার যদি মাহমুদুল্লাহর পজিশনে আরো 5-6টা প্লেয়ার থাকে যে আরো বেশি মারতে পারে, যে আরো বেশি কুইকলি রান স্কোর করতে পারে, যে ওর কাজটা ওর থেকে চোখে মানে দেখেই বোঝা যায় যে বেটার করতে পারে, আই ডোন্ট নিড টু গো ইনটু স্ট্যাটস, তাহলে আই পিক দ্যাট প্লেয়ার। লাইক মুশফিকের বেলা আমরা খুব সহজে বলতে পারি ওর থেকে বেটার কিপার লিটন, ওর থেকে মাচ বেটার কিপার হচ্ছে সোহান, খুব ইজিলি এটা আমরা বলতে পারি, উইচ ইজ ওয়াই মুশফিককে উইকেট কিপিং ছাড়া নিয়ে একটা কেস থাকে। when it comes to players like তামিম and মাহমুদুল্লাহ, প্লেয়ার্স যাদের এক্সপিরিয়েন্স আছে ইন আ টক্সিক এনভায়রনমেন্ট, মানে বাংলাদেশ ক্রিকেট টিমের আমার মনে হয় না এনভায়রনমেন্টটা খুব একটা হেলদি এট দিস মোমেন্ট। যখন টিম খারাপ করে তখন বোর্ড প্রেসিডেন্ট এসে বলে, আজকেও যেরকম বললো যে ওদের তো খেলা দেখে মনে হলো যে ওদের মানে ক্যাচ মিস করলে দেখে মনে হলো যে ওরা ম্যাচের মধ্যেই না, এরকম কথাবার্তা। আবার যখন টিম ভালো করে, আমি তো বলেছিলাম ওকে ওকে সিলেক্ট করতে, এই জন্য টিম ভালো করলো, হি ইজ দ্য ওয়ান হু ইজ ডুইং দিস সর্ট অফ থিংস। তখন আসলে মানে টিমের প্লেয়ারদের কেমন লাগবে, মানে প্লেয়ারদেরকে ইচ্ছা করবে, মানে যতই প্রফেশনাল যাই বলি না কেন, একটা তো ইউ আর হিউম্যান এট দি এন্ড অফ দ্য ডে, ওরা রোবট না যে ওরা জাস্ট যাবে এন্ড ওরা কাজ করবে, দ্য আউটসাইড নয়েজ উইল ইম্প্যাক্ট দেম, এন্ড তখন কিন্তু একটু হইলেও তাদের মানে বিরক্ত লাগবে যে হু এম আই ডুইং দিস ফর, ওয়েন সাম আদার গাই কামস ইন এন্ড সেজ যে এটা আমার ক্রেডিট ছিল, মানে ওন দে ফিল রং, এন্ড তারপরে যখন খারাপ করতেছে সেই আবার গালি মারতেছে, মানে হু আর ইউ টু জাস্ট ক্রিটিসাইজ উইথাউট, মানে ক্রিটিসিজমটা করা যায় একটা প্লেয়ারকে as a board president you can go in and you can say that to them privately, এটা কি ধরনের ট্যাকটিক বা ট্যাক্টফুলনেস এটা আমি জানি না। একটা বোর্ড প্রেসিডেন্ট যখন এসে ম্যাচ নিয়ে এরকম মন্তব্য করে, যেটা ওই স্টিভ রোডস তো খুব ক্লিয়ারলি বললো যে ওকে দিয়ে হচ্ছে না, ওকে ড্রপ করে দাও, এরকম কথা শোনা যায় যখন মানে প্রেসিডেন্ট বক্সে থাকা হয়। there is very little spoken in terms of cricketing terms, আর কারা কারা ওইখানে আছে, কোন মানে কাদের কতটুকু ক্যালিব্রেট আমরা খুব ভালো করে জানি, নাইলে তো বিদেশি কোচ থাকতো না, দেশি কোচ, দেশি ম্যানেজমেন্ট, সব জায়গায় মানে সবকিছুই ওইটাই হইতেন, বাংলাদেশ উড বি ইজিলি টপ 5 টেস্টিং, সেটা তো আর না, আসলে ওই ক্রিকেটিং ব্রেইনস তো আসলে নাই, ম্যানেজমেন্টেও নাই, বা ওভারঅল সিস্টেম বা স্ট্রাকচারের মধ্যেও নাই, এন্ড যার কারণে প্লেয়ারও নাই, প্লেয়ারের তৈরি হওয়ার ওই পর্যাপ্ত পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারটা নাই। সব কথার শেষ কথা আমার এটাই যে এই টার্গেটিং, এই একটা দুইটা প্লেয়ারকে টার্গেট করে হোয়াট ডু দে ট্রাই টু প্রুভ, এটা থেকে ফ্যানরাই বা কি মজা পায়, আর এটা থেকে মিডিয়াই বা কি মজা পায়, এটা থেকে মানে ক্রিকেটটা তেমনি করে আরো ধ্বংসের পথে চলে যাবে। যদিও বাংলাদেশ ক্রিকেটের এনাফ টাকা আছে, বাট তারপরেও মানে সাজ্জাদ, I want to know your opinion, and ABP, I want to know your opinion on it as well. I think ABP কি দিয়ে স্টার্ট করা যায়, যে how do you feel about this? হ্যাঁ, মানে হোয়াট ইউ অ্যাকচুয়ালি সেড, আমি রিসেন্টলি তোমার একটা লেখাই পড়তেছিলাম রিলেটেড টু দিস, মানে যখন থেকে যে তামিম স্লেটিং, মাহমুদুল্লাহ ব্যাটিং শুরু হয়েছে, আই উডন্ট ডিসএগ্রি, আমি তামিমের ব্যাপারে অত বেশি কথা বলি নাই, বাট আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এবিপি, যে এই লেখাটা কেন হয় জানো, when you're working in the media, ঠিক আছে, তোমার এবং সবাই না, I'm probably very lucky যে I work for a place যেখানে I have a lot of creative freedom over what I want to do and how I want to represent sports.
ঠিক আছে, অনেকের কিন্তু এটাই থাকে যে ওইটা দেখো মানুষ কিন্তু ওইটাতে বেশি রিয়াক্ট করে, ওইটা দাও, অমনে করে দাও, ঠিক আছে, ওই ব্যাপারগুলি কিন্তু অনেক জায়গায় থাকে। সো তখন তাদের মনে হয় যে হ্যাঁ তামিমকে নিয়ে ব্যাশ করা তো ট্রেন্ড, আচ্ছা আসলে একটু ঘাটায় দেখি তো, স্ট্যাট আছে, এটা আছে, সেটা আছে, আমি জীবনে ক্রিকেট ব্যাট ধরিনি, আমি জানি না কেমনে ক্রিকেট খেলতে হয়, কিন্তু আমি এখন অ্যানালাইজ করা শুরু করে দিলাম যে এটা এমনি। ক্রিকেট ব্যাট ধরা লাগবে না, ক্রিকেট খেলা জানা লাগবে না, বাট ক্রিকেট বুঝা লাগবে। সত্যি করে বলতে ক্রিকেটটা বুঝা লাগবে। একটা ভালো ব্যাটারের শট দেখে বুঝা যায়, একটা ভালো ব্যাটারের টেকনিক দেখে বুঝা যায় যে সে কি। এন্ড ক্রিকেট ইজ সাচ আ মেন্টাল গেম। এনিওয়েজ আমার কথা এটাই যে ওই ফ্রিডমটা সবার থাকে না, অনেক হাউসে এটা নাই দেখে অসুস্থ একটা সিচুয়েশন তৈরি হয়েছে মিডিয়ার মধ্যে, এবং সেটা ফ্যানদের মধ্যেও আছে, এবং সেটা অবশ্যই প্লেয়ারদের এফেক্ট করে। আই ফিল ব্যাড ফর দ্য প্লেয়ার্স ইন দিস কেসেস। না, অ্যাকচুয়ালি অ্যাগ্রি ওই সেন্সে যে মানে আমার কাছে মনে হচ্ছে দ্য রাইট আপ ওয়াজ টাইমলি, দ্য 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 কন্টেন্ট ওয়াজ টাইমলি অ্যাজ ওয়েল, বাট ঘটনা হচ্ছে যে আই নো দ্য মিডিয়া পিপল মাইট হ্যাভ সাম এজেন্ডা, বাট আমি তো এই জায়গায় আমার কোনো এজেন্ডা থাকার কোনো রিজন নাই। আই এম জাস্ট আ প্লেন এন্ড সিম্পল গাই যে হচ্ছে গিয়ে কমেন্টারি কাজ করতেছে, নাথিং বিয়ন্ড দ্যাট। আই এম নট রিলেটেড টু মিডিয়া ইন দ্যাট সেন্স। সো মানে আমার এন্ড থেকে আমি যেটা দেখছি, দ্য রিজন ওয়াই মেবি তামিমের এগেনস্টে ওই ব্যাশিং বা স্লেটিংটা মানে ওডিআই ম্যাচে যা হচ্ছিল তার চেয়েও মেবি বিয়ন্ড ব্যাপারটা এরকম ছিল যে তামিম মেবি ইজ আ ম্যাচুরড এনাফ গাই, হি শুড হ্যাভ মেবি থট যে আচ্ছা ঠিক আছে, আমি তো নিজে জানি যে আই এম দ্য বেস্ট ব্যাটার ইন এনি ফরম্যাট ফর বাংলাদেশ ইন দ্য ওপেনিং স্লট। সো খালি খালি 6 মাসের এই ছুটিটা নিলাম আফটার হ্যাভিং দিস গ্রেট বিপিএল, মানে এইটার মানে একটা রিয়াকশনারি এফেক্ট আমার মনে হয় পড়তেছে ওর উপর, যে হ্যাঁ তুমি তো খুব পার্টে এটা করছো আর কি। ইউর গুড বাট ইউর নট হেল্পিং ইন এনি ওয়ে। তুমি তোমার মতো একটা ডিসিশন নিলা এন্ড ইউর জাস্ট মানে মুভিং আউট অফ দ্য সিচুয়েশন এন্ড দেখানোর চেষ্টা করতেছো যে হ্যাঁ তুমি না থাকলে অ্যাকচুয়ালি ওই জায়গাটা খুব ফাঁকা and খুব বাজে। তো মেবি ওই নেগেটিভ ইম্প্যাক্টটাই মুভড অন এন্ড পিপল আর লাইক ট্রাইং টু পিন পয়েন্ট এভরিথিং দ্যাট ইজ ডুইং রং। সে অনেক কিছুই রাইট করতেছে অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ব্যাটার, বাট মানে দে আর জাস্ট লুকিং অ্যাট হোয়াট রংস ইজ বিন ডুইং এন্ড ওটাই হাইলাইট করা হচ্ছে। সো আই ডোন্ট থিঙ্ক মানে হ্যাঁ মানে ইফ ইউ আর ওয়ান অফ দ্য বেটার প্লেয়ার্স তোমাকে তখন একটু মানে ওই পেইনটা বোধহয় নিতেই হবে। তামিম হ্যাজ সিন দ্যাট থ্রু আউট হিজ ক্যারিয়ার, বাট ওইটা মিডিয়ার ইস্যু, মিডিয়া করতেছে। সো আই নো আই ক্যান লুক বিয়ন্ড দ্যাট এন্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে মানে কি কারণেও হইতে পারে এটা, বাট অনেক সময় এটা এরকম হয় যে ইউ ব্রিং ইট অন টু ইউর সেলফ বাই সার্টেন কলস অর সার্টেন ডিসিশনস ইউ মেক। সো এটা নিয়েই আগাইতে হবে আর কি। দ্যাটস ওয়ান পয়েন্ট। সো টেকনিক নিয়ে ব্যাশিং আই ডোন্ট নো, মানে এটা ওই অনেক মানুষ বিরাট কোহলি টেকনিক নিয়েও হচ্ছে গিয়ে ভিডিও করে অ্যানালিসিস করে ফাটায় ফেলতেছে। সো they're picking up flaws in the techniques of the best batters in the world. So তামিম এমন কি বিষয়, ওর এনে তো করাই যায়, করতেছে। মাহমুদুল্লাহর ইস্যুটা যদি বলি, এটাও একটা রিয়াকশনারি ব্যাপারই ছিল আই গেস, বিকজ ইভেন স্ট্যাটস ওয়াইজ মানুষজন বলতেছিল যে হ্যাঁ হি হ্যাজন্ট বিন ডুইং কোয়াইট ওয়েল ইন রিসেন্ট টাইমস, বাট তারপরেও দেখলাম যে ইন ডেথ ওভার্স ইন রিসেন্ট টি20s ওর স্ট্রাইক রেট ইজ মোর দ্যান 150 গত 2 বছরের মধ্যে। সো ইফ দ্যাটস দ্য কেস তাহলে মানে স্ট্যাটস দিয়েও ইউ ক্যান মানে সে যে ওর চেয়ে বেটার কোনো অপশন এখানে আছে, বাট জাস্ট হচ্ছে রিয়াকশনারি ওই সেন্সে যে হ্যাঁ ওয়েন দ্য টিম নিডেড হিম রিসেন্ট একটা টাইমে এন্ড দেন দ্য ওয়ে হি টক টু দ্য মিডিয়া তো ডেফিনেটলি উইয়ার্ড কোয়েশ্চেন করে তারা তো উইয়ার্ড আউট করছে বা দে রাইলড হিম আপ এজ ওয়েল, বাট ওই তো ওখান থেকে দ্যাট কাইন্ড অফ এগেইন জাম্পড আপ যে মাহমুদুল্লাহ মুখে এক কথা বলতেছে, হিজ মানে অ্যাক্টিং আ বিট উইয়ার্ড। সেটা টি20 ওয়ার্ল্ড কাপ থেকেই, হ্যাঁ টি20 ওয়ার্ল্ড কাপ থেকেই শুরু হয়েছে। আমি একটু অ্যাড্রেস করতে চাই তহিদুলের কমেন্ট গুলি, বিকজ তহিদুল আন্ডারস্ট্যান্ডস ক্রিকেট, হি গেটস ইট। আমি কিন্তু আই এম নট সেইং এনি পারসন ইন পার্টিকুলার, আই এম সেইং ওভারঅল আই হ্যাভ সিন তামিম টেকনিক ব্যাশিং ফ্রম অল কর্নার্স। মানে আই এম নট সেইং ওয়ান রাইট আপ ইন পার্টিকুলার, আমি ওভারঅল পুরো জিনিসটা নিয়ে বলছি। হ্যাঁ ইট কেম ফ্রম অল অ্যারাউন্ড, মানে এমন না যে একজনের অ্যানালিসিসই হয়েছে বাকি সবাই কিছু বলে নাই, সবাই এটা নিয়ে বলতেছে হ্যাঁ হিজ হেড ফলস ওভার, ও 3বার একই বোলারের কাছে আউট হয়েছে। ক্রিকেটের ইতিহাসে এরকম খুব রেয়ার যে একই বোলারের কাছে একই সিরিজে 3বার আউট হওয়া। সত্যি কথা বলি এবিপি, ঠিক আছে, ব্যাটিং করার সময় আমি যতটুকু খেলে বুঝি সেটা হচ্ছে যে ইউ ট্রাই এন্ড গো টু দ্য পিচ অফ দ্য বল। সেটা ফ্রন্ট ফুট আগায় নিয়ে যদি ফুলার লেন্থ বল থাকে ইউ ট্রাই এন্ড গেট টু দ্য পিচ অফ দ্য বল। সেই বল যদি লেট সুইং করে অলওয়েজ খেলতে টাফ হবে। যেই বলগুলিতে ফারুকি আউট করছে তামিমকে, অলওয়েজ গুড ডেলিভারিজ, একটা তো খারাপ বলে আউট হয় না। এমন তো না যে তামিম একটা বাজে বলে একটা ওই স্কুপ খেলতে গিয়ে বা ডাউন দ্য ট্র্যাক এসে প্রিমেডিটেট করে শট খেলতে গিয়ে আউট হয়েছে। হি ট্রাইড টু গেট টু দ্য পিচ অফ দ্য বল, আর্লি সুইং এসে বিট হয়েছে।
এই সেম জিনিসটা যদি বাংলাদেশি কোনো বোলারের বলে অপোজিশন আউট হইতো তাহলে হ্যাঁ কিন্তু এটা নিয়ে বলা হইতো ওয়াও কি বোলিং, কি সুন্দর হ্যাঁ করে নতুন ওয়াসিম আকরামের সেকেন্ড তখন কামিং। তখন বলা হতো নতুন এক্স্যাক্টলি নতুন ওয়াসিম আকরাম আসছে হুম ওয়ার্ল্ড ক্রিকেটে। yeah সো and that's the harsh reality যে মানুষের ওই ডাবল স্ট্যান্ডার্ডস এন্ড মানে এই যে মানে এই ন্যারো ভিশনটা যে বাংলাদেশ টিমের প্লেয়ারদের প্রতি এত ন্যারো একটা ভিশনে যে 2 দিন আগেই মানুষ বলতো যে নাইম ইজ বেটার দেন তামিম, নাইমকে একটু চান্স দেওয়া হোক, নাইমকে একটু চান্স দিলে ও হয়তো বা প্রুফ করতে পারবে। মাই পয়েন্ট ইজ একটা প্লেয়ারের খেলা দেখে ইউ ক্যান টেল ও কতটুকু। ফর ইনস্টেন্স সাইফ ওয়াজ নেভার রেডি ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওকে দেখে বোঝা গেছে এন্ড নাও উই ডোন্ট নো আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করতে পারবে কিনা এট দিস মোমেন্ট। সাইফ হাসানের কথা বলছি, রাইট, ওপেনিং এ। সো ইউ অলরেডি ভয়ের লস্ট ব্যাপার আ ইয়াং হচ্ছে ওপেনার রাইট। ভয়ের ব্যাপার হচ্ছে মুনিমকে নিয়েও আমার ভয় লাগতেছে। আফটার দ্য ফার্স্ট 2 ম্যাচেস হি ওয়াজ এক্সপোজ টু একটু হুম কোয়ালিটি বোলিং, মানে হি ডিড লুক ভেরি ভেরি অকওয়ার্ড অনেক অনেক টাইমে। এখানে আমি একটু বলি নট আফটার দিস 2 ম্যাচেস, বিপিএল যখন চলতেছিল তখনও তখন কিন্তু আমরা থেকেই বুঝা গেছে। যে হ্যাঁ অল হি ডাজ ইজ একটা ফুল লেন্থ ডেলিভারি বা আর্কের মধ্যে বল পাইলে সেটা জাস্ট গায়ের জোরে ইনফিল্ডটা ক্লিয়ার করে। তার টেকনিকে কিন্তু অনেক গ্যাপ রয়েছে। আমি মুনিম শাহরিয়ারের ওভার ক্রিটিসিজম হতে চাচ্ছি না মুনিম শাহরিয়ারের এগেইনস্টে, বাট দ্য থিং ইজ ইফ দেয়ার ইজ এ প্রবলেম ইউ ফিক্স ইট অ্যান্ড দেন পুশ দ্য প্লেয়ার ইনটু দ্য ইন্টারন্যাশনাল এরিনা, তাই না? মাঝখানে তো এই কথাও শুনতেছিলাম যে সিরিজের আগে যে মাহমুদুল্লাহ আসলে মুনিমকে এখনই ডেবিউ করানোর ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না। দেন অবভিয়াসলি আমার কাছে মনে হয়েছে যে আহ, এই খেলাটা যেহেতু আফগানিস্তানের সাথে হচ্ছে, তো এই জায়গাটাতে তার উপরে দেশের মাটিতে অ্যান্ড ফ্রেশ বিপিএল এর একটা অসাধারণ বিপিএল এ কয়েকটা ম্যাচ কাটানোর পরে তাকে সেই চান্সটা দেওয়া হয়েছে। সো ওই জিনিসটাও হয়তো মাথায় কাজ করেছে। বাট আমি মুনিমকে নিয়ে এখনই অনেক বেশি বলে ফেলবো না, কারণ ওর ওই জিনিসটা যেটা আজকেও প্রথমে বললাম যে হি হ্যাজ দ্যাট রাইট ইন্টেন্ট ফর দ্য টি-20 ম্যাচেস। রং ইন্টেন্ট অবশ্যভাবে কোনোটাই না, বলবো আমি আবারও। অ্যাট দ্য সেম টাইম ওকে দলে যেই রোলটা দেওয়া হচ্ছে সেই রোলটা অনুযায়ী সে খেলার চেষ্টা করবে। খুব স্বাভাবিকভাবেই প্রথম বল থেকেই ওকে হিট করার রোল দেওয়া হবে, কারণ তার সেই মানে ভয় ডরহীন ক্রিকেট খেলার যে ব্যাপারটা সেটা তার মধ্যে আছে, ডোমেস্টিকে আমরা দেখেছি। বাট ডোমেস্টিকে যে বোলারদের যে টাইপের বল সে ফেস করে সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অনেক বেশি দূরে রয়েছে। সেটার জন্য সে যথেষ্ট পরিমাণ তৈরি আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, যথেষ্ট পরিমাণ তৈরি যদি নাও থাকে অ্যান্ড ইফ হি ইজ দ্য বেস্ট অ্যাভেলেবল অপশন ফর দিস ফরম্যাট, তাহলে এই জিনিসটাও বুঝতে হবে তার মিনিমাম সেই জায়গাটাতে আছে কিনা যে খেলতে খেলতে অ্যালং দ্য ওয়ে সে নিজেকে তৈরি করে নিবে। যেটা আমরা তামিমের সময় দেখেছি যে তামিম প্রথম থেকেই কিন্তু খুব যে বেস্ট ব্যাটার ছিল বা তার টেকনিক খুব ভালো ছিল সেটা কিন্তু বলা যাবে না। ইনফ্যাক্ট তার লেগ সাইডে কিছুই ছিল না, ডাউন দ্য উইকেট এসে খেলতো, আর হচ্ছে যে অফ সাইডে খুব ভালো কাভার ড্রাইভ করতে পারতো, বা অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থ বল ওই যে জয়সূরিয়ার মতো সে হচ্ছে স্ল্যাশ করে পয়েন্টের দিকে মেরে দিতে পারতো। অ্যালং উইথ হিজ ক্যারিয়ার সে তার ব্যাটিংটা নিয়েও কাজ করেছে এবং সে গ্রো করেছে। সো ওই মিনিমাম ওই লেভেল পর্যন্ত সে প্লেয়ারটা আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। আমরা আজকে যে 3টা প্লেয়ারের কথা বলতেছি, স্টার্টেড উইথ নাইম, দেন এখন বলছি মুনিম শাহরিয়ার, এবং মাঝখানে অল্প কিছুক্ষণের জন্য সাইফের কথা আসছে। আমার কাছে মনে হয় যে মুনিম প্রবাবলি এদের মধ্যে ওই যে সেকেন্ড যে স্টেজটা রয়েছে যে খেলতে খেলতে শিখে শিখে যাব, সবচেয়ে ক্লোজেস্ট রয়েছে, স্টিল ইটস ভেরি ফার। হ্যাঁ, সো ওই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমার কাছে তো মনে হয় যে যে হাইপ গুলো তৈরি হয় সেই হাইপ গুলোর বেশিরভাগই তৈরি হয় শুধুমাত্র স্কোর কার্ড দেখে বা হাইলাইটস দেখে। হ্যাঁ, ফুল ম্যাচ দেখে কেউ যদি ওভাবে চিন্তা করে তাহলে আমার কাছে মনে হয় যে ভালো বলের বিপক্ষে বিপিএল এ তার ভালো ইনিংস গুলার সময়ই একটা দুইটা বেটার ডেলিভারি যেখানে হয়েছে সেখানেই সে স্ট্রাগল করেছে এন্ড হি ওয়াজ লাকি নট টু গেট আউট। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওইরকম একটা দুটা ভালো ডেলিভারি আসবে না, বরং একটা দুটা বাজে ডেলিভারি আসবে। তো এখন আমার কি সেই টেকনিকটা আছে কিনা? আজকে মুনিম কিভাবে আউট হয়েছে নাবির বলে? খুব সিম্পল একটা বলে আউট হয়েছে, কারণ সে জানে নাবির বলটাই ওই সময় তার পক্ষে সবচেয়ে ইজি ছিল খেলার জন্য, মোমেন্টাম পাওয়ার জন্য।
ফারুকের বলে হি ওয়াজ ব্যাডলি এক্সপোজড, সো নাবির বল অফ স্পিন যেহেতু সে এর আগের বলেই একটা 4 মারলো, সো ভাবলো যে রিস্ক নেওয়ার এটাই সময়, যদি লেগে যায় ওরও কনফিডেন্স হাই হবে, আর সে যখন ইম্প্রোভাইজ শট খেলবে বা যে কোনো প্লেয়ার যখন ইম্প্রোভাইজ শটে সাকসেসফুল হয় তখন কিন্তু বোলারের লাইন লেন্থও চেঞ্জ হয়। সো মুনিম ওই ক্যালকুলেটেড ওই রিস্কটা নিতে গিয়ে আউট হয়ে গেছে, বাট সে তখন যদি আউট নাও হইতো আমার মনে হয় ফারুকের বলে যে কোনো, ফারুকি তার একটা ওভার করছে, যে কোনো মুহূর্তে সে আউট হয়ে যেতে পারতো। সো ওই জন্য বললাম যে স্টিল ভেরি আর্লি ইন হিজ ক্যারিয়ার, লেটস নট গেট ওভার ক্রিটিসাইজড অ্যাবাউট হিম। আবার এট দ্য সেম টাইম ওর যে ফ্ল গুলো আছে সেগুলো নিয়েও আসলে কথা বলতে হবে। We're going to move on with a few comments. Actually, বেশ কয়েকটা ইন্টারেস্টিং কমেন্ট ছিল, so I'm going to pick them one by one and then যার যেটা নিয়ে কথা বলার ইচ্ছা we'll talk about it. হেলাল আহমেদ অবভিয়াসলি কেকেআর ভালো করেছে সাকিবকে বাদ দিয়ে, এবং টি20 প্লেয়ার নিলে হুদাই টাকা নষ্ট হতো। সাকিবকে নিয়ে কয়েকটা কমেন্ট আসছে, আফিফকে নিয়েও কমেন্ট আছে, রিপন আহমেদ আফিফকে নিয়ে আশরাফুল, আফিফ কি নয়া আশরাফুল কিনা আলোচনা চাই সাজ্জাদ ভাই। ইস্তাহিন ইসলাম একটা ইন্টারেস্টিং কমেন্ট করেছে, মাহিদি সাইফ নাইম এরা লিমিটেড প্লেয়ার বাট দে ট্রাই টু পারফর্ম pretty smart way to some extent নাসুম টাইপ মাথা মোটা আনস্পার টাইপ প্লেয়ার টিমের জন্য পয়জনাস মনে হয় আমার। আচ্ছা, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ওয়ান, আই ওয়ান্ট টু স্টিক টু দিস। এটা মানে এবিপি কি মনে করো? ব্রো আমি নাসুমকে মাথা মোটা এগুলা মানে আই ডোন্ট এগ্রি টু দ্যাট। মানে আই হ্যাভ সিন ভিজিবল ইমপ্রুভমেন্ট ইন দ্য ওয়ে হি বলস, হি ইজ আ থিংকিং বোলার। হইতে পারে বাট ও মাথা মোটা। ওর হ্যাঁ মানে ওকে ওর চেহারা সুরত দেখে বা ওর একটা ছবি দেখে মানুষজন হাসতে পারে, ইট কুড বি ট্রোল ম্যাটেরিয়াল, ক্যাচ ড্রপ করতেছে মুখ হা হয়ে যাচ্ছে সব এগুলা বাদই দিলাম, বাট মানে হি প্লেজ হি ডাজ হিজ রোল ভেরি ওয়েল। মানে ও কিন্তু মানে অ্যাজ আ থিংকিং বোলার আই থিংক হি ইজ দ্য মোস্ট ইমপ্রুভড ওয়ান এই গত এক বছরের মধ্যে, as the number of spinners that I've seen. শেখ মেহেদী আগে যে জায়গায় ছিল এখনো সেখানেই আছে আমার কাছে মনে হয়, মানে হি হ্যাজন্ট ইমপ্রুভড ওই সেন্সে, মানে হি হ্যাজ গুড ডেজ এন্ড ব্যাড ডেজ এভাবে করে যায়, নাসুমেরও যায়, বাট হি হ্যাজ ইমপ্রুভড, বেশ কয়েকটা ভালো ডেলিভারি সে বের করছে and he bowls a lot quicker, he uses his shoulder much more better, his action is deceptive, মানে কোন সময় বলটা রিলিজ করতেছে এত কুইক একটা আর্ম অ্যাকশনে, it's difficult for batters to read, so basic delivery গুলোতে অনেকেই they get stuck, and which is why ইম্পর্টেন্ট একটা ব্যাপার ডিসকাশনে আমি দেখতেছিলাম আমাদের গ্রুপেই হচ্ছিল যে নাসুম অনেক সময় শর্ট বলে উইকেট পায়, ও শর্ট বলে উইকেট পায়, কেমনে পাচ্ছে? বিকজ হিজ ডিসেপটিভ অ্যাকশন এতটাই মানে তাড়াতাড়ি বলটা ছেড়ে দিল, ইভেন ইফ ইটস শর্ট দ্য ব্যাটার ডাজন্ট হ্যাভ মানে ইনাফ টাইম টু অ্যাডজাস্ট এন্ড প্লে ইট প্রপারলি, মানে সে ক্যাচ দিয়ে চলে যাচ্ছে বা সে মারতে পারতেছে না। সো এন্ড the one dialogue that he gave, মানে নাসুম কোন এক ইন্টারভিউতে কোন এক সময় সে আই থিংক হি গট ম্যান অফ দ্য ম্যাচ ওই নিউজিল্যান্ড সিরিজ বা অস্ট্রেলিয়া সিরিজের কোন একটা ম্যাচ, এন্ড দেন তখন ও বলছিল হি এনজয়স bowling against batters who want to attack him. This is a very important attribute for a bowler who bowls within the power play. তো এইসব জিনিস কিন্তু সব বোলারদের মধ্যে নাই, চাইলে যে কাউরে বোলিং দেওয়া যাবে না। সাকিব রে ইফ ইউ গো এন্ড টেল হিম যে তুমি পাওয়ার প্লের ভিতর বল করো, হি ক্যান ইউজ হিজ ইন্টেলিজেন্স, বাট ওর যে বোলিং অ্যাট্রিবিউট ওটা আসলে এই পাওয়ার প্লের ভেতরের বোলিং এর সাথে যায় না। নাসুম ক্যান বোল ইন এনি কন্ডিশন উইথ দ্য নিউ বল। আমি এটাতে আমি মোটামুটি মানে আই এম গেটিং সেটেল টু দ্যাট সিচুয়েশন যে দেশের মাটিতে হোক বাইরের মাটিতে হোক হিল বি এবল টু বোল প্রিটি ওয়েল। মানে এই জায়গায় আমি বলবো ইজ ইন্টেলিজেন্টলি ডুইং হিজ ওয়ার্ক, ও মাথা মোটা এরকম কিছু না। বাট অন্য যেসব প্লেয়ারদের কথা বলা হচ্ছে, সাইফকে কেন এখানে ঢুকাচ্ছে আমি জানি না, সাইফ শুড বি আউট অফ কনভারসেশন। কোন সাইফ এবং কোন নাইমের কথা বলা হচ্ছে? এটা কি সাইফুদ্দিন নাকি সাইফ, মোহাম্মদ সাইফ আমি জানি না, মানে সাইফ হাসান আমি জানি না, যদি সাইফ হাসান হয় আউট অফ কনভারসেশন। আমার মনে হয় সাইফুদ্দিন, হ্যাঁ সাইফুদ্দিন যদি হয় তাহলে এই জায়গায় ইস্তাহিন যেটা বলেছেন যে ওকে ফাইন, বাট মোহাম্মদ মানে সাইফ হাসান হলে আসলে যায় না ব্যাপারটা। হ্যাঁ, এবং নাইমের ক্ষেত্রেও এটা কি নাইম হাসান নাকি মোহাম্মদ নাইম শেখ সেটাও বুঝতে হবে। আর ওই এর ব্যাপারে নাসুমের ব্যাপারে এবিপি যেটা বলেছে সেটার সাথে আমি জাস্ট একটু অ্যাড করি। ইভেন আজকে আমি কমেন্টের সময় এটা বলছিলাম যখন জাজাই তাকে 4টা ছক্কা মারলো, যে সাকিব ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ডট বল করা বোলার হতে পারে, অনেক ইন্টেলিজেন্ট হতে পারে, কিন্তু সাকিবকে ভেরি রেয়ারলি যখন সাকিবের উপর কাউকে চড়াও হতে দেখেছি, আমার কাছে আমি যতটুকু দেখেছি, আমি জানি না স্ট্যাটস কি বলে, আমি যতটুকু দেখেছি মোস্টলি দে আর লেফটি ব্যাটার্স, এবং সাকিব নিজেও কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটারদের বিপক্ষে বল করতে একটুখানি হেজিটেট ফিল করে, সেটা তার বোলিং অ্যাকশন তার বডি ল্যাঙ্গুয়েজে আমি ফিল করেছি এবং ওই জায়গাটাতে আমি বলবো যে নাসুম বোলস
better than Shakib to left-hander batters as well. আজকেও কিন্তু ওই যে আমরা ওর দেখেছি ওর ওই বলটা যেটা হচ্ছে গিয়ে পিচ করে লেফট হ্যান্ডের জন্য বের হয়ে যায় আর কি, মানে বের কাইন্ড অফ হয়ে যায়। Exactly, অন্যদিকে exactly. ডিরেকশন দিছে প্লাস এক্সট্রা বাউন্স, মানে কিছু একটা করতেছে, ইজ ওয়ার্কিং অন হিজ বোলিং। হ্যাঁ, হি ইউজেস দ্য সিম, মানে দুসরাটা তো ওভাবে হয় না। হুম তো হুম যেটা হুম হয়, হুম ফর এক্সাম্পল আমি হাতে বল বা আশেপাশে বল নাই, তো আমি জাস্ট গ্রিপটা যদি দেখাই, তাদের গ্রিপটা তো হুম। আঙ্গুল দিয়ে এইভাবে যদি ধরে তাহলে সিমটা আড়াআড়ি ভাবে এই জায়গায় থাকে। সো হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ বলতে রেগুলেশন দেয় তখন হচ্ছে যে সিমটার উপরে ঘুরে, সিমটার উপরে বলটা হরাইজন্টালি সিমটা মাটিতে পড়ে এবং সেই জায়গায় সুইং হুম করে। সো হুম নাসুম যেটা করে লেফটিদের বিপক্ষে, তখন হচ্ছে যে গ্রিপটা সোজা হয়ে যায় এবং সিমটা অ্যাক্রস চলে আসে। হুম 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 সে হুম যখন সে তখন করে কি, উইথ দা ইন্ডেক্স একটা এক্সট্রা পুশ দেয়। ওই পুশটার কারণে পেসারদের মতো সিমটা মাটিতে পড়ে, হুম স্পিনারদের হুম মতো হুম হরাইজন্টালি পড়ে না, পেসারদের মতো একটু ভার্টিক্যালি একটু আড়াআড়ি বলটা পড়ে এবং তখন কিন্তু বলটা সিম ড্যাওয়ে হয়ে যায়, মানে নট স্পান। সেটা কিন্তু তখন মানে টার্ন বলবো না, সেটা মুভমেন্ট হয় হুম আর কি বল। হুম সো দিস ইজ এ ভেরি স্মার্ট থিং। সাকিবেরও সেটা আছে, কিন্তু সাকিব বাঁহাতিদের বিপক্ষে এখনো অতটা ইফেক্টিভলি এটা ইউজ করতে পারেনি। ইনফ্যাক্ট ডান হাতিদের বিপক্ষে সাকিব এটা খুব ভালো ইফেক্টিভলি ইউজ করতে পারে। আমরা আজকে গুরবাজের বিপক্ষে নাকি উসমান গানের বিপক্ষে আমরা দেখেছি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল, কয়েকটা উইথ দ্য আর্ম ঢুকে গেছে ভিতরে। একটা হচ্ছে উইথ দ্য আর্ম ঢুকে যাচ্ছে। পরে যখন ব্যাটার ওয়াজ রেডি যে পরেরটাও সিমিলার লেংথ এবং পেস থেকে যখন বুঝতে পারতেছে যে এটাও আর্ম আসবে, তখন সেটারও এক্সট্রা টার্ন করে ভেতরের দিকে ঢুকতেছে। কিন্তু সেম জিনিসটা সাকিব কিন্তু জাজায়ের এগেইনস্টে করতে পারে নাই, মেবি নট কনফিডেন্ট এনাফ অর হোয়াট এভার হি ইজ ওয়ার্কিং অন দ্যাট। নাসুম অলরেডি হ্যাজ ডান দিস। সো নাসুমকে মানে মাথা মোটা ইন টার্মস অফ হিজ বোলিং, আই টোটালি ডিসএগ্রি অন দ্যাট। ফিল্ডিং এর ক্ষেত্রে we have a lot to discuss about, এই আর কি বলতে চাই। নাসুম ওর ফিল্ডিং এই দেখে পয়েন্টটা বোঝা নিয়ে যায় কথা যে বলা ও হয় নাই। ফিল্ডিংটা শিখে নাই, বা ও ফিল্ডিংটা করার মানে ফিল্ডিংটা করার মতো তো জায়গা থাকতে হবে। মানে ও কোথায় বড় হয়েছে, ও কিভাবে বড় হয়েছে হ্যাঁ এটা দেখতে ওইটাই হবে। ওর, গ্রামে হাউ হি গঞ্জে কেম। মাঠে আসলে ডাইভ দিয়ে কেউ ফিল্ডিং দেয় না। মানে যেভাবে ক্রিকেটের মাঠে ডাইভ দিতে হয়, যে স্লাইডটা করতে হয়, ওরকম মাঠ ওরকম থাকে না গ্রামে গঞ্জে। সো ওইটা একটা ব্যাপার। এখন সে বাট যদি হোয়াট ওই অ্যাবাউট দ্য অবস্থায় আমার লিমিটেশনস? মাথায় জাস্ট আমি একটু ফুটবলে চলে যাচ্ছি, বাট আমার মাথায় জাস্ট একটা লোকাল ফুটবল ম্যাচের কথা আসলো, হচ্ছে মাঠের মধ্যে পানি এত উঠে গেছে যে প্লেয়ার্স আর জাস্ট স্লিপিং অ্যারাউন্ড, সে শুট করতে গিয়ে সে বল খুঁজে পাচ্ছে না, পানির নিচে আটকা গেছে। সো দিস ইজ দ্য স্টেট অফ স্পোর্টস। মানে আমাদের গ্রামে গঞ্জের খেলার এই অবস্থা, ঠিক আছে? এখন এই খেলা দিয়ে আসলে ইন্টারন্যাশনাল লেভেলে কোনো কিছু করার মানে গ্রামের থেকে আসলে পারাটা সম্ভব না, আনলেস এক্সেপশনাল কেউ ট্যালেন্ট হয়, যেটা মুস্তাফিজ। যে এক্সেপশনাল একটা ট্যালেন্ট, ও বোলিংটা ছাড়া ও কিছুই পারে না বলতে গেলে ক্রিকেটে। এক্সেপশনাল একটা ট্যালেন্ট, এই জন্য ওকে টিমের মধ্যে দেওয়া হয়েছে, বিকজ ওর মানে খেলা চাল চলন মানে সবকিছু দেখেই তো বোঝা যায়, মানে হি ওয়াজন্ট বর্ন টু বি আ ক্রিকেটার। মানে সত্যি করে বলতে পার, হি কুড, ওই যে এনামুল একবার নেটস এর মধ্যে বোলিং করতে গিয়ে বলছে যে স্লোয়ার বল করতে, স্লোয়ার বল করে ও ডিসকভার করছে যে ও ভালো কাটার মারতে পারে। মানে দ্যাট ইজ হিজ স্টোরি, দ্যাট ইজ দ্য স্টোরি অফ হিজ লাইফ। সো এখন আমরা তো মোহাম্মদ রফিক যেরকম আমার ফেভারিট বাংলাদেশ প্লেয়ার, বাট বাংলাদেশ তো এখন আর মোহাম্মদ রফিকের ওই যুগে নাই যে এখন ওইরকম প্লেয়ার দিয়ে টিম চালানো যাবে। মোহাম্মদ রফিকও নেট বোলার থেকে কিন্তু আসছে, নেট থেকে। সো মোহাম্মদ রফিকেরও কোনোদিন ফিল্ডিং ঠিক হয় না, ভালো হয় না। সো ওই পরিস্থিতিতে নাই, মানে বাংলাদেশ ক্রিকেটে এখন এনাফ টাকা পয়সা, এনাফ ফ্যাসিলিটিস তৈরি করার মতন টাকা পয়সা আছে, এন্ড এনাফ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার মতো টাকা পয়সা আছে। ইটস জাস্ট অ্যাবাউট এক্সিকিউটিং ইট। বোর্ড প্রেসিডেন্ট এসে, আমি ম্যাচ শেষে বললাম ওদের মনোযোগই ছিল না মাঠের মধ্যে। আপনার ক্রিকেটাররা কোত্থেকে উঠে আসছে ওটাও তো দেখতে হবে। যেই ড্রেসিং রুমে এখনো ওই যে অপরাধীর মতন গান চলে, তার মানে ওই ড্রেসিং রুমের মানে কোয়ালিটি অফ হিউম্যান বিং, কোয়ালিটি অফ আপব্রিঙ্গিং অফ দোজ প্লেয়ার্স, সেটা কিন্তু বোঝা যায়। এন্ড ওরা খারাপ মানুষ আমি বলতেছি না, কোয়ালিটি অফ লাইফটা তোদের দেখতে হবে, ওরা কোন লাইফ থেকে কোথায় আসছে, ওরা ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড, ওদের ফ্যামিলিতে কয়জন ক্রিকেটার, কি বাকি। আমরা ওই দিন শেষে আমি আবারও বলবো যে মানে ইউ লুক এট সামওয়ান লাইক তামিম ইকবাল, ওর কিন্তু ওই জায়গাটাতে হি কামস ফ্রম আ ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড। সো ট্যালেন্ট যতটুকু আছে ওইটা সে পর্যাপ্ত পরিমাণ ইউটিলাইজেশনই করার চেষ্টা করে গেছে সারা লাইফে। সাকিব আল হাসানের ক্ষেত্রেও বলতে হবে যে ও হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গাই, সো হি নোজ হাউ টু
মেক ফুল ইউজ অফ হিজ ট্যালেন্টস। মুশফিকুর রহিম যেরকম হার্ড ওয়ার্ক করে সে নিজেকে একটা একটা লেভেলে নিয়ে গেছে এই জিনিসগুলি, বাট ইট কামস ফ্রম আ গুড ফ্যামিলি, মানে ওইটা দেখতে হবে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইট ম্যাটার সো মাচ। একদম বেশি গ্রামে গঞ্জে থেকে যে ঠিক মতন ছোটবেলা থেকে আসলে নরমাল ফ্যাসিলিটিস গুলি পায় নাই, ওদেরকে দিয়ে ক্রিকেটার বানানো যাইতে পারে, বাট একটা লেভেলে যে ধাপ করে আটকায় যাবে, যেটা মুস্তাফিজের বেলা হয়েছে, যেটা সৌম্য সরকারের বেলায় হয়েছে, যেটা সাব্বিরের বেলায় হয়েছে, যে ধাপ করে আটকে যাবে, যেটা লিটনের বেলায় হতে যাচ্ছিল, বাট সামহাউ সামওয়ে মানে হি ইজ সাচ আ সুপ্রিমলি ট্যালেন্টেড প্লেয়ার। লিটন ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট টিমে ব্যাটারদের মধ্যে আসছে আফটার আশরাফুল, আই ফিল যে এত সুপ্রিমলি একটা ট্যালেন্টেড প্লেয়ার যে দেখে মনে হচ্ছে যে সে ওই ব্লকটা ছেড়ে আরেকটা স্টেপ নিতে পারতেছে। আই উড সে স্টিল আর্লি ডেজ, সে ওটা নিতে পারতেছে। তো ওই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট। আই এম গোনা টেক আ ফিউ মোর কমেন্টস গাইস। এখানে অনেক আগের একটা কমেন্ট আছে, সো সেখান থেকে আমি স্টার্টতে চাই যে সাকিবের ব্যাটিং দেখলে যদি কেউ আবার কান্দে যে কেন তাকে আইপিএলে নেওয়া হয় নাই। অর্ণব বলছে সাকিব is going to South Africa to play tests. He has 2 5-wicket hauls in South Africa. Can Sakib repeat those again? Stage is set for him. হ্যাঁ, that's true. মানে সাকিবের ব্যাপারে আমরা একটু কথা বলি যে হোয়াট ইজ দিস সাকিব আল হাসান। মানে ব্যানটা খাওয়ার পরে আমরা সবাই অনেক হাইপ ছিল তাকে নিয়ে যে সে আবার ওয়ার্ল্ড কাপের জন্য সে আগের পারফরমেন্সই দিবে, টি-20 ওয়ার্ল্ড কাপে উইল সি আ ডিফারেন্ট সাকিব। বাট 3 বছর হয়ে গেল, ব্যানটার পরে 2 বছর আই গেস, বাট উই আর নট সিইং এনি ইমপ্রুভমেন্ট। মানে সাকিবের ব্যাটিং এ দেয়ার ইজ সামথিং হরিবলি রং। বোলিং এও সে আজকাল কিন্তু তাকে টার্গেট করে, আফগানিস্তানের ব্যাটাররা পুরো সিরিজেই সাকিবকে টার্গেট করে গেছে। ইট ওয়াজন্ট লাইক যে সে টিমের বেস্ট বোলার একটা ম্যাচে ছিল, ইট ওয়াজন্ট ইভেন ক্লোজ। আর ব্যাটিং এর কথা তো বাদই দিলাম। এবিপি কে দিয়ে স্টার্ট করাতে যায়, এন্ড দেন সাজ্জাদ, এবিপি ইফ ইউ কুড টার্ন ইউর ক্যামেরা অন ফর আ বিট অ্যাজ ওয়েল ফর দিস। আর তার আগে বলতে চাই ভিউয়ার্স, সাকিবের মতামত নিয়ে বা আমাদের শোটা যদি ভালো লাগতে থাকে তাহলে প্লিজ ডু হিট দ্য লাইক বাটন। ইফ ইউ agree with what we're saying তাহলে প্লিজ ডু হিট দ্য লাইক বাটন। যেটা আমি বললাম যে ক্রিকেটারদের ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আসাটা কতটা জরুরি সেটা নিয়েও যে বললাম, ডু লাইক দ্য ভিডিও। I can see currently videote there are 13 likes and there are over 50 people watching, so definitely the other 40 that haven't, do like it, ঠিক আছে? ভিডিওটা লাইক করলে তখন ভিডিওটা প্রমোটেড হয় বিভিন্ন জায়গায়, and then our show can grow bigger, and then আমরা তখন আরো বেটার কন্টেন্ট আপনাদের জন্য দিতে পারবো। সো সেটার জন্য প্লিজ টু হিট দ্য লাইক বাটন, এন্ড স্পেশালি এবিপির কাছ থেকে যদি মানে ক্যামেরা অন চায়, লাস্ট দিন করে নাই সে, বাট আজকে সে ক্যামেরা অন করছে, for that ক্যামেরা আমি hit the like button, get it up to 40 at least, get it up to 40 likes right now, পরে আরো let's see if we can increase it, ঠিক আছে? Because right now we've got over 60 people viewing us, and do share the video যারা নতুন যাদের ভালো লাগছে, so that the video goes further into more cricket loving people. কারণ এমনিতেই মিডিয়াতে অসুস্থ ক্রিকেট নিয়ে রিপোর্ট আসে, বা সোকল পরিমণি খেলা দেখতে গেছে এটার জন্য বাংলাদেশ জিতে গেছে, সামথিং নিউজ পোর্টালস ডুইং স্টাফ লাইক দ্যাট, সো ইটস ভেরি সিকেনিং আসলে। যে এখন ওইটাই যদি আপনারা চান তাইলে কিছু বলার নাই আসলে, তাহলে বাংলাদেশ ক্রিকেটের যেই হাল এটা নিয়ে তো টেনশন করে লাভ নাই, এটার জন্য আপনাদেরও দায় বাড়াচ্ছে, কারণ আপনাদের টেস্টই তো খারাপ। But anyways, আমি মনে করি যে there are more cricket loving people out there. So yeah, ABP, go ahead. আমি আমার ক্যামেরা একটু অফ করব because I'm going to get some water. But yeah, please. এই যে আচ্ছা, সাকিবকে নিয়ে এখন মানে হ্যাঁ, ব্যানের পরে when he was coming back, এটা তো আসলে ক্রিকেটিং লেগেসির মধ্যেই আছে। whenever দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সাকিব সেখান থেকে বের হয়ে আসে, and things start to happen for him. তো আমার কাছে যেটা মনে হয়েছে রিসেন্ট টাইমে, হ্যাঁ মানে ওর ব্যাটিংটা অতটা ভালো লাগে না, অনেকের অনেক ইনএফেক্টিভ অনেক জায়গায় হয়তো ছিল, বা ইররেশনাল কিছু ডিসিশন মেকিং ওর ব্যাটিং আমরা দেখছি, যেখান থেকে হি গট আউট এন্ড কুডন্ট স্কোর আ লট অফ রানস। বাট গোয়িং বিয়ন্ড দ্যাট, জাস্ট আমরা বিপিএল এর দিকে যদি তাকাই, সাজ্জাদও তো অনেকগুলো ম্যাচ মানে কভার করছেন, ফুললি ইউ ফলোড দ্য বিপিএল। তো ওই জায়গাটাই কিন্তু আমরা দেখতেছি হি হ্যাড কোয়াইট আ ফিউ ভেরি ইম্প্যাক্টফুল ইনিংস। মানে ওখানে কিন্তু ওর ব্যাটিংটা হ্যাঁ মানে মনে হয় নাই যে খুব কনফিডেন্টলি বলা যায় যে হি ইজ দ্য বেস্ট ব্যাটার ইন দ্য টিম, বা সে তার ফর্মের মানে একদম বেস্ট পয়েন্টে আছে। ওই পয়েন্টটা আসলে অনেক আগেই সে পার করে ফেলছে, মানে ইন হিজ ব্যাটিং। মানে
ওর ব্যাটসম্যান সাকিবকে আই থিঙ্ক আই লাইকড হিম মোর late 2009-10 ওসব টাইমে বা বিয়ন্ড 11-12 বা এই টাইম গুলোতে, মানে হিজ আর্লি ডেজ অ্যাজ আ ব্যাটার ওয়াজ ওয়েন হি ওয়াজ দ্য বেস্ট ফর্ম অফ হিমসেলফ আর কি। বাট পরবর্তীতে যাই রান করছে যাই করছে না কেন একই ধরনের আর কি, মানে রান পেয়ে গেল আর না পেলে কিছু করার নাই, এই টাইপের ভাবেই হি ওয়েন্ট অন। বাট স্টিল হি হ্যাজ আ ক্যারিয়ার যেখানে সে মানে 35+ অ্যাভারেজে ওডিআই ক্রিকেট টেস্ট ক্রিকেটে চালায় যাচ্ছে। ইটস প্রিটি গুড ফর অ্যান অলরাউন্ডার। বাট ঘটনাটা হচ্ছে ওই আইপিএল সিলেকশনের কাছাকাছি সময়টায়, মানে বিপিএল ও তখন চলতেছে, ইচ অফ হিজ ইনিংস সেখানে সে 150, 160, 170 স্ট্রাইক রেটে 30-40 রান কিন্তু করে গেছে। এন্ড হি ওয়াজ হিটিং সাম বিগ হিটস অ্যাজ ওয়েল, মানে টি-20 টাইপোলজি বুঝে ওই রকম ব্যাটিংটা সে করছেন। আফটার দ্যাট জাস্ট আইপিএল এর অকশন টাকশন হইলো, বিপিএল এর মাঝখানেই হইলো, এন্ড সেখানে সে দল পায় নাই। তারপরে কিন্তু আবার ইউ কাম এন্ড সি যে সাকিব হঠাৎ করে আবার মানে অন্যরকম একটা মানে মেজাজে ব্যাট করতেছে। ইটস নট দ্যাট সাকিব যাকে আমরা বিপিএল এও দেখছি। সো আমার কাছে মনে হয় ওর ব্যাটিংটা একই রকমই ছিল সারা জীবনই মোরলেস, মানে স্পেসিফিক্যালি আফটার হি বিকেম দ্য নাম্বার ওয়ান অলরাউন্ডার সিন্স 2015 যদি আগাই আর কি, ওভাবে যদি আগাই একই টেম্পো একই ধরনের ব্যাটিং সে করে মোরলেস, ইভেন ইন টেস্ট, ইভেন ইন ওয়ান ডেজ, ইভেন ইন টি-20s, মানে খুব বেশি ভ্যারিয়েশন নাই সেখানে। বাট ঘটনা যেটা সেটা হচ্ছে ওই তো ইট ডিপেন্ডস অন হিজ মুড, হিজ কনফিডেন্স লেভেল এন্ড হিজ ইন্টেন্ট। মানে ও চাইলেই হি ক্যান থিঙ্ক অফ হিমসেলফ টু বি আচ্ছা আজকে আমি বোলিং এ আমার জিনিসটা দেই আর কি, মানে আমি একজন বোলার আজকে। অন্য কোনো দিন সে হয়তো ভাবতে পারে যে অনেকদিন ধরে রান টান পাইতেছি না, আমি জিম্বাবুয়ে পাইছি সামনে, লেট মি জাস্ট গো এন্ড স্কোর দিস 90 অড রান যেটা দিয়ে আমি টিমকেই জিতাই দিলাম। সো মানে ওর ওই চয়েসটাও আছে। দ্যাটস অ্যানাদার ইস্যু যে হি স্পয়েলড ফর চয়েসেস। সে চাইলেই যে কোনো দিন যে কোনো কিছু হয়ে যেতে পারে। হি কুড বি সাকিব দ্য বোলার, হি কুড বি সাকিব দ্য ব্যাটার। তো প্রত্যেক ম্যাচেই তার কাছ থেকে ব্যাটে আই ডোন্ট এক্সপেক্ট আ লট, কারণ সারা জীবনে সেরকম হয়ও নাই, মানে এক্সেপ্ট ফর দ্যাট ওয়ার্ল্ড কাপ 2019 যেখানে সে অ্যাকচুয়ালি এক্সেপশনাল কনসিস্টেন্সি দেখাইছে। এছাড়া ওর পুরো ক্যারিয়ারে আই নেভার স সে হচ্ছে গিয়ে টানা এরকম ইনিংস এর পর ইনিংস বাংলাদেশের বেস্ট ব্যাটার হয়ে গেছে, এরকম ইনস্টেন্স কিন্তু হয় নাই। সো ওর থেকে এক্সপেকটেশনটাও আসলে একটু অন্যরকম, মানে ইউ কান্ট এক্সপেক্ট হিম টু বি দ্য বেস্ট ব্যাটার অফ দ্য টিম, মানে সেটা সে ছিল না ইন জেনারেল তার পুরো ক্যারিয়ারই। সো ওয়াই উড ইউ এক্সপেক্ট হিম টু বি দ্যাট নাও? তো এখন সাকিব মানে ইউজলেস এরকম বলাটাও খুবই মিনিংলেস ব্যাপার, কারণ এই যে যেটা বললাম সাকিব ইজ আ বোলার, সাকিব ইজ আ ব্যাটার এজ ওয়েল। সো দুইটা কাজ একই মানুষ করতে পারতেছে, এরকম একটা অ্যাসেটকে আসলে বাদ দেওয়ার কোনো উপায় নেই আনটিল হি রিটায়ার্স। সো ওকে রাখতেই হবে, হি উইল বি দেয়ার, হি শুড বি দেয়ার, এন্ড হিম বিং দেয়ার স্ট্রেংথেনস দ্য টিম এট এনি কস্ট, এটাতেও কোনো ডাউট নাই। মানে সাকিব যদি শুধু বোলার হিসেবেও টিমে থাকে হি উড স্টিল বি বেটার দেন তাইজুল অর এনি আদার স্পিনার যে হচ্ছে শুধু স্পিনার কোটায় খেলতে পারবে। এটা তানভীর বা নাহিদুল ওদের থেকে তো বেটার, মানে নতুন যাকেই আমরা খুঁজি না কেন যে আসতে পারে, সাকিব ইজ আ বেটার বোলার দেন দেম অ্যাজ আ ব্যাটার ইভেন। মানে ও তো বাকি অনেকের থেকে অনেক বেটার কনসিস্টেন্সিতেই রান করে। সো ইউ কান্ট ইভেন টেক হিম আউট ইভেন ইফ হি প্লেজ অনলি অ্যাজ আ ব্যাটার। সো ওর দলে জায়গা নিয়ে বা ওর পজিশন নিয়ে তেমন কিছুই বলার নাই আমার। ও আগেও যা কন্ট্রিবিউট করতো এখনো অন এন্ড অফ সেই কন্ট্রিবিউশনই দিবে। ওর বোলিং এর ধার কমে গেছে, আই এগ্রি টু দ্যাট, এন্ড আই থিঙ্ক আ লট অফ দ্যাট ইজ অলসো বিকজ ও টেস্ট ম্যাচ কম খেলা স্টার্ট করছে। মানে ওয়াই ডু আই সে দ্যাট টেস্ট ম্যাচেস কেন ইম্পর্টেন্ট ইজ বিকজ মানে ইভেন রিসেন্টলি আমি দেখতেছিলাম ওই আই ওয়াজ ওয়াচিং আ শেন ওয়ার্ন ইন্টারভিউ ফ্রম 3 years ব্যাক। I think Cricket Australia ওয়েবসাইটের জন্য he gave that interview after his autobiography came out আর কি। তো ও বেসিক্যালি বলতেছিল যে অ্যাজ এ স্পিনার he used to be the most aggressive player on the field, প্লাস হচ্ছে he used to set up someone by thinking for 4 overs, সাপোজ 3-4 ওভার ধরে সে প্ল্যান করছে যে 4th ওভারে যাই he'll do something, ওটার জন্য 3 ওভার ধরে সেট আপ করা, and then those sledging and then those other stuff that he does as well, মানে to create the chaos in the batsman's mind. তো ওই প্র্যাকটিসটা বা ওই চর্চাটা না থাকলে যেটা হয় বোলিং এর ধার এমনি কমে যায়, you're not thinking too much, you're just trying to go through your overs. So ওইটা হয়ে গেলে কিন্তু প্রবলেম। সাকিব যখন উইকেট টেকার ছিল হি ওয়াজ আ ডিফারেন্ট বোলার, এখন সাকিব ইজ আ রান চেকিং টাইপ বোলার, তখন কিন্তু আবার হি বিকামস এ ডিফারেন্ট গাই যাকে আসলে টার্গেট করা যাইতে পারে, মানে যে একটু ভরকায় যায় টার্গেটেড হইলে। সো এই ইস্যুগুলা মিলাই ঝুলে আমার কাছে মনে হয়েছে যে ওর ভ্যালু কোনোদিন কমবে না ফর দ্য টিম আনটিল হি রিটায়ার্স, বাট ইউ কান্ট এক্সপেক্ট এনি ভিজিবল ইমপ্রুভমেন্ট ইন হিজ গেম এজ ওয়েল। মানে এইভাবেই ওকে মানে ওর মানে হি উইল বি ইন দ্য টিম এন্ড উইল এন্ড হিজ ক্যারিয়ার, এটাই আর কি। সাজ্জাদের কাছে আছি যে মানে
সাকিবের currently let's talk about সাকিব. I don't know, for some reason he's getting a free pass. মানে আমি যতটুক দেখি ফ্যানরা যতটা টার্গেট, মাই থিং ইজ হ্যাভ দ্য সেম এনার্জি ফর অল যে আমি দিয়ে দিলাম, আমি তো ফ্রি পাসই দিলাম থ্রু মাই স্পিচ, তাই না? হ্যাঁ সেটা তো ঠিক, সেটা ঠিক, বাট এট দ্য সেম টাইম ওইটাই আমার মনে হয় যে অনেকে করে ফেলে, যে ওয়াই উড দ্যাট বি, মানে একটা সার্টেন প্লেয়ারকে আমি টার্গেট করতেছি, অন্য প্লেয়ারদের নিয়ে আমি বলতেছি না, মানে এন্ড তবে যেটা তুমি মনে করতেছো আই এম নট অ্যাবাউট ওয়ান পারসন, এটা কিন্তু মেজরিটি দেখা যায় যে খুব ইজি টার্গেট হয়ে যায়, যে তামিম ওপেনিং একটু স্লো খেললে, ডট বল বেশি দিলে, বা মাহমুদুল্লাহ লেট ডাউন দ্য অর্ডার যদি সে না মারতে পারে, ওয়ারেজ অন্যরা বোকার মতন শট খেলে আউট হয়ে যাচ্ছে। এন্ড মাহমুদুল্লাহকে নিয়ে যে থার্ড ওডিআইতেও দেয়ার ওয়াজ আ লট অফ টক। সো এনিওয়েজ আমরা যদি একটু সাকিবের ব্যাপারে আসি, যে ওয়াই ডু ইউ থিংক ওর খেলার মানে এতটা অবনতি হয়েছে, বোলিং স্পেশালি? আমি আমি এবিপি যেটা বললো আমি কাইন্ড অফ এগ্রি করি এটার সাথে, যে অবনতি আসলে হয় নাই। ব্যাপারটা হচ্ছে 2019 এর সাথেই আমরা আসলে কম্পেয়ারটা করতেছি। তো ইফ উই ডিলিট দ্য 2019 ওয়ার্ল্ড কাপ পারফরমেন্সেস ফ্রম সাকিব, দেন সি সাকিব কিন্তু আগে যা ছিল এখনো তাই আছে। হ্যাঁ, 2009-এ শ্রীলঙ্কার সাথে সেই ইনিংসটা, যেটা আসলে প্রথম সাকিবকে লাইমলাইটে নিয়ে এসেছিল বিগার একটা পার্সন হিসেবে, বিগার একটা ফিগার, ক্রিকেটিং ফিগার হিসেবে, ওই রকম ভাবে কিন্তু সে সবসময় কন্টিনিউয়াসলি খেলে গেছে সেটাও কিন্তু বলা যাবে না। আর একটা সিরিজের কথাই আমার শুধু মনে পড়ছে যেখানে সাকিব ওয়াজ দিস কনসিস্টেন্ট, দ্যাট ইজ ওই ব্যাক ইন 2009 যখন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করতে গিয়েছিল বাংলাদেশ, এবং ওই যে ট্যুরের ঠিক আগ মুহূর্তে ঝামেলা করে ওয়েস্ট ইন্ডিজের সবাই বোর্ডের থেকে কন্ট্রাক্ট থেকে সরে গেল, অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তখন একটা বি টিম নিয়ে নামছিল, ফ্লয়েড রেফার ওয়াজ দ্য ক্যাপ্টেন। সো ওই সময়টাতে দুইটা টেস্টেই সাকিব ওয়াজ আনবিলিভেবলি গুড। সো ওইরকম বাদে কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ম্যাচে ভালো ব্যাটিং করতেছে, প্রত্যেকটা ম্যাচে ভালো বোলিং করতেছে, এরকম লম্বা টানা স্ট্রিক কিন্তু সাকিবের ওরকম আগেও কখনো ছিল না। এখন প্রবলেম হচ্ছে যে আমরা আসলে বারবার ঘুরে ফিরে সেই 2019-এই চলে যাচ্ছি, এবং মনে করছিলাম যে, বা আশা করছিলাম সবাই যে 2019-এ যেটা খেলেছে এরপরে সে আরো ভালো খেলবে। কিন্তু একটা কথা আমরা একটু মাথায় রাখি, সেটা হচ্ছে যে সাকিব তার নিজের ইন্টারভিউতেও কিন্তু একটা কথা বলছিল যে 2019 ওয়ার্ল্ড কাপের আগে সে হঠাৎ করেই তার মাথায় আসছে যে হ্যাঁ, নাম্বার ওয়ান ওয়ার্ল্ড কাপ, নাম্বার ওয়ান অলরাউন্ডার অ্যান্ড এভরিথিং, সবকিছুই ঠিক আছে, গুড টু হ্যাভ, কিন্তু ওয়ার্ল্ড স্টেজে আসলে ওইরকম ভালো পারফর্ম না করলে নো ওয়ান্স গনা রিমেম্বার। এর জন্য সে ওইভাবে তার মাইন্ডটা স্পেশালি ওটার উপর ফোকাস করেছে, ওভাবেই সে ট্রেন আপ করেছে নিজেকে। তো আমার কোশ্চেন হচ্ছে যে সাকিব তো ভাই ওয়ার্ল্ড কাপ খেলতেছে 2007 থেকে, 7, 11 হি ওয়াজ দ্য ক্যাপ্টেন, দেশের মাটিতে খেলা ছিল, তারপর 15-তে বাংলাদেশ এখন পর্যন্ত বলা হয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে সফল ওয়ার্ল্ড কাপ। সো 3টা ওয়ার্ল্ড কাপ খেলার পর 4 নম্বরে এসে কেন সাকিবের হঠাৎ এটা মনে হলো যে ওয়ার্ল্ড স্টেজে কিছু একটা করা দরকার? কারণ সাকিব ইজ অলসো এ ভেরি স্মার্ট গাই, হি ইজ এ ভেরি স্ট্রিট স্মার্ট ক্রিকেটার। সেও জানে 2019 উইল বি হিজ লাস্ট অপরচুনিটি টু পারফর্ম আউট অফ দ্য ওয়ার্ল্ড লেভেলের, ঠিক আছে? সো এরপরে কিন্তু সাকিব আল হাসানের দাম অ্যাজ এ ক্রিকেটার বা তার ইউটিলিটি অ্যাজ এ ক্রিকেটার কখনোই কমবে না, কিন্তু তার সেই অ্যাবিলিটি বা তার সেই শারীরিক ক্ষমতাটাও থাকবে না এরকম আউটস্ট্যান্ডিং ইনহিউম্যান লেভেলে পারফর্ম করার। সো আমার কাছে মনে হয় যে ওই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আমরা আসলে এই এক্সপেকটেশনটা আমার কাছে মনে হতো যে ভ্যালিডেটেড হইতো যদি এই ধরনের একটা পারফরমেন্স 2011 ওয়ার্ল্ড কাপ বা 15 ওয়ার্ল্ড কাপে আমরা দেখতাম, এবং তারপর আমরা যদি এক্সপেক্ট করতাম হ্যাঁ এখন সাকিব আরো ভালো খেলবে, কারণ তখন তার বয়স ছিল এরকম, 11-এ হি ওয়াজ 22, 15-এ হি ওয়াজ 26। সো ওই 22, 26, 27 ওই বছর বয়সে যদি সে তার পিকে চলে যেতে পারতো, তাহলে আমি বলবো যে এরপরে আরো 2-1 বছর সে সেই পিকটা ধরে রাখতে পারতো। কিন্তু তার পিকটা আমরা দেখেছি 2019-এ, যখন হি ওয়াজ, ইনফ্যাক্ট আমি বয়স 2 বছর কম হিসাব করছি, 2019 যদি হয় তার মানে হি ওয়াজ দেন 31 or 32 21-এ। সো 31 or 32-তে অলরেডি সে তার পিকটা পার হয়ে গেছে, এখন হি ইজ নিয়ারিং 35। আমরা কিভাবে এক্সপেক্ট করি যে তার পিকটাই সব সময় থাকবে? সো সাকিব এখনো সেখানে আছে, সাকিবের রোল এখন ডিফারেন্ট হয়ে গেছে। সাকিবের বোলিং অ্যাকশনও যদি দেখি, সেটাও আমরা দেখি যে সে নিজের উপর স্ট্রেস আরো কম নিচ্ছে, সে অলমোস্ট দাঁড়ায় এখন বল করতেছে। হ্যাঁ,
সো আজকে ফার্স্ট ওভারটার কথা যদি বলি, আজকে 2টা ওভারে 4টা ছক্কা খেয়ে তাকে আমরা হঠাৎ করে বলতেছি, কিন্তু ফার্স্ট ওভারটা আমরা যখন দেখেছি যেখানে সে মাত্র 1 রান দিয়েছে, হি ওয়াজ দ্যাট ব্রিলিয়ান্ট সাকিব আল হাসান, উই অল নো। হ্যাঁ, এর পরে যেটা হয়েছে সামহাও তার রিদমে কোনো কিছু একটা মিস হয়ে গেছে, বা সামহাও সে ওই মোমেন্টামটা ধরে রাখতে পারে নাই। ইটস অ্যাবসলিউটলি ওকে, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। আর ব্যাটিং এর কথা তো আমরা আগেই বললাম যে সাকিব ওয়াজ নেভার দ্যাট গুড ইন টি20 when it comes to batting. সো আমার কাছে মনে হয় যে সাকিবের ফর্মটা ডিক্লাইন করেছে, কথাটা আমি ওইভাবে এগ্রি করব না, কারণ আমি 2019 এর সাথে কম্পেয়ার করতে চাচ্ছি না। 2019 এর সাথে কম্পেয়ার করলে ওর তো পুরো ক্যারিয়ারে ডিক্লাইন ছিল। বাট আমি পার্সোনালি যেটা খেয়াল করছি, মানে মাই অবজারভেশন ইজ দ্যাট সাকিব 2019 এর ব্যাটিংটা আমি বাদই দেই, বাট 2019 এর আগে সে যে বোলিংটা করতে পারতো, যে হি কুড অ্যাকচুয়ালি অ্যাটাক, এখন ওর বোলিং এ হি ট্রাইস টু বললাম ফর সাম রিজন তার রোলটা চেঞ্জ হয়ে গেছে, মেবি তার বোলিং এ অ্যাকশনে অনেক পরিবর্তন আসছে, সে এখন অনেক জোরের উপর বল করে, আগে সে অনেক বেশি ফ্লাইট দিত, হি ট্রাইড এ লট অফ থিংস, এখন সে ওই জায়গাগুলো করে না, এখন সে সেফ সাইডে চলে গিয়েছে। আর আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে 2015 বা 2017 এর আগে সে কিন্তু টেস্ট ম্যাচও খেলতো। সো টেস্ট ম্যাচ যখন খেলতো তখন কিন্তু ওই তাকে মানে ইউ হ্যাভ টু বি অ্যান অ্যাটাকিং বোলার, সারাদিন রান চেক দিয়ে আমি বসে থাকবো, গেটিং 5 উইকেট, এক্স্যাক্টলি গেটিং 5 উইকেটস ইন সাউথ আফ্রিকা এগেইনস্ট সাউথ আফ্রিকা, এটা কিন্তু এক্স্যাক্টলি এটা ইটস আ টাফ ফিট ম্যান। এরপরে কিন্তু 2017 এর পরে সাকিব এন্টায়ারলি তার কনসেন্ট্রেশনটা শিফট করে নিয়ে আসছে হচ্ছে হোয়াইট বল ক্রিকেটের মধ্যে। টেস্টের মধ্যে আমি বলবো না যে এনজয় করে না, আমার কাছে মনে হয়েছে হি চোজ নট টু প্লে টেস্ট ক্রিকেট আনলেস ফেভারেবল কন্ডিশন, ফেভারেবল অপোজিশন। হ্যাঁ, যে দেশের মাটিতে খেলা হচ্ছে, বা হচ্ছে যে জিম্বাবুয়ের সাথে খেলা হচ্ছে, বা দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে, বা দেশের মাটিতে শ্রীলঙ্কা আসছে, বা শ্রীলঙ্কার মাটিতে খেলা হচ্ছে, এইসব ধরনের ফেভারেবল কন্ডিশন বাদে সে ওই স্ট্রেসটা নিতে চাচ্ছে না, সে ফোকাসটা করতে চাচ্ছে। এবং ওই জায়গা থেকেই আমারও আপত্তিটা এখানেও আছে যে সে এই কথাটা ক্লিয়ারলি কেন বোর্ডের কাছে বলছে না, তাহলেই তো তাকে নিয়ে টানা হেঁচড়াটা বন্ধ হয়ে যায়। তাকে নিয়ে কিন্তু জোর করে টানা হেঁচড়া এখন হচ্ছে যে এই ভাই তুই টেস্ট খেল, তোরে লাগবে। হ্যাঁ, ও চাচ্ছে না, ইটস ক্লিয়ারলি, এটা 5 বছর ধরেই বোঝা যাচ্ছে এটা। এবং ইফ উই সি যে এই 17-র পর থেকে সে কোন কোন সিরিজ গুলা খেলেছে, তাহলে কিন্তু বোঝা যাবে যে আমি যে কথাটা বললাম সেটা অ্যাকচুয়ালি মিন করতে যাচ্ছি, যে ফেভারেবল কন্ডিশন, ফেভারেবল অপোজিশন, যেখানে তার ওইরকম ভাবে ওই ইনসেইন লেভেল, ইনহিউম্যান গড লেভেলের পারফরমেন্স দেওয়া লাগে না উইকেট পাওয়ার জন্য বা সাকসেসফুল হবার জন্য। ঠিক আছে, বলবো যে চেঞ্জ হয়েছে, কারণ ওর মাইন্ডসেটটা হোয়াইট বল ক্রিকেটের মতো নিয়ে আসছে। সো হোয়াইট বল ক্রিকেটের মাইন্ডসেট যখন আসে, একজন বোলারের তো মূল টার্গেট উইকেট টেকিং না, মূল টার্গেট হচ্ছে রানটা চেক দেওয়া। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, মানে সাকিবের ব্যাপারে আমরা বলতেছি, বাট এখন জিনিসটা হচ্ছে যে এট দি এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব, তারপরে বাকিরা দ্য সিনিয়র গাইজ, তারা কিন্তু যা করার তারা এনাফ করে দিছে। The owners should have been on the newer guys যারা আসতেছে, যে why they haven't been able to take their game to the next level. So আমি যখন when I talk about background and things like that, আমার কাছে মনে হয় যে there are a lot of factors that are important. Obviously cricketing background টা important, আরেকটা হচ্ছে যে your surroundings as well, who you surround yourself with. আমি সম্মুখে নিয়ে যতটুকু শুনছি from other journalists, other people that have seen him, they've complained যে তার surrounding এ the people, the friends that he hangs out with are not very, মানে কি বলবো, they're hooligan types আর কি। সো ওইটার জন্য they worry about মানে ওর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এন্ড থিংস লাইক দ্যাট। আউটসাইড দ্য ফিল্ড ইন্টারেস্ট সবারই থাকে, সাকিবের কি নাই? সাকিব হ্যাজ প্লেন্টি অফ বিজনেস ইন্টারেস্ট, বাট তাই বলে ওর কিন্তু খেলার বেলায় ও কিন্তু সে যতটুকু দেওয়ার ক্যাপাসিটি রাখে ততটুকু সে দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় না যে সে খেলার বেলায় সে ওইটাতে হি ডাজন্ট ডু এনিথিং যেটা তার খেলায় এফেক্ট করবে, যেটা তার খেলায় ইম্প্যাক্ট করবে। সে খেলার বাইরে যে ওই সেই দিন সে 2 ঘন্টার ব্রেক নিয়ে টিম বাবল থেকে সে বের হয়ে বা হোটেল থেকে বের হয়ে হি ওয়েন্ট টু লঞ্চ এ শোরুম, তারপরে এর আগে একটা ওই যে কমার্শিয়ালের জন্য বিপিএল এর ফাইনালের আগের দিন হি ওয়াজ আউট, ঠিক আছে, বাট ইট ডাজন্ট মিন যে ওইটার জন্য ওর পারফরমেন্সে
একটা বিশাল একটা হ্যাম্পার হচ্ছে, বা ও ক্রিকেটটা ও নিজের গেমটাকে সে নেক্সট লেভেলে নেয় না, এগুলি নেয়ার পরে মানে দিস ইজ লাইক দ্য ভেরি এন্ড। মানে এখানে কিন্তু আরেকটা ব্যাপার চলে আসে যে ইউ হ্যাভ টু লাইক সি দিস প্লেয়ার্স অ্যান্ড এদের এক্সাম্পলটা আসলে ধরলে হবে না। নট এভরিওয়ান ইজ গোয়িং টু বি লাইক আ সাকিব আল হাসান যে এই অ্যাট করেও খেলাটা সেম মেনটেন করে যেতে পারবে। সো এটার জন্য when the youngsters see that and ওরা যদি এটা করতে চায়, কপি করার চেষ্টা করে, then that's a bad example. সাকিবের বেলা আমি যেটা সবসময় বলি যে বিকজ হি ইজ সাচ আ গ্রেট প্লেয়ার ফর বাংলাদেশ ক্রিকেট, যে তার ওই এক্সাম্পলটা সেট করাটাও খুব ইম্পর্টেন্ট ছিল। যে মানে I always say that with great power, মানে স্পাইডারম্যানের লাইনটা, with great power comes great responsibility. So ওর জন্য আসলে because he put himself up there as the greatest player in the history of Bangladesh cricket, তার রেসপন্সিবিলিটিটা অনেক বেশি হাই ছিল ফর বাংলাদেশ ক্রিকেট। যাই হোক, we're going to move on with more comments. এখানে যেরকম নাভিদ আঞ্জুম খান সৌম্যর ব্যাপারেই বলছে যে he comes from a very good family. ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন যে whatever the case is, মানে if his friends aren't great influences on him, তাইলে তো it can be a problem. মুভিং অন, এই যে রাসেল বলছে প্রত্যেকটা টিমে একটা করে বাজে ফিল্ডার থাকে, অন্য দেশের টিমেও আছে বাজে ফিল্ডার একজন করে। হ্যাঁ আছে, বাজে ফিল্ডার আছে, বাট যেটা আমরা বললাম যে ফিল্ডিং এর যে একটা বডি ল্যাঙ্গুয়েজের একটা যে অভাব আজকের দিনে, সেটা কিন্তু দ্যাট ওয়াজ very poor. But anyways, let's move forward with some more comments. There is no sorrow in losing the T20I. Third ODI is still pain. মানে ওয়ান ডেটা যে কে হারলো, এটা নিয়ে অনেকের প্রশ্ন, অনেক মতামত। এটা আসলে আমি আসার আগে I have a question for both of you and যারা ভিউয়ার and listener. সেটা হচ্ছে যে do you guys honestly think সাকিব আল হাসান সাউথ আফ্রিকার সাথে টেস্ট দুটা খেলবে? And এখন আমি এবিপির কাছে আসেন, দেন সাজ্জাদের কাছে। আমার কাছে মনে হয় he will play. I mean, ও স্কোয়াডে আছে, he hasn't said no yet. So I think he's going to play South Africa's সাথে। আমি জানি শানুরের স্পেসিফিক ভয়টা কেন, মানে he's maybe a bit skeptical সাকিব খেললে বাংলাদেশ টিমটা একটু স্ট্রং হয়ে যায়, ও না খেললে টেস্টে সাউথ আফ্রিকা আরো ইজিলি জিততে পারবে। বাট আই থিংক হি উইল বি প্লেইং। মানে ও না খেললে হয়তো এখনই জানাই দিত, তো আগেও এটাই করছে, সিরিজের আগে জানাই দিচ্ছে। এন্ড এভরিওয়ান ইজ গোয়িং টুগেদার, ওডিআই সিরিজটা হবে, তারপর টেস্ট ম্যাচ সিরিজটা হবে। সো আই থিংক বাজে কথা বলি, সরি ফর ইন্টারাপ্টিং, আমি খুব বাজে একটা কথা বলি। আমার কাছে মনে হয় কি, অফকোর্স সাকিব যেহেতু টেস্ট স্কোয়াডে আছে, হি উইল বি প্লেইং, কিন্তু ও গা লাগাবে না। সাকিব 2007 ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ টিমের একটা আর্মি ক্যাম্প, বা সরি 2007 না, 2008-9 হোয়াটএভার, কোনো একটা বড় টুর্নামেন্টের আগে এই ধরনের একটা আর্মি ক্যাম্প এন্ড এভরিথিং হয়েছিল। 11 এর আগেই ছিল মনে হয় নাকি, ওই আশরাফুল রাসূল সবাই যে গেল, মানে ওখানে একটা জিনিস তখন পেপারে পড়েছিলাম যে একটা সেশন ছিল যেখানে প্লেয়াররা নির্ভয় একজন আরেকজনের সম্পর্কে বলছিল যে তার সম্পর্কে কি মনে হয়, যে হোয়ার হি ক্যান ডেলিভার মোর, হি ক্যান কন্ট্রিবিউট মোর ফর দ্য টিম। সো ওই জায়গাগুলোতে সাকিব তখন মাশরাফিকে নিয়ে একটা কথা বলছিল যে তার একটা দুঃখ যে মাশরাফি ভাই মন লাগায় সবগুলো ম্যাচ খেলে না। যেদিন মাশরাফি মন লাগায় ম্যাচ খেলে তখন হচ্ছে বোঝা যায় যে মাশরাফি মন লাগায় খেলতেছে, মাশরাফি মন লাগায় না খেললে সেটাও বলছে। এবং সে বলতেছিল যে মাশরাফি যদি মন লাগায় খেলে তাহলে বাংলাদেশ আরো ভালো করবে এবং মাশরাফির ক্যারিয়ার আরো সমৃদ্ধ হবে। সো এবং মাশরাফি সেই কথাটা মেনে নিয়েছিল ওই জায়গায়। তখন মাশরাফি কিন্তু এই মহিরুহু মাশরাফিতে পরিণত হয় নাই। হি ওয়াজ ভেরি ইয়াং এবং নিয়ারিং হিজ পিক। 2007-8-9 ওই সময়টা কিন্তু মাশরাফি তার পিকে ছিল। সো আমার কাছে মনে হয় সাকিব এখন ওই জায়গায় আছে, যেই কথাটা আজ থেকে 12-13-14-15 বছর আগে সে মাশরাফির জন্য বলেছিল। আমার মনে হয় সাকিব এখন কালের বিবর্তনে এসে নিজেই ওই জায়গাটাতে পড়ে গেছে, যে হি স্পিকিং যে কোথায় আমার এফোর্টটা দিতে হবে। এবং ক্যারিয়ারের এই জায়গায় এসে এটা আসলে আমি খুব বেশি দোষেরও কিছু দেখছি না, তারও বডির ব্যাপার রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা সিরিজে হি উইল বি প্লেইং অ্যান্ড হি উইল নট বি গিভিং হিজ 100% এফোর্টের দিক থেকে না। মানে ব্যাপারটা হচ্ছে কি, একটা হচ্ছে মানে
আমি এট দ্য সেম টাইম আমি এটাও বলতে যাচ্ছি না যে সে ইচ্ছা করে ছেড়ে দিবে বা সামথিং, হ্যাঁ, বাট ওই আছে না একটা এক্সট্রা এফোর্ট, একটা এক্সট্রা জিল, আমার কাছে কেন আসবে জানি মনে হচ্ছে সেটা থাকবে না। আসবে আসবে, আই ডিসএগ্রি। কেন ওকে, আমি বলি, কারণ হতে পারে, সাউথ মানে আমি আফ্রিকা, জাস্ট আমি মানে হ্যাঁ আমি কোনো যুক্তি দিতে পারবো না যে আমার কেন আমি এটা আমি মনে হচ্ছে। দিচ্ছি, আমি বের করে হ্যাঁ, দিচ্ছি, আমার সমস্যা এটা নাই। কেন But মনে হচ্ছে তুমি- এটার কোনো যুক্তি নেই, আমার জাস্ট মনে হচ্ছে সাকিব হ্যাঁ কেন but এটা মনে তুমি- হচ্ছে, আমি একটা যুক্তি দিতে পারবো। হ্যাঁ কারণ হচ্ছে যে আই ফিল সাকিবকে এই সিরিজে টেস্টটা জোর করে খেলানো হচ্ছে, এবং সাকিবকে যখন জোর করা হয় তখন হ্যাঁ। হচ্ছে যে হি হ্যাজ এ থিং টু প্রুভ, হি অলওয়েজ ডিড দ্যাট, এবং তখন সে ওটা অতটা গায়ে লাগায় না। এটা 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 দ্যাটস হোয়াট আই ফিল। অনেক সময় মন থেকে নাই আসতে পারে, মানে মানুষ তো রোবট না, এটা আমি আবারও বলতেছি যে দে আর হিউম্যান বিংস এট দ্য এন্ড অফ দ্য ডে। আই নো দে আর গেটিং পেইড এন্ড এভরিথিং, বাট দে আর হিউম্যান বিংস এট দ্য এন্ড অফ দ্য ডে। সামটাইমস ইউ জাস্ট ক্যান্ট। মানে আমি মানে সাউথ আফ্রিকার কথাই বলি না কেন, প্রথম টেস্ট ম্যাচটা ওরা 2.5 দিনে হেরে গেছে, ইনিংস ভিজিট খাইছে ভাই, নাথিং, দে লুক লাইক দে ওয়ারেন্ট ইভেন ট্রাইং, বাট আসলে জিনিসটা কিন্তু এরকম না যে দে ওয়ারেন্ট ট্রাইং। They're human beings. 10 দিন রুম আইসোলেশনে থাকার পরে কোনো প্র্যাকটিস ম্যাচ না খেলে when you come to play in New Zealand against New Zealand, মানে it's tough. বাংলাদেশ miraculously ফার্স্ট টেস্ট ম্যাচটা জিতে গেছে, এন্ড আমার কাছে এটার একটা কারণ মনে হয় যে তারা এর মানে 10 মাস আগেই নিউজিল্যান্ডে আসছিল, 10 মাস আগে এই সেম জিনিসটা, সেম প্রসেসটার সাথে অনেক প্লেয়ার এক্সপিরিয়েন্স করছে, মোটামুটি সেম টিম, সো দে হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্যাট। বাট এনিওয়েজ, আমি যদি এখানে একটু বলি সাউথ আফ্রিকার ব্যাপারে, সাউথ আফ্রিকার 5-6টা প্লেয়ার পর্যন্ত, মানে টেস্ট টিমের 6টা প্লেয়ার পর্যন্ত বাদ থাকতে পারে ফর দ্য আইপিএল। কারণ ক্রিকেট সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের মধ্যে এটা বেশ কয়েক বছর আগেই একটা চুক্তি ছিল যে আইপিএল এর টাইমে সাউথ আফ্রিকা কোনো ক্রিকেট খেলা রাখবে না, বাট বিকজ অফ দ্য প্যান্ডেমিক তারা বাধ্য হয়েছে যে কয়েকটা চেঞ্জ করতে। সো টেস্ট ম্যাচগুলি কিন্তু ঠিক ওই সময় পড়বে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তো আপ ফর গ্র্যাবস ফর শিওর, বাট ওখানে ইউ ওয়ন্ট সি রাবাদা, ইউ ওয়ন্ট সি নরকিয়া, ইউ ওয়ন্ট সি ইয়ানসেন, ইউ ওয়ন্ট সি মার্ক্রাম, ইউ ওয়ন্ট সি রেসি, সো দ্যাটস 6 আই গেস। সো দ্যাটস 6 আমি ধরে নিই। এলগার কিন্তু আবার বলছে যে হ্যাঁ, এখন আমি ইয়েস এক্স্যাক্টলি। সো দিস ইজ হোয়াট ম্যান ম্যানেজমেন্ট ইজ, দিস ইজ হোয়াট প্লেয়ার ম্যানেজমেন্ট ইজ, দিস ইজ হোয়াট আ ক্যাপ্টেন শুড ডু। যে একদম ডাইরেক্ট বলে দেওয়া যে মানে টিমের কোনো প্লেয়ার যদি যায় আইপিএল খেলতে টিমের ম্যাচের সময়, ইট শোজ ওয়্যার देयर লয়্যালটিজ লাই। তার প্রায়োরিটি কোথায়, তার দেশের জন্য প্রায়োরিটি নাকি তার আইপিএল এর জন্য প্রায়োরিটি, সেটা সাব্বাস এলগার, এটা কি এলগার বলছে? হ্যাঁ হ্যাঁ, of course. এলগার মানে এই তো মানে ও এলগারের কথার meaning টা মানে এটা, ঘটনা হচ্ছে ও মানে এলগার টিম mainly যেটা পায় নাই বলছে তো। যে আমি চাই না যে কোনো প্লেয়ার আইপিএল এর মতো একটা টুর্নামেন্ট মিস করুক, কিন্তু যখন দেশের খেলা থাকে কান্ট্রি শুড কাম ফার্স্ট, এই ধরনের একটা কথা বলছে। আরে ও দেখতেছে মার্ক্রাম ওদিকে 5-6 কোটি রুপি হাতে নিয়ে বাসায় আরো ফিরবে, দুই পাচ্ছে না। বগলে টাকা নিয়ে টাকার পাহাড়ে বসে থাকবে। এলগার যে ব্যাটিং স্টাইলও খারাপ, ওর খেলাও কেউ দেখতে চায় না, আবার যেদিন রান না পায় ওদিনও গালি খায়, তো ও তো এসব কথাই বলবে, কারণ হি ইজ লেফট টু প্লে উইথ দ্য ন্যাশনাল টিম, যেখানে বাদ বাকিরা কোটি কোটি রুপি বগল দাবা করতেছে। সো That's true, but এটা তো দিন এলগার। শেষে it shows the difference in man management, যেটা বাংলাদেশে nobody has the guts to say these things. যে যেই ক্যাপ্টেন হোক না কেন, just say it. If Sakib or XYZ player goes to play, তার মানে কি বলে, তার প্রায়োরিটি, তার ডু ইউ থিংক মমিনুল এটা বলবে? মমিনুল যে হঠাৎ করে বলবে যে সাকিব আল হাসান কেন মানে ওর ক্যাপ্টেন্সি রোলটা পাবে? কমিটমেন্ট নিয়ে এসেছে। আমার কথা যে ওকে ও তো চাইই না ইন দ্য ফার্স্ট প্লেস। আমার কাছে মনে হয় যে ও জীবনেও ক্যাপ্টেন্সি চাইই না, হি নেভার ওয়ান্টেড ইট, ও এটা পাইছে। আমার কাছে মনে হয় যে না চাইলে, মানে বাংলাদেশের টিমের মেইন সমস্যাটা হচ্ছে যে প্লেয়ার্স আর কনফিউজড অ্যাজ টু হোয়াট দে ওয়ান্ট। সব প্লেয়ারদের মধ্যে আমি একটা না একটা এক্সাম্পল দিতে পারবো। আমার মনে হয় লিটন ইজ কনফিউজড অ্যাজ টু ওয়েদার হি ওয়ান্টস টু প্লে টি20s অর নট, বিকজ ইটস আ ফরম্যাট যেটাতে ওর ক্লিয়ারলি এখনো সমস্যা আছে। আই থিংক তামিম ইজ কনফিউজড অ্যাজ টু ওয়েদার হি ওয়ান্টস টু প্লে টি20s অর নট, বিকজ সে হয়তো বা চাচ্ছে, বাট ফ্যানদের এই রিয়াকশন শুনে সে বুঝতেছে না যে খেলবে কি খেলবে না। এটা নিয়ে ফ্যানরাও আবার বলতেছে যে 6 মাসের জন্য কেন ব্রেক নিচ্ছে, মানে সাকিবকে নিয়ে অনেকে বলছে যে 6 মাসের জন্য ব্রেক না নিয়ে ব্লা ব্লা ব্লা, মানে সে রিটায়ার করে ফেলুক ফ্রম আ ফরম্যাট অল টুগেদার। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও দেখা গেছে যে ও টেস্ট ম্যাচে ও যখন খেলতে চাইছে, যখন ওকে বাদ দেওয়া হয়েছে, তখন সে ওটা নিয়েও অভিমান করে শেষমেশ রিটায়ারমেন্টই করলো টেস্ট থেকে। সো
সবগুলি প্লেয়ারকে নিয়ে আমার মনে হয় যে কোনো না কোনো মানে একটা প্লেয়ার একটা সার্টেন পজিশনে চলে গেলে সে লিটারালি ওটা টিম ম্যানেজমেন্টের উপর একটা ওই প্যাসিভ অ্যাগ্রেসিভ নেচার এসে দেখায় যে দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। মাশরাফির বেলা ঠিক সেম জিনিস, সে যখন টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল, যে মানে ড্রপ হওয়ার বেলায় আর কি প্লেয়ারদের একটা চরম আপত্তি বা চরম একটা অ্যালার্জি আছে ভাই। এটা ইটস আ টিম গেম এট দি এন্ড অফ দ্য ডে, সো এভরিবডি ইজ মানে রেসপন্সিবল। সো একটা টিম বাজে খেললে এটা ম্যাক্সিমাম প্লেয়ার্স হ্যাভ ডান দ্যাট, নট ওয়ান অর টু প্লেয়ার্স, বাট এট দ্য সেম টাইম একটা প্লেয়ার যদি তার পজিশনের জবটা সে করতেই পারতেছে না এবং তার থেকে বেটার রিপ্লেসমেন্ট আসে, তাহলে সে ড্রপ হইলে এটা নিয়ে রাগ করার তো কিছু নাই। যেই কারণে আমি তামিম আর মাহমুদুল্লাহর কেসটা আমি এখনো মনে করি যে ইটস ভ্যালিড যে ওরা খেলবে বা তাদের খেলা উচিত, বিকজ হোয়াইট বল ক্রিকেটে তাদের জায়গায় এখনো তাদের থেকে বেটার প্লেয়ার আসে নাই। সো ফর হোয়াট এভার রিজন যেটা আসা উচিত ছিল, এখন অনেকে বলতে পারে যে তাদের জায়গা ধরে রাখছে না, তামিম আর মাহমুদুল্লাহরও টিমের মধ্যে জায়গা করে নিতে হয়েছে একটা সময়। সো এমন না যে তারা তাদের জায়গাটা অটোমেটিক এসে সামবডি জাস্ট গিফটেড দেম देयर প্লেস এন্ড এরপর তুমি রেখে দাও, এরকম কখনোই হয় না। তো সিমিলারলি আমার মনে হয় যে সাকিব সামনের সিরিজটা ভালো খেলবে বা মন দিয়েই খেলবে, বিকজ দের ইজ আ বিগ চান্স দ্যাট ওই যেটা সাজ্জাদ তুমি বললা যে সাউথ আফ্রিকার অনেকগুলি প্লেয়ার থাকবে না ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস, এন্ড দ্য চান্স টু উইন আ টেস্ট ম্যাচ এগেইনস্ট সাউথ আফ্রিকা ইন সাউথ আফ্রিকা, এটা হাতছাড়া কেউ মানে করতে চাইবে না ইফ দ্যাট অপরচুনিটি অ্যারাইজেস। সাউথ আফ্রিকার যদি ম্যাক্সিমাম প্লেয়ার্সই মানে ফার্স্ট 11-এ, বাট আমি একটা মানে পোস্টও দিছিলাম যে টিমটা কেমন হইতে পারে, সো সেটা নিয়ে ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং সিরিজ হবে সামনে। দ্যাটস হোয়াট আই ফিল, কারণ ওয়ানডে গুলি হটলি কন্টেস্টেড হবে। বাংলাদেশের ওয়ানডে টিমটা বেশ ভালো, যে যাই বলুক না কেন, আফগানিস্তানের সাথে ম্যাচটা হেরে গেছে, খুব বাজে ক্রিকেট খেলে, বাট বাংলাদেশের ওয়ানডে টিমটা বেশ ভালো এন্ড বেশ সেটেলড একটা লাইন আপ এন্ড দ্য প্লেয়ার্স ক্যান প্লে ওয়েল। সো যারা মানে ইউ গাইজ অলসো শুড অ্যান্সার, যে মানে যারা আর কি আমাদের দেখতেছে, যে ওয়েদার ইউ ফিল সাকিব খেলবে কি খেলবে না। আমি আরো কমেন্ট নিতে চাই। নাহিম বলছে এসআর ব্রো, এস এর প্লেয়াররা যদি আইপিএলেই যায় তাইলে তো টেস্টে পুরাই নিউ টিম হবে, ব্যাটিং এও 2-3 জন থাকবে আর পেস বোলিং এও কেউ থাকবে না। মার্করাম পোটেনশিয়াল 100টা মিস করবে যদি না খেলে। আই থিঙ্ক মার্করাম উইল বি ওয়ান অফ দোজ গাইজ, তাকে যদি টিমে নেওয়া হয় ও টিমের হয়ে খেলবে, বিকজ হি ওয়ান্টস টু ফাইট ফর দ্যাট প্লেস। আমি জাস্ট একটু একটা স্টার্টিং লাইন আপ বলি যে সাউথ আফ্রিকার কেমন হইতে পারে লাইন আপটা। সো এলগার, সারেল আরভি, তারপরে পিটারসন, বাভুমা, রিকলটন নামের একটা প্লেয়ার আছে, ও আসবে বিকজ ও এইবারের ডোমেস্টিক 4-ডে কম্পিটিশনের হাইয়েস্ট রান স্কোরার, ওর সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার, এভারেজ ওভার অ্যারাউন্ড 100, হি ইজ অ্যানাদার উইকেট কিপার ব্যাটার। তারপরে কাইল ভেরেনা, উইয়ান মুল্ডার বা জর্জ লিন্ডা, কেশব মহারাজ, ডুয়ান অলিভিয়ার, গ্লেন্টন স্টিরমান আর হচ্ছে সিপামলা। বোলিংটা একটু উইক, কারণ অলিভিয়ার, মহারাজ, মুল্ডার এদের উপর অনেক প্রেসার থাকবে, সিপামলার উপর প্রেসার থাকবে, স্টিরমান ও খুব একটা ভালো প্লেয়ার না। সো ইয়া, দিজ আর পোটেনশিয়াল ইস্যুস। সো এনিওয়েজ, সাজ্জাদ তোমার কাছে কি মনে হয়, মানে এইরকম যদি একটা টিম থাকে সাউথ আফ্রিকার, এবং এই যেই দুইটা জায়গায় খেলা হবে, পোর্ট এলিজাবেথ এন্ড আরেকটা হচ্ছে I think Cape Town, জোহান্সবার্গে, আচ্ছা জোহানেসবার্গে নাই, বাট পোর্ট এলিজাবেথে খেলা আছে। সো মানে যেই দুইটা জায়গায় খেলা হবে, এই দুইটা জায়গা কিন্তু ট্রেডিশনালি ভালো সিমিং উইকেট না। এখন তোমার কি মনে হয় সাজ্জাদ, লাইক বাংলাদেশের চান্স কতটুকু স্পিনিং উইকেট থাকতে পারে? আমার কি মনে হয় আমি সেটা জানি না। আজকে আমি সিলি পয়েন্টে এই মুহূর্তে কতজন দেখতেছে সব মিলায়? ওভার 50। ওভার 50। এই ওভার 50 মানুষকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, বাংলাদেশ যদি একটা ম্যাচ জিতে, হ্যাঁ, ওডিআই হোক টেস্ট হোক, না ওরাই তো জিতবে। শাহনুরকে আমি আগামী 10 বছর এটা নিয়ে ট্রোল করব। না ওয়ানডেতে ডেফিনেটলি আইসি আছে না, যেটাই হোক, সাউথ আফ্রিকার মাটিতে খেলা হচ্ছে, একটা ম্যাচ যদি কোনো মতে জিতে, টেস্ট হইলে তো শানুর নিজেই গর্তে ঢুকে যায়, আমার সামনে আইসো না, ঠিক আছে, যেই টিমে খেলুক। হ্যাঁ মানে বেসিক্যালি সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাকটা এভারেজ পেস, মানে পেস ব্যাটারি পেস থাকবে হচ্ছে 125 কিলোমিটার পার আওয়ার, সো দ্যাটস আ গ্রেট চান্স ফর বাংলাদেশ।
Bangladesh fast bowlers might be faster than the South African ones. Just imagine that. যদি এটা হয়। বাট আমার কেন জানি মানে মাই গাট ফিলিং সেজ এলগারের ওই কমেন্টের পরে একটা প্লেয়ারও যাবে না, কারণ পুরো আইপিএল জুড়ে তার খেলা। আমারও তাই মনে হচ্ছে। এলগার কিন্তু বেশ চাচা ছোলা ভাষায় কথাটা বলছে। আমি একটু আর খুঁজে বোথ দেখি পাই এলগার এন্ড বাউচার এক্স্যাক্টলি এরা বলতে কিন্তু পারবো। দে রান আ ভেরি টাইট শিপ। মানে এমন না যে আমি এলগার টেস্টে ক্যাপ্টেন বাট ওয়ান ডে তে না হইলেও দে নো যে মানে সাউথ আফ্রিকান ক্রিকেটের হিস্ট্রিটা কি এন্ড what they need to do minimum টিম যতই খারাপ হোক না কেন, নাহলে ইন্ডিয়ার সাথে বা নিউজিল্যান্ডের সাথে ওই কামব্যাক করে জেতাটা পসিবল হইতো না। আমি বলি এলগারের কথাটা হচ্ছে, you don't want players to miss out on a big occasion like the IPL by no means, but I'd still like to think playing for your country is bigger than that. হ্যাঁ ওইটাই। এন্ড ওকে ইভেন আইপিএল নিয়েও একবার জিজ্ঞেস করেছিল, খুব মানে সার্কাস্টিকলি একটা রিমার্ক দিছিল, আল ফাইন্ড দ্যাট যে আই ডোন্ট ওয়ান্ট টু রিটায়ার উইথ কত 1 মিলিয়ন ইন মাই ব্যাংক অর সামথিং লাইক দ্যাট, হ্যাভিং প্লেড ওয়ান টেস্ট অর সামথিং। ইজ আ ফান ক্যারেক্টার, মানে ওর ব্যাপারটা ও জানে ও কি টাইপের। And মানে সবকিছু মিলায় আই এম লাইক হ্যাপি উইথ দি সাউথ আফ্রিকান টিম, মানে মাচ মোর হ্যাপি উইথ দি সাউথ আফ্রিকান টিম দেন আই ক্যান বি উইথ বাংলাদেশ। কারণ বাংলাদেশের আসলে বাংলাদেশ নিড লিডার্স। আমরা যত যাই বলি না কেন, মাশরাফিকে যখন মানে টিম থেকে বাদ দেওয়া হয়েছে ওয়ার্ল্ড কাপে পরে এভরিথিং, হ্যাঁ উইকেট পাচ্ছে না, পারফর্ম করতেছে না, ব্লা ব্লা ব্লা, বুঝলাম, বাট দিন শেষে ওর লিডারশিপটার রিপ্লেসমেন্ট আসে নাই। মাশরাফির লিডারশিপের রিপ্লেসমেন্ট আসে নাই, কোনো ফরম্যাটে আসে নাই। দ্যাটস আ ফ্যাক্ট। টিমের মধ্যে এখন যে টক্সিক অ্যাটমসফিয়ার, এটা ছিল না। ক্যান ইউ এমবেড ইয়াংস্টার্স ইনটু দিস টক্সিক মানে এনভায়রনমেন্ট? ইজ ইট পসিবল? আমি চাইলেই তামিমের জায়গায় একটা ইয়াং একটা ভালো ট্যালেন্টেড, মোটামুটি ফর ইনস্ট্যান্স নাইম শেখ, তার কিছু তো ট্যালেন্ট আছে, তাকে কি আমরা এমবেড করতে পারছি? পারি নাই। আমি মাহমুদুল্লাহর জায়গায় আমি কি চাইলে ইয়াসির আলী রাব্বি বা আফিফকে এমবেড করতে পারছি? আই নো ইটস আর্লি ডেজ ফর ইয়াসির, বাট আফিফ তো অনেক বছর ধরে খেলতেছে। আফিফকে কি এমবেড করতে পারছি আমরা টিমে? পারি নাই। কেন পারি নাই? বিকজ এনভায়রনমেন্টটা নাই। আফিফ এসে যে ওর যে মেন্টালিটি, ওটা দেখে বোঝা যায় যে হি ইজ লাইক, আমি তো চান্স পাইতেছি, আমার মানে কি আর আজকের ম্যাচে পাই না, নেক্সট ম্যাচে আশা করি পারবো, এরকম একটা ব্যাপার। মানে there is a damn care. আজকে একটা কমেন্ট আসছিল, কয়েকে জানি করছিল যে আফিফ কি নেক্সট আশরাফুল কিনা। আশরাফুল কিনা, হ্যাঁ। এই পর্যায়ে ওই কথাটা বলি যে আফিফ আর আশরাফুলের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে আশরাফুল had the world of talent in his batting. আশরাফুল is the most talented batter Bangladesh have ever produced. তার মাথার মধ্যে ঘুরতো, আল্লাহ আমি তো পারি না, আল্লাহ আমি কি পারবো, হায় হায় এখন কি হবে। ওর এই ম্যাচটায় আমার এত রান করার কথা, এত রানের মধ্যে আউট হয়ে যাওয়ার কথা, বাস। হ্যাঁ, এটা ছিল আশরাফুল। আর আফিফ হচ্ছে জাস্ট উল্টা। হ্যাঁ, যে আমি তো সব পারি, আর আজকে উড়ে আলাম, হ্যাঁ আজকে আমি সব, হ্যাঁ ওর মধ্যে এই অ্যাটিটিউডটা আবার চলে আসে। তো একজনের হচ্ছে আশরাফুল আর সামওয়ান যাকে দেখে মনে হয় যে হিজ কনফিডেন্স ইজ ওভার, আর আফিফ হচ্ছে ওভার কনফিডেন্ট। সো শব্দ দুইটাই দুইজনের জন্য প্রযোজ্য, ওভার এন্ড কনফিডেন্স। একজনের ক্ষেত্রে কনফিডেন্সের পরে ওভার আসে, একজনের ক্ষেত্রে আগে চলে আসে, এই হচ্ছে ডিফারেন্স। আমি আরো কয়েকটা কমেন্ট নিতে থাকি, সো ইউ গাইস মানে অ্যানসার দেম অ্যাকর্ডিংলি। সো এখানে প্রবাবল 11s ফর দ্য ওডিআইস এগেইনস্ট সাউথ আফ্রিকা, ওমারের প্রশ্ন, এটা দিয়ে এবিপি কে দিয়ে স্টার্ট করি। হোয়াট ডু ইউ থিংক, কি হতে পারে টিম বাংলাদেশের? I think it would be very similar to মানে এই যে আফগানিস্তানের যে ওডিআই সিরিজটা হলো সেখানে যেটা হবে, সো ওই জায়গাটায় আই থিংক খুব একটা ইস্যু হওয়ার কথা না। তামিম লিটন টু ওপেন, তারপর সাকিব কামিং ইন এট নাম্বার 3। যদিও আমি দুইটা ফরম্যাটে দেখছি নাজমুল শান্ত স্কোয়াডে আছে, বাট আমার কেন জানি মনে হচ্ছে হি মাইট নট গেট আ চান্স না ওই টপ অর্ডারটার মধ্যে। হ্যাঁ, তো নাজমুল চান্স না পেলে ইটস মোস্টলি দ্য সেম টিম ওই ইয়েতে যারা খেলছে আফগানিস্তানের সাথে যারা, কারণ ওখানেও তো 3 পেসারই ছিল, there was তাসকিন, there was শরীফুল, there was মুস্তাফিজ, সো মিনিমাম 3 পেসার থাকবে ইফ নট মোর। তো আমার মনে হয় দ্য সেম সেটআপ আর কি।
এক্স্যাক্টলি দ্য সেম স্টার্টিং 11 যেটা আফগানিস্তানের সাথে 3টা ওয়ানডেতেই মনে হয় দে হ্যাড দ্য সেম লাইন আপ, এবং অনেক সিরিজ পরে ইট ওয়াজ দ্য ফার্স্ট সিরিজ যেখানে বাংলাদেশ একটা বায়োল্যাটারাল সিরিজে 3 ম্যাচের কোনো ম্যাচেই দে ডিড নট মেক এনি চেঞ্জ ইন দেয়ার স্টার্টিং 11। তো আমার মনে হয় এটাই থাকবে, তামিম যে ধরনের ক্যাপ্টেন, মানে হি ওয়ান্টস দ্য কোর্ট টু বি সেট, হি ওয়ান্টস দ্য সেম প্লেয়ার্স টু বি প্লেইং টিল 2023 অ্যাট লিস্ট। সো আই থিঙ্ক ওদেরকে এই অপরচুনিটিস দিতে থাকবে টু টু ডু বেটার। বাট আরেকটা ইয়াসিরের পজিশনটা নিয়ে একটু ইয়া আছে, মানে ইয়াসির রাব্বির জায়গায় জয়, মানে ওটা একটা অপশন হইতে পারে, ই মাইট ট্রাই, বা ইভেন নাজমুল শান্ত বেশি যদি মনে করে যে হ্যাঁ দে হ্যাভ টু গিভ হিম এক্সপোজার, দে হ্যাভ টু মেক হিম প্লে ইন সাউথ আফ্রিকা, ওখানে এক্সপিরিয়েন্সটাও দিতে হবে, মেবি তখন সে ঢুকতে পারে। বাট ইয়াসিরের জায়গা ইজ দ্য অনলি প্লেস মেবি যেখানে স্টার্টিং 11 ইস্যু থাকতে পারে আর কি। এক্স্যাক্টলি। আর ওই তামিমের ক্যাপ্টেন্সির ব্যাপারে যেটা বললো যে অবভিয়াসলি যে খুবই মানে ফিক্সড একটা প্ল্যানের মধ্যে থাকতে পছন্দ করে, বাট আমি চাই ইয়াসিরকে অ্যাটলিস্ট আরেকটা সুযোগ দেয়া হোক। কারণ ইয়াসির টেস্টে আমরা যতটুকু দেখেছি ইয়াসিরকে, সো ততটুকু দেখে আমার কাছে মনে হয়েছে যে দিস গাই কুড প্লে অল দ্য ফরম্যাটস। যদিও টি-20তে এখনো ওভাবে সুযোগ পাচ্ছে না, বা আফগানিস্তানের সাথে ফার্স্ট ম্যাচটা তো ভালো করেনি, আজকে তো খেলার সুযোগ পায়নি। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা থেকে ইয়াসিরকে অন্তত আরেকটা আহ, এই সিরিজটাও দেখা উচিত, এবং এই সিরিজটা মানে যদি যদি 5 নাম্বার পজিশনটা একটা মিউজিক্যাল চেয়ার হয় এই মুহূর্তে এবং একটা কনসার্ন হয়, তাহলে এই সিরিজটাও যদি ইয়াসির ফেল করে তাহলে মেবি তাকে ড্রপ করে দিবে। কারণ এরপরে আর মাত্র 9টা ওয়ানডে ম্যাচ বাকি রয়েছে, সাউথ আফ্রিকার সাথে 3টা ওয়ানডে সহ ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ 12টার ম্যাচ খেলতে পারবে। তো 12টার মধ্যে 3টা ম্যাচে যদি ফেল করে ফেলে তাহলে মেবি নেক্সট প্ল্যানে চলে যেতে হবে খুব তাড়াতাড়ি। কারণ জয়কে যদি এক্সপোজার দেওয়া হয় ইয়াং গাই, তাকে অ্যাটলিস্ট 9টা ম্যাচ, 7টা 8টা 9টা ম্যাচ তো খেলাইতেই হবে টু ফাইন্ড টু ফাইন্ড গ্রাউন্ড আন্ডার হিজ ফিট। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ইয়াসির এই সিরিজেও চান্স পেতে পারে। আর আই এম ভেরি হ্যাপি যে লিটনের একটা ভালো সিরিজ, ওডিআই সিরিজ কাটানোর পরের সিরিজটাই সাউথ আফ্রিকাতে হচ্ছে, কারণ সাউথ আফ্রিকাতে লিটনের ভালো রেকর্ড রেকর্ড আছে। সো ওই জায়গায় ওপেনিং এ যদি সে আরেকটা ভালো সিরিজ কাটায় এবং সেটা যদি সাউথ আফ্রিকার মাটিতে হয়, তাহলে তার কনফিডেন্স স্কাই হাই হয়ে যাবে ওপেনার হিসেবেও। ওই যে একটু আগে কেউ একজন কমেন্ট করছে যে আমি অলরেডি প্রুভেন হয়েছি, আমি বলবো যে আমি এখনো রং প্রুভেন হই নাই, কারণ আফগানিস্তানের বোলিং ওয়াজ গুড বাট স্টিল নট দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের কন্ডিশন। সো একটা বেটার অপোনেন্টের বিপক্ষে সে যদি এরকম একটা সিরিজে 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ ভালো খেলে ফেলে, দেন আমি বলবো যে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের আগে আর চেঞ্জ করার দরকার নেই। নাহিম, একটু অন্য ক্রিকেটে আমরা আসি। অস্ট্রেলিয়ার ম্যাচটা ইটস সাচ আ বোরিং টেস্ট ম্যাচ, দ্য পাকিস্তান এন্ড অস্ট্রেলিয়া ম্যাচ। প্রথম 2 দিনে পাকিস্তান হ্যাভ ব্যাটেড ফর এইজেস, অস্ট্রেলিয়া টুক অনলি 4 উইকেটস, তার মধ্যে একটা রান আউট। প্যাথেটিক। মানে অস্ট্রেলিয়া প্রায় 1200 দিনের উপরে তারা কোনো অ্যাওয়ে টেস্ট ম্যাচ খেলে নাই। এই টিমটা হোম ট্র্যাক বুলি হয়ে 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 তারা র্যাঙ্কিং দিয়ে উঠছে। সাউথ আফ্রিকা ইফ অনলি দে কুড ডু দ্যাট, বাট দে ডিড দ্যাট। এন্ড দেন এখন অ্যাওয়ে টেস্ট ম্যাচে যে এখন মানে তাদের বোলিং ইজ গেটিং এক্সপোজ। ইটস এ ডেড ট্র্যাক দেন अगेन, খুব একটা ইজি না, বাট ইটস ওয়ান অফ দোজ টিপিক্যাল পাকিস্তানি ট্র্যাকস যেটা দেখে মনে হয় যে ডে 3 থেকে it will start opening up and then day 5 এ পাকিস্তানের ব্যাটিং দেখেও কিন্তু শানুর ওটাই মনে হইছে। হ্যাঁ, 160 ওভার খেলে ওরা 500 রান করতে পারে নাই। ওরা জানে যে ওরা দে আর জাস্ট প্লেইং টাইম, দে আর নট লুকিং টু স্কোর রানস। এবং আমার কাছে মনে হয় যে 460-70 এর মতো রান করছে, দ্যাট উড বি এনাফ ফর এ ইনিংস ডিফিট। কালকে অলরেডি ডে 3 হবে এবং ওরা শুরু করছে হচ্ছে সাজিদ খানকে দিয়ে। তো ওদের টিমে ভাই কি নোমান আলী ইজ দেয়ার, নোমান একাই 100 ওভার করবে। ও তো এমন একটা অ্যাকশনে বোলিং করে কিচ্ছুই না। মানে ওরা একটা স্পিনার মিস করবে। ইয়াসির শাহ যেহেতু টিমে নাই, সো ওই 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 জায়গাটাতে একটা লেগ স্পিনার। অস্ট্রেলিয়া আরো বোকা তো, দে সিলেক্টেড অনলি ওয়ান স্পিনার ফর দিস। নাই তো, আর তো নাই তো। না কেন, অ্যাস্টন এগারকে অ্যাস্টন এগার মানে টেস্ট ভাই অন্য জিনিস, টি-20 এর জন্য
হয়তো বা সে পাকিস্তান বা আসছিল না অ্যাস্ট্রেলিয়ার বাংলাদেশে এসে নাকানি চুবানি খায় গেল না, আমরা টেস্টই তো খেললো, টেস্ট খেলে এসে নাকানি টু চুবানি বি খায় ভেরি গেল। অনেস্ট, হ্যাঁ টু বি ভেরি অনেস্ট, আমরা অ্যাটলিস্ট মানে সাউথ আফ্রিকার কথা যদি আমি বলি, অ্যাটলিস্ট আমরা দুইটা স্পিনার মোটামুটি জাতের খেলাইতে পারছি। জর্জ লিন্ডার 5 উইকেট হল আছে এগেইনস্ট পাকিস্তান এন্ড হি ডিড ওয়েল ইন দ্যাট সিরিজ অ্যালং উইথ দিস গাই মানে মাহারাজ। মানে ওই জায়গাটাতেই আসতেছিলাম যে একটা মাত্র জায়গায় আমি বলবো যে পাকিস্তান একটুখানি ব্যাকফুটে থাকতে পারে, যে ওদের একটা লেগ স্পিনার ওরা মিস করবে, কারণ এর আগে অস্ট্রেলিয়া তো অনেক বছর পরে আসলো পাকিস্তানে, তো এর মাঝে যতগুলো খেলা হয়েছে সব তো ওই ইউএই, আবুধাবি ওসব জায়গায় খেলা হয়েছে। সো ওইসব জায়গায় যখন খেলা হয়েছে তখনও কিন্তু আমরা দেখেছি যে ইয়াসির শাহ ছিল সবসময়, বা সাইদ আজমল একটা সময় ছিল 2011, 12, 13 ওই সময়গুলাতে। তো ওইরকম ওই এক্স ফ্যাক্টরটা পাকিস্তানের এই 11-এ নাই। এট দ্য সেম টাইম দে উইল মিস হাসান আলী। হাসান আলী পুরোনো বলে রিভার্স সুইং, এটা খুব ইফেক্টিভ এই ধরনের কন্ডিশনে, সেটাও নাই। সো অস্ট্রেলিয়া যদি পাকিস্তানের মতো দাঁতে দাঁত চেপে জাস্ট টাইম প্লে করে যাওয়ার মতো খেলে, and they have Labuschagne, they have Steven Smith as well, খাজা তো ওপেন করতেছে। তো আমার কাছে মনে হয় যে টেস্টটা আলটিমেটলি ড্রই হবে, অথবা পাকিস্তান উইল উইন বাই অ্যান ইনিংস মার্জিন। if we talk about the other test match, ঠিক আছে, ইন্ডিয়া নাহিমের আরেকটা আরেকটা কমেন্টে বোরিং খেলা, আসলো যে আল্লাহ, ওটা পাকিস্তান অস্ট্রেলিয়ার চাইতে বেশি বোরিং খেলা। ইন্ডিয়া শ্রীলঙ্কা আজকে খেলতেছে শুনলেই আমি বোর হয়ে যাই। হ্যাঁ জাদেজা নাকি ভালো ব্যাটিং করছে, 200টা মিস 175 করলো। করছে, যেটা নাম্বার 7 এ ইন্ডিয়ার হাইয়েস্ট রান। And also I posted in the group যে at this moment মানে টেস্ট ক্রিকেটে বলি বা ওভারঅল ক্রিকেটেও মানে these two guys Ashwin and Jadeja, ওদের all-round ability you have to admire, and they are currently better than what we have in Bangladesh. মানে সাকিবের থেকে they've, and despite being older, আমার মনে হয় both are older than সাকিব, but তাদের পারফরম্যান্স ম্যান জাদেজা সাকিবের থেকে ওল্ডার না, বোধহয় একই বয়সী হতে পারে। আশ্বিন আই ডোন্ট নো, মেবি দে আর দ্য সেম এজ নাকি, এত কি বয়স হচ্ছে? সাকিবই সিনিয়র হইতে পারে। Jadeja's 1 year younger. Sakib is 34, Jadeja's 33. হ্যাঁ Ashwin is 35. So Ashwin is older. হ্যাঁ but fitness এর ডিফারেন্সটা দেখো, like you see the fitness of someone like Jadeja and Ashwin as well, and compare মানে with Sakib as well, because they are hungry to play. বিরাট কোহলির তো এটা ছিল 100 টেস্ট ম্যাচ। আমি একটা মজার কমেন্ট দেখছিলাম অন সোশ্যাল মিডিয়া যে 100 টেস্ট ম্যাচে বিরাট কোহলিকে যে একটা মানে মেমোরেবিলিয়া দেওয়া হইলো, ওইটার সময় মানে একজন নিচে বাংলাদেশে একজন কমেন্ট করছে যে আমাদের দেশে এরকম চিন্তা ভাবনা কেন হয় না, বা আমাদের দেশে মানে 100 টেস্ট ম্যাচের ধারে কাছে তো আর আসতে হবে। মুশফিকের হাইয়েস্ট, মুশফিক 78 টেস্ট ম্যাচেস হাইয়েস্ট ফর বাংলাদেশ, ওর আরো 22টা টেস্ট খেলতে হবে, সো 5 টেস্ট পার ইয়ার, সেভাবে হিসাব করলে আরো 4টা বছর হি হ্যাজ টু প্লে অল দ্য টেস্ট ম্যাচেস এন্ড দেন তাইলে একটা জায়গায় পৌঁছাতে পারবে। সো আমার তো ভয় লাগতেছে ওইটা নিয়ে, যে মুশফিকের যার পসিবিলিটি সবচেয়ে বেশি টু গেট টু 100 টেস্ট ম্যাচেস, আমার মনে হয় না সে যাইতে পারবে, মানে মনে হয় 90-তে যায় থামে যেতে হইতে পারে এরকম কিছু, আই ডোন্ট নো। বাট আই এম হোপিং যে মানে ওই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল অনুযায়ী বাংলাদেশ গেট টু প্লে আ লট অফ টেস্ট, অ্যাটলিস্ট 6টা টেস্ট যদি খেলতে পারে প্রতি বছর, তাহলে মেবি 2-3 বছর খেলে মুশফিক ক্যান গেট টু দ্যাট 100। I was waiting for that. মানে মুশফিক is actually the most capped international player for Bangladesh, মানে T20, ODI আর টেস্ট মিলায় 100 T20, I don't know how on earth the second one to make 100 T20 ওইটাই, and he is the worst among the top order batters we sense, মাত্র 1400 রান 100টা T20 ম্যাচ খেলে, ম্যান মানে সৌম্যর রেকর্ড ওর থেকে ভালো in terms of মানে স্ট্যাটস, মানে এটা প্যাথেটিক লাগছে দেখে যে হাউ ইজ হি অন 1400, মানে মাহমুদুল্লাহ 2000 রান করে ফেলছে, সাকিব ইজ অন 1900 প্লাস, তামিম ইকবাল ওর থেকে অনেক কম ম্যাচ খেলছে, লাইক কম্পারেটিভলি অনেক কম T20 খেলেও তামিম ইজ অন 1700 রানস আই থিংক। সো মুশফিক কেন 1400 রানে এখনো আছে আমি জানি না, মানে আফটার প্লেইং 100 T20 ম্যাচেস। Let's move on to Shane Warne. Shane Warne নিয়ে কোনো কমেন্ট আসে নাই, স্যাড, বাট Shane Warne কে নিয়ে আসলে কথা বলা উচিত। As a South African fan growing up, আমার কাছে Shane Warne was the scariest bowler that of course I've ever seen, কারণ
ও ব্যাটারদের উপরে এমন একটা স্পেল দিয়ে রাখতো যে উই জাস্ট কুডন্ট ডিল উইথ হিম, মানে ওর এগেইনস্টে যদি রান পাইতাম এটা ঝড়ে বকে হইতো মনে হচ্ছে, আর ওর এগেইনস্টে যে উইকেট যাবে এটা মোটামুটি গ্যারান্টিড ছিল, হোয়াট এভার দ্য ফরম্যাট, whether it's টেস্ট or ODI. And কারণ ওই সময় সাউথ আফ্রিকা ওয়ার ইজিলি দ্য সেকেন্ড বেস্ট টিম ইন ওয়ার্ল্ড ক্রিকেট, টপে ছিল অস্ট্রেলিয়া, সেকেন্ডে ছিল সাউথ আফ্রিকা। হ্যাঁ, অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে ডিফারেন্সটা ওখানেই হতো যে অস্ট্রেলিয়া হ্যাড শেন ওয়ার্ন, সাউথ আফ্রিকা পেসাটাকেও অস্ট্রেলিয়াকে ম্যাচ করতো আর ব্যাটিং এও মোটামুটি ম্যাচ করতো। অস্ট্রেলিয়া হ্যাড শেন ওয়ার্ন আর ইয়ার ছিল হচ্ছে প্যাট সিমকক্স। হ্যাঁ, that was the difference. We didn't have a leg spin, মানে ফিঙ্গার স্পিনার দিয়ে আর কি আর হবে, বাট বাট ইন্টারেস্টিং ছিল ওই শেন ওয়ার্ন বেসিক্যালি ওকে জিজ্ঞেস করছিল যে you've played against everyone more or less in that era of cricket, so who was the guy যার এগেইনস্টে তুমি হচ্ছে গিয়ে মানে চোখ বন্ধ করে তুমি জানো যে you are going to dominate that guy? তো এক্স্যাক্টলি he just mentioned one guy who বলছে ড্যারেল কালিনান। ওর পুরো ক্যারিয়ার আমি মানে ওরে চেস করলাম, ইভেন ওই যে I think কালিনান হচ্ছে অফ ফর্মের জন্য he had like 4 years যেখানে সে খেলেন, and then after 4 years he came back to the team. তখনও when he faced Shane Warne মানে ও তখনও দেখে like oh man not you again, মানে কালিনান ওরে দেখতেই পারে না, and Shane Warne ওরে দেখলেই খুশি হয়ে যায় যে yes পাইছি, মানে একটা বাকরা, মানে if no one else ওরে তো পাবোই। আর ও বলতো যে কালিনান নাকি ডানে বামে তাকাইতো খালি, মানে he doesn't know what's happening around him. মানে same goes with a lot of batters, মানে Shane Warne was just too good for most of them actually, মানে কে রিড করতে পারবে ভাই ওর বোলিং, মানে I have never seen those ওই ফ্লিপার্স গুলা এত জোস। মানে ওকে বলতেছিল যে হাউ ক্যান ইউ বোল লাইক সো কুইক, মানে দুইটা স্টেপ নিয়ে একটা স্মুথ বেসিক অ্যাকশন এসে লেগ স্পিন করতেছে, টার্ন করানো তো ইজ আপ টু ইয়োর মানে রিস্ক, তুমি কি করতে পারো। হি হ্যাড আ ফ্লেক্সিবল রিস্ক, বিগ হ্যান্ডস, ভালো কথা, বাট বিয়ন্ড দ্যাট মানে শেন ওয়ার্ন বেসিক্যালি বলছে যে পিপল সে যে ফাস্ট বোলার হতে হলে ইউ নিড টু হ্যাভ স্ট্রং শোল্ডার্স, ফাস্ট বোলার হতে হলে ইউ নিড টু বি স্ট্রংলি বিল্ট, বাট my advantage of being a leg spinner was I was very strongly built, and that helped me a lot comparatively. Spinnerরা চিকন পাতলা হওয়া হাই আর্ম অ্যাকশন নেসেসারি না, you have to be strong, কারণ জোরে বলগুলো যখন করতেছে ওই জায়গায় অ্যাকুরেসি রাখতে হলে you need to have that control and you need to have that force যেটা দিয়ে তুমি কন্ট্রোল করতে হবে। So he said his big advantage was that, মানে ও আগে তো বোধহয় he used to play ওই যে রাগবি টাগবি এইসব ওর ফোকাস ছিল, he wanted to be a tennis player as well, ওসব জায়গায় রিজেকশন পাওয়ার পরে he went into cricket, মানে he was a late bloomer kind of a guy in terms of being a cricketer, but on deciding that he wants to play cricket professionally. So it's very interesting the way he thought of things. আর ওই যে those setups South African রা আসলে mentally একটু fragile, মানে এই কারণে ও পায়ে বসতো ওদেরকে বেশি আমার মনে হয়। আচ্ছা, ফাহিমের প্রশ্ন, শেন ওয়ার্নের ব্যাকগ্রাউন্ড ওর লাইফস্টাইল নিয়ে কিছু বলা যাবে? ওর ব্যাকগ্রাউন্ড ছিল যে ও মানে ওর লাইফস্টাইলটা এমন ছিল, হি ডিডন্ট মাইন্ড ডুইং এনি সর্ট অফ ড্রাগস, ওর বুকিদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম ছিল না। আবার বলছো সবাইকে he was the Sakib of Australian cricket almost বলতে গেলে, only difference is যে সাকিবকে আমরা we haven't seen him do any sort of মানে ড্রাগ রিলেটেড কোনো কিছুর জন্য কিছু সমস্যা হয় নাই তার। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ মানে মেয়ে জড়িত কোনো সমস্যা মানে সাকিবের, I mean সাকিব is married right now with a family. মদ নারী ও জুয়া। He was a rock star. এটা শেন ওয়ার্ন, he was a rock star that was playing cricket. And যদিও শেন ওয়ার্ন জাদেজাকে রকস্টার নাম দিছে, জাদেজা মানে গ্যারাইম্মা একটা ছেলে যে মানে গ্যারাইম্মা ক্রিকেটটাকেই সে হার্ড ওয়ার্কে তৈরি করে সে মানে উঠে আসছে, মানে জাদেজা ইজ দ্য এক্সাম্পল অফ দ্যাট। হ্যাঁ যে মানে ও গ্যারাইম্মা, বাট ও গ্যারাইম্মা হার্ড ওয়ার্কটাকে কাজে লাগায়, এন্ড মানে ওর গিফটটা এমন যে হি হ্যাজ আ লট অফ স্ট্যামিনা, হি হ্যাজ আ লট অফ মানে physically he's an athlete, so এই জিনিসটা সে কাজে লাগাইছে। But Warren was never কি বলে, he wasn't the six pack guy, he wasn't that sort of a thing, but ওয়ার্নের জিনিসটা ছিল যে he was a superstar লেগ স্পিনার, সেক্সি একটা লেগ স্পিনার, যে লেগ স্পিনটা আসলে ফর ইনস্ট্যান্স তোমরা কি ওর থেকে বেশি একটা বলকে ড্রিফট করাতে দেখছো কাউকে? মানে অন দ্য এয়ার কিভাবে ড্রিফট করে এই বলগুলা, মানে আনইমাজিনেবল, মানে ওর আগে পিছে আই নেভার স এনি লেগ স্পিনার। আই হ্যাভেন্ট ওয়াচড আব্দুল কাদির,
but I সাজ্জাদের never এই saw পয়েন্টটা anyone do নিয়ে this আমার with the ball. I think I should just clarify যে when I say গেরাইমা what I mean is যে গ্রামের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ঠিক আছে? সো এটা মানে সহজ ভাষায় ফর এভরিওয়ান। এমন না আমি বলতেছি যে ওর মানে কি বলে ক্রিকেটিং ব্রেইন, কারণ অনেক আছে যে ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসলে ওদের ক্রিকেটিং ব্রেইন ভালো। আর ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে আসলে ক্রিকেটটা নিয়ে অনেক বেশি চর্চা করা হয়, মানে ফর হাউএভার ওয়ে ইট ইজ, সে অনেক হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও তাদের ক্রিকেট নিয়ে চর্চাটা অনেক বেশি পুরানো, অনেক বেশি বছর ধরে বাংলাদেশের থেকে, এবং ওইখানে চর্চাটা আরো বেশি সমৃদ্ধ ক্রিকেট নিয়ে। সো ওদের সাথে আসলে তুলনা করলে হবে না, কারণ বাংলাদেশের সিচুয়েশনটা একদম আলাদা। বাংলাদেশের ক্রিকেটের চর্চা তেমন একটা হয় না ক্রিকেট নিয়ে, মানে বাইরে থেকে উপর থেকে ইন্ডিয়া যেসব করে, যেগুলি বাংলাদেশ থেকে ওইগুলি ফলো করার চেষ্টা করে। বাট ইন্ডিয়া ক্রিকেটের ভিতরের ইনফ্রাস্ট্রাকচার অনেক বছর ধরে, রানজি বলি বা ওদের অন্যান্য ডোমেস্টিক টুর্নামেন্ট বলি, ওদের স্কুল ক্রিকেটিং সিস্টেম বলি, সব আছে। বাংলাদেশে এগুলি সব উপর দিয়ে মাঝে মধ্যে হয়েছে, বাট কখনোই ওটাকে মানে সমৃদ্ধ করা হয় না। যেটা আগে ছিল ওই যে নির্মাণ থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড হইলো, বাট ওই জিনিসটা, এই জিনিসটাকে যে আরো বড় করা, ফর ইনস্টেন্স জাস্ট অ্যান এক্সাম্পল, এই জিনিসগুলি বাংলাদেশের ক্রিকেট হয় না, বিকজ ক্রিকেট নিয়ে ভাবনা চিন্তা করার লোকজন কম। ক্রিকেট নিয়ে মানে ক্রিকেটটাকে ভালোবেসে সবাই ব্যবসার কথা চিন্তা করে, ইন্ডিয়াও ব্যবসার কথা চিন্তা করে। আর ব্যবসার কথা চিন্তা করার আগে তারা চিন্তা করে যে ক্রিকেটটাও এটা থেকে যেন লাভবান হয়। বাট ইন্ডিয়ার পপুলেশন 100 কোটি, বাংলাদেশের হচ্ছে 20 কোটি এট ম্যাক্স, মানে যদি পারায় বলি, বাট এখন আই গেস 17-18 কোটি হবে। বাট এনিওয়েজ দ্য থিং ইজ দ্যাট ওইটার জন্য ইউ ডোন্ট সি সাচ আ বিগ ট্যালেন্ট পুল। বাট অল অফ দ্যাট অ্যাসাইড, মানে সত্যি করে বলতে যে ওই ব্যাকগ্রাউন্ড থেকে প্লেয়ার এসে ভালো করার চান্সেস আর ভেরি লো। ইন্ডিয়াতে যদি ম্যাক্সিমাম যদি আপার মিডল ক্লাস থেকে আসতো, ইন্ডিয়ান ক্রিকেট টিমটা অস্ট্রেলিয়া যে ডমিনেন্সটা পাইছে তার থেকেও বেশি ডমিনেন্স পাইতো। বাট ইন্ডিয়ার এই 100 কোটি মানুষের মধ্যে ওই ক্লাস ডিফারেন্সটা যে আছে, এইটার জন্য কিন্তু ওদের ওই জায়গাটাতে দে ফল, বিকজ ওদের মধ্যে ওই এলিট কিলার মেন্টালিটিটা নাই, যেটা অস্ট্রেলিয়ার ছিল। এলিট কিলার মেন্টালিটি, যে হোয়াট এভার অপোজিশন উই ফেস, আমরা তো টানা 16টা টেস্ট ম্যাচ জিতবো, টানা 2বার তারা টানা 16টা টেস্ট ম্যাচ জিতছে। মাঝখানে একটা ছিল ওই যে হ্যাঁ রাহুল দ্রাবিড় আর ওই মানে ওই ভিভিএস লক্ষ্মণের ওই স্পেশাল ইনিংসটা, যেটার জন্য কলকাতাতে ইন্ডিয়া জিতছে, দ্য গ্রেট এসকেপ। ওটা ছাড়া আবার মানে অস্ট্রেলিয়া টিমটা ওয়াজ বিল্ট ডিফারেন্টলি ওইটার সময়, দে ইউটিলাইজ দেয়ার ট্যালেন্ট। এখন আর এটা হয় না, মানে ইন্ডিয়ার যেটা ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী তারা পারে না। ইনফ্যাক্ট সাবকন্টিনেন্টের যে কোনো টিমে আমি যদি বলি, পাকিস্তান শুড হ্যাভ বিন ওয়ান অফ দি মোস্ট ডমিনেন্ট টিমস ইন দ্য 90s, বাট এই যে 2 নাম্বারই করতে 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 এবং বোর্ডের মিসম্যানেজমেন্টের জন্য ওই 99 এর টিমটা দেখলেই তো বোঝা যায় কি টিম হওয়া উচিত ছিল। ওয়াসিম আকরাম ইজ সাচ আ গ্রেট বোলার, কিন্তু ওর টেস্টে কি, আমি কেন ওয়াসিম আকরামকে অত টপ লেভেলে ধরে না, বিকজ ওর টেস্টে ভালো ছিল না। হি ওয়াজন্ট নিয়ারলি অ্যাজ গুড অ্যাজ হি ওয়াজ ইন ওডিআই। এখন অনেক ওয়াসিম আকরাম ফ্যান আছে, মাইট ডিসএগ্রি উইথ মি, বাট দ্যাটস দ্য ফ্যাক্ট। তো আই ডোন্ট ডিসএগ্রি। সো দ্যাটস দ্য থিং। বাট শেন ওয়ার্নের ব্যাকগ্রাউন্ড নিয়ে সাজ্জাদ তুমি একটু বলো, মানে হোয়াট ওয়াজ ওয়ার্ন টু ইউ? শেন ওয়ার্নের কথাও যে আমি ক্রিক ইনফোতে একটা লেখা পড়তেছিলাম, রায়ান ক্রিশ্চিয়ানের লেখা। At first there were nerves and chubbiness, then came wild soaring leg breaks followed by fame and flippers. For a long while there were women, then bookmaker, then diet pills, then more women, and headlines, always headlines. So that kind of summarize arki. But as a player, আমি কোথায় যেন একটা পড়েছিলাম যে লেগ স্পিন করে কোনো একটা স্টেট টিম বা এই ধরনের কোনো একটা জায়গায় সে রিজেক্টেড হয়ে গিয়েছিল এবং তাকে বলা হয়েছিল ইউ আর নট গুড এনাফ। এবং তখন শেন ওয়ার্ন, মানে ওই যে শেন ওয়ার্ন ওয়াজ নট এ ক্রিকেটার ফ্রম দ্য ভেরি বিগিনিং, সে শুরু কিন্তু ক্রিকেট দিয়ে করে নাই। তারপরে যখন জাস্ট খেলার মধ্যে একদিন সে কোথাও খেলতে গেছে, বল করতে গেছে, তো তখন তাকে বলা হয়েছে যে ভাই তুমি আর এটা করো না, হি ওয়াজ সো ব্যাড। এবং তারপরে হইতেছে যে ইট বিকেম হিজ অবসেশন, এবং সেটা করতে 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 ফাইনালি সে কোথায় এন্ড আপ করেছে অ্যাজ এ লেগ স্পিনার। উই অল নো দ্যাট প্রবাবলি নট অনলি অ্যাজ এ লেগ স্পিনার, হি ওয়াজ দ্য বেস্ট বোলার এভার ইন টেস্ট ক্রিকেট। স্ট্যাটস দিয়ে কিছু হবে না, তারপরও স্ট্যাট দিয়ে যদি বলি, হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু ব্রেক দ্যাট 700 উইকেট মার্ক। এবং
পরবর্তীতে অফকোর্স অ্যানাদার গ্রেট ফ্রম শ্রীলঙ্কা মতে মুরলীধরন যে 800 করেছে, বাট দুজন ডিফারেন্ট সর্ট অফ বোলার ছিল। আর আরেকটা বড় ব্যাপার যেটা হয় কি, শেনওয়ার্ন মানে ও কেন এত বেশি সেলিব্রেটেড হয়, অফকোর্স বিকজ অফ হিজ লাইফস্টাইল, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ও ও পড়তে পারতো, ব্যাটসম্যানের মাথার মধ্যে ঢুকতে পারতো যে ব্যাটসম্যান কি করতে চাচ্ছে, probably the smartest cricketer of all time. এক্স্যাক্টলি, এবং Easily. পরের বলে সে কি করতে পারে। ইভেন একটা মাঝখানে বিগ ব্যাশের কোনো একটা খেলার কোনো একটা ইয়ে খুব ভাইরাল হয়েছিল, যে তখন তো যে কমেন্টেটররা কথা বলতে থাকে, ব্র্যান্ডন ম্যাককালাম ওয়াজ ব্যাটিং অন দ্য আদার সাইড, তখন কমেন্টেটররা তাকে জিজ্ঞাসা করতেছিল যে ওকে আউট করার জন্য প্ল্যান কি। তো সে বলতেছিল যে আগের বলটা সে ইনসাইড আউট একটা শট খেলতে চাইছিল, তো প্রবাবলি এই বলটা সে সুইপ করতে চাইবে, সো আমি যেটা করব তার মিডল এন্ড লেগ স্টাম্পের উপর একটু জোরের উপর বলটা ছাড়বো, এবং আই হোপ দ্য বল উইল টার্ন। এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন্ড। ব্র্যান্ডন ম্যাককালাম ওয়ান্টেড টু সুইপ দ্য বল, সে লেগ স্টাম্পের উপরে একটু কুইকার একটা ডেলিভারি দিছে এবং হালকা টার্ন হয়ে সেটা মিডল স্টাম্প হিট করছে। সো দ্যাট ওয়াজ শেনওয়ার্ন। মানে হি কুড সি হোয়াট দ্য ব্যাটসম্যান গনা ডু। এট দ্য সেম টাইম শেনওয়ার্ন আবার খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যেত যখন উইকেট পাইতো না। এরকম একটা ইনসিডেন্টসও হয়েছে যে ইয়েতে ইন্টারন্যাশনাল ক্রিকেট না, কাউন্টি ক্রিকেটে, যে অপোজিশন টিম তারা আউটই হচ্ছে না, তারা ডিক্লেয়ারও করতেছে না, রান করে যাচ্ছে এবং শেনওয়ার্ন একটা পর্যায়ে তাদেরকে বলা শুরু করছে, আর কত ব্যাটিং করবো ভাই, ডিক্লেয়ার করো এভরিথিং। কিন্তু তারপরে একটা পর্যায়ে শেনওয়ার্ন পেস বোলিং করা শুরু করছে, বাউন্সার দেওয়া শুরু করছে, যে ডিক্লেয়ার দিবা না, আমি তোমাদেরকে ব্যথা দিয়া মাঠ থেকে বাইর করবো, একটা মেন্টালিটি ছিল। তারপর হচ্ছে যে স্যামুয়েলস এর সাথে তার যেই ফাইটটা হয়েছিল সেটা তো অনেক বিখ্যাত হয়েছিল, জার্সি ধরে টানাটানি, দেন ব্যাট ছুঁড়ে মারা, বল ছুঁড়ে মারা, অনেক ঘটনা হয়েছিল। শেনওয়ার্ন একটা নিষিদ্ধ ডাইউরেটিক্স একটা ড্রাগ নিয়েছিল, যেটা অ্যাকচুয়ালি মানে শেনওয়ার্ন ডিড এ লট অফ ড্রাগস অবভিয়াসলি, বাট সে অ্যাকচুয়ালি যখন ডোপিং এ বাদ পড়লো, দ্যাট ওয়াজ Don't do drugs or else you'll die by the time you're 52 or in your 50s. Or if you want to die in your 50s, that's another thing. তো আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে যেটা ওটাই বললাম যে আইরনি ইজ, ও যখন ডোপিং এর জন্য 2003 ওয়ার্ল্ড কাপটা খেলতে পারলো না, নিষিদ্ধ হলো 1 বছরের জন্য। সো ওই সময় দ্যাট ওয়াজ নট ড্রাগস, হি জাস্ট টুক এ মেডিসিন হুইচ হ্যাজ সাম এলিমেন্টস যেটা নিষিদ্ধ ছিল। একটা ডাইউরেটিক ছিল, ডাইউরেটিক হয় ইউজুয়ালি কিডনি পেশেন্টদেরকে দেওয়া হয় শরীর থেকে, যখন এক্সট্রা ওয়েস্টেজ অর লিকুইড যখন বডি থেকে ন্যাচারালি পাস আউট হয় না, তখন হচ্ছে ডাইউরেটিক দিয়ে সেটাকে বের করে দেওয়া হয় আর কি। সেই ধরনের একটা ডাইউরেটিক নিয়েছিল যার কোনো একটা এলিমেন্ট নিষিদ্ধ ছিল, যার কারণে তার ডোপ টেস্টে, ইউরিন টেস্টে তার সেটার স্যাম্পল পাওয়া গেছে, এবং দ্যাট মেড হিম হাংরিয়ার অ্যাবাউট ইট। সে যখন কামব্যাক করলো 2004-এ, ফার্স্ট সিরিজ হি প্লেড অ্যাগেন্স্ট শ্রীলঙ্কা এন্ড হি টুক 26 উইকেটস ইন 3 টেস্টস। 2005-এ সে 1 বছরে 96টা টেস্ট উইকেট নিয়েছে, যেটা স্টিল একটা রেকর্ড, একটা সিঙ্গেল ইয়ারে এর চেয়ে বেশি 90টা উইকেট নিয়েছিল 2006 মুরলীধরন। দ্যাটস ইট। সো ওইটা এখনো 17 বছর হয়ে গেল, 17 বছর হয়ে গেল, দ্যাট ইজ স্টিল এ রেকর্ড। সো তারপর শেনওয়ার্ন অ্যাজ এ কমেন্টেটর যদি বলি, মানে আমি তো ভাই যেহেতু নিজেও কমেন্ট্রি করি, এখন কমেন্ট্রি খুব বেশি দিন করছি না, বাট অবভিয়াসলি ফর দ্য লাভ অফ ক্রিকেট, আমার ক্রিকেট ভালোবাসার পিছনে একটা অনেক বড় হাত কিন্তু বিখ্যাত সব কমেন্টেটরদেরও ছিল। তো ওই জায়গায় কিন্তু আমি কমেন্ট্রিটা খুব ভালো মতো ফলো করতাম, যে কে কি বলতেছে, এবং আমি খেলাটা বুঝছিও কিন্তু মূলত কমেন্ট্রি শুনেই আমি বলবো। সো ওই জায়গায় আই এম সামওয়ান যাকে আসলে, সেটা যত বড় মানে অ্যাজ লিসেনার আই এম সামওয়ান যাকে ইমপ্রেস করাটা খুব কঠিন। শেনওয়ার্ন ডে 1 থেকে অ্যাজ এ কমেন্টেটর আমি তার প্রতি তার সেন্স অফ হিউমারের কথা যদি বলি, এবং অবভিয়াসলি ড্যানি মরিসন যেটা করে, ড্যানি মরিসন অনেক সময় ভাড়ামি করে ফেলে, হ্যাঁ। সো সেন্স অফ হিউমার এবং পুটিং দ্য রাইট ওয়ার্ডস, ওইখানে বেস্ট স্টিল হার্ষে ভোগলে, বাট শেনওয়ার্ন ইজ ক্লোজ টু হিম, হি ইজ রাইট দেয়ার অ্যাজ এ কমেন্টেটর।
তারপর I like this comparison. He's the ম্যারাডোনা Maradona. অ্যাবসলিউটলি একদম স্পট অন সৌরভ, থ্যাংক ইউ ফর দিস। সো তারপর হচ্ছে যে সে যখন প্লেয়ার ছিল সে প্রায় একটা কথা বলতো যে ক্রিকেটে মানে অবভিয়াসলি সেই কথাটা বলার কারণও আছে, কারণ স্টিভ ওয়ার যে টিমটার হয়ে সে অস্ট্রেলিয়ার হয়ে মোটামুটি সবকিছু জিতছে বা ওই যে সময়টা সে ক্রিকেট খেলছে ওই সময় তার যেই প্লেয়ার গুলো তার সাথে খেলতো ওই টিমের একটা প্লেয়ারের, আর সেই প্লেয়ারটা যদি শেন ওয়ার্ন হয় তার এই কথাটা মনে হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। সে সবসময় বলতো যে ক্রিকেটে আসলে কোচের কোনো দরকার নেই, কোচ মানে ফুটবলে কোচ বা ম্যানেজারের অনেক বড় ইয়ে থাকে, বাট ক্রিকেটে ক্যাপ্টেন শুড বি এভরিথিং। এবং সেই কথাটা নিজেই প্রুভ করছে আইপিএল এ এসে 2008-এ সবচেয়ে বাজে টিমটাকে নিয়ে সে চ্যাম্পিয়ন হয়ে গেছে 2008-এ। এবং আমি 2008 থেকে রাজস্থান রয়্যালস এর সাপোর্টার অনলি ফর শেন ওয়ার্ন। দিস গাই যেভাবে মানে আই লাভড হিম, আই অ্যাবসলিউটলি লাভড হিম। তার বোলিং স্টাইল হেলে দুলে আসতো, মনে হতো যে পৃথিবীতে এর চাইতে সহজ কাজ কিছু নাই। হ্যাঁ, আমি আজকে গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে বললাম যে ইভেন এখনো আমি নর্মালি যখন ক্রিকেট খেলি আমি মিডিয়াম পেসই করি, কিন্তু হয় না যে মাঝে মধ্যে হ্যাঁ আসো একটু স্পিন বল করি তুই খেল, এরকম ভাবে যখন খেলা হয়, বা এখন বাসার নিচে গ্যারেজে যখন কাজিনদের সাথে খেলি এখনো যখন লেগ স্পিন বল করি সেই শেন ওয়ার্নের বোলিংটাই আসে, এবং আমার মধ্যে এমন ভাবে ওটা ঢুকে গেছে শেন ওয়ার্ন যে বল করার সময় করতো ওইটাও আমার মুখ দিয়ে বের হয়ে সো আই এম ভেরি মাচ ইনফ্লুয়েন্সড আমি বলবো শেন ওয়ার্নের জন্য। Why was he that influential? মানে এটা মানুষকে কিন্তু বুঝতে হবে যে why was he that influential? মানে অনেকেই যারা বলে যে আমি ওকে কপি করতে চাইতাম, আমি ওর বোলিং অ্যাকশন, এবিপি আই থিংক বলছো যে ইউ ইউজ টু কপি হিজ বোলিং অ্যাকশন। Why was he so influential? I was a left arm spinner, but তারপরও আমি বাম হাতে হচ্ছে শেন ওয়ার্ন অ্যাকশনে বল করতে আসতেছিলাম। তো ঘটনাটা আই থিংক মানে about being influential, you need to just speak on the brains of these people, মানে তাদের থট প্রসেসটা কি আর কি, ইউ নো। মানে ঘটনাটা হচ্ছে the first part of his characteristic যেটা আমার কাছে মনে হয় যে is very important and might be very much missing in cricketers nowadays is just plain and simple the determination factor and the love of what you're doing, the love of the art itself. মানে proper leg spin, the purity of it, এটা কিন্তু you won't find it in a Rashid Khan. মানে সে হচ্ছে প্রতি বলে উইকেট চায়, গাবর, মানে সে he wants a wicket every ball. This is not how you bowler, right? He doesn't want to get hit. যেখানে শেন ওয়ার্ন was someone সেটা তো আছেই, হ্যাঁ সেটা তো আছেই, বাট being যে বলতো যে আমি চাই আমার বলে প্রত্যেক বলে এসে 6 মারুক, কারণ তখন আমি উইকেট পাবো। and ঘটনাটা হচ্ছে যেগুলো বলছিলাম those are very শুনতে টেকনিক্যাল লাগতে পারে, বাট these are pleasures to the eye. যেই ধরনের ড্রিফট ওর বেসিক লেগ স্পিনে আনতে পারতো which is incredible, মানে এই জিনিস আমি আসলে কোথাও থেকে দেখি না। আরো ইনক্রেডিবল ব্যাপার এটাই, মানে many people don't talk about it maybe কারণ the weirdest part is according to conditions, সেনা কান্ট্রিজ গুলো থেকে you expect even from টেস্ট ক্রিকেটের শুরুর দিক থেকে আর কি, from England, from Australia, from West Indies, from South Africa, you would expect fast bowlers, a barrage of fast bowlers, মানে they would be the best in the world. স্পিনার আসবে কোত্থেকে? এশিয়া থেকে আসবে, সলটা একটু নরম, স্পিন ফ্রেন্ডলি, উইকেট ভেঙে যায়। হ্যাঁ, and Shane Warne from Australia is the best spinner in the world. তো এইটা কিন্তু it's a feat যেটা আসলে আমার মনে হয় না কেউ আসলে মানে would be able to cross over. So when I saw Yasir Shah for instance, পাকিস্তানের হয়ে যখন সে খেলতে আসছে, I had a very great feeling about this guy, কারণ মানে ওর মধ্যে I could find that purity of this is proper leg spin, the action itself, the release itself, the attempts to put on those drifts, the attempts to put the revs on the ball, proper turn করানো। শেন ওয়ার্ন বলতেছিল যে আমি পৃথিবীর যে কোনো উইকেটেই মানে the way he wanted to get into the mind of the batter, মানে বলতেছিল যে একটা স্পিনার হয়ে what do you attempt to do, how do you want to take those wickets. ও বলতেছে যে from the first ball I want to create chaos. কারণ chaosটা কোথায়? মাঠে টাঠে না, chaos in the mind of the batter. তো ও বারবার চাইতো প্রথম বল থেকেই he used to create some kind of a situation যেখানে সাপোজ একটা বাজে বলই দিছে ফার্স্ট বলটা বা একটা বেসিক বল দিছে, and the batter একেবারে মিডল করছে, একেবারে পারফেক্ট টাইমিং হয়েছে, বাট তারপরে শেন ওয়ার্ন হচ্ছে মানে এরকম কিছুটা করছে অ্যাজ ইফ
মানে কিছু একটা ভুল করে ফেলছিল, মানে একটুর জন্য উইকেট পড়ে নাই বা কিছু একটা ভুল হচ্ছে, এন্ড দেন দ্য ব্যাটার স্টার্টস টু থিঙ্ক আমি তো মিডল করলাম, বাট ওয়াই ইজ হি গিভিং আ রিয়াকশন অ্যাজ ইফ আমি ভুল কিছু করছি, আসলে কি ভুল কিছু করছি, এন্ড দেন হি ইউজ টু ট্রাই এন্ড হিট দ্য রাফ, মানে সে চাইতো ফার্স্ট ওভারের ভিতরে এমন দুই একটা বল করতে, পিচের অবস্থা যাই থাকুক না কেন, দ্য ব্যাটার শুড বি ফিলিং উইকেটে টার্ন আছে, টার্ন নাই, কিচ্ছু নাই, ও নিজেই বলতেছে যে আই নো দের ইজ নাথিং ইন দিস, বাট Yeah. I just want to get into his head and to give him that feeling you are in for a war. মানে তুমি এখানে আসছো, you have to either focus on every ball or just go back to the pavilion. মানে these are the two options you have. You just can't keep on batting. মানে আমি যতক্ষণ বোলিং করতে আসতেছি, so these are things যেগুলো আসলে is part of that art, not just the way he spins the ball. মানে এইগুলা বিষয়ে মানে many of us don't bother এখন। and আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, he had this interview with আব্দুল কাদির, তো তার কাছে নাকি শেইমনের কাছে নাকি একটা বিশাল ভিডিও ফুটেজ কালেকশন আছে অফ আব্দুল কাদিরস বোলিং ইটসেলফ, কারণ ওর জন্য হি ওয়াজ দ্য বেস্ট পসিবল রেফারেন্স টু স্টার্ট লার্নিং প্রপার লেগ স্পিন। তো এটাও একটা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর অফ দিস ক্রস লার্নিং সিচুয়েশন, যে সে হচ্ছে একটা এশিয়ান একটা প্রপার লেগ স্পিনারের ফুটেজ থেকে বা তার থেকে ইনফ্লুয়েন্সড হয়ে হি টুক ইট টু আ ডিফারেন্ট লেভেল। মানে প্রপার লেগ স্পিন তো সে পারছে, এন্ড দেন হি ব্রট দোজ ফ্লিপার্স আউট, দোজ জুটার্স আউট, মানে অদ্ভুত অদ্ভুত ডেলিভারিজ সে নিয়ে আসছে, Yeah, the Zooter. ভেরি মাচ ইউনিক মানে ওই সেন্স, এন্ড দ্য ইজ অফ হিজ বোলিং অ্যাকশন ইটসেলফ আমরা কেন কপি করি, বিকজ ইটস সো ইজি, ইটস সো ন্যাচারাল, মানে এই অদ্ভুত কিছু করতে হচ্ছে না, লাইক 5 বার হাত ঘুরায় বল করতে হচ্ছে না, ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কসরত করে তার বোলিং অ্যাকশন নিয়ে আসতে হচ্ছে না। সো দোজ থিংস মানে আর অ্যাবসেন্ট ইন দ্য আর্ট অফ স্পিন বোলিং এন্ড at this point of And time, at this সবচেয়ে age. ইম্পর্টেন্ট জিনিস So কি যে ওয়ার্ন এসে যা করে দিয়ে গেছে, ওর ধারে কাছে মানে ওর আর্টের, ওর বোলিং এর আর্টের লেগ স্পিনার এখন কিন্তু অনেক লেগ স্পিনার আছে, রাশিদ খান, আদিল রশিদ, সাউথ আফ্রিকাতে ইমরান তাহির, ইমরান তাহির ছিল হ্যাঁ এর আগে, রাইট, রিয়াসি শাহ পাকিস্তানে, ইন্ডিয়াতে কুলদীপ, চেহেল, আরো আরো বিষ্ণয়, আরো আসতেছে লেগ স্পিনার আসতেছে, বাট নো বডি comes close to what Shane Warne did with the ball. মানে লেগ স্পিন ইজ আ টাফ আর্ট এমনিতেই, বাট যারা আসছে ওর পরে ও ধারে কাছে আসে নাই, যে ও যেটা করে গেছে, নট জাস্ট দ্য স্ট্যাটস, ইটস দ্য বোলিং, হি ইজ দ্য মোস্ট কমপ্লিট বোলার আইভ এভার সিন। ও ওয়ানডেতে বলো উইকেট পাবে, ও টেস্টে বলো উইকেট পাবে অবভিয়াসলি, ও টি-20-তে ও লাস্টের দিকে করে দেখাইছে। হি ইজ দ্য অনলি বোলার যাকে আমার মনে হয় 3 ফরম্যাটের মোস্ট কমপ্লিট বোলার, যে অ্যাটাকও করতে পারে, যে চাইলে ডিফেন্সও করতে পারে, বাট যে অ্যাটাক করে, যে লেগ স্পিন দিয়ে অ্যাটাক করে, যে মানে ম্যাচ এন্ড দ্য ম্যান ফর দ্য বিগ মোমেন্ট এনি টাইম। Oh man, এইটা তো you can't just deny, my goodness. Oh, we haven't talked about the most cliched thing about Shane Warne. His first ball in Ashes cricket, and that was the ball of the century. মানে ফার্স্ট বলেই, মানে এটা কেমনে পসিবল ম্যান, মানে ও বলছে, ও নিজেই বলছে ইট ওয়াজ এ ফ্লুক, যে এটা ও মানে হি জাস্ট ওয়ান্টেড টু হিট দ্য রাফে হিট করছে ঠিক, বাট এভরিথিং ওয়েন্ট সো পারফেক্টলি, ড্রিফটটা, দ্য টার্ন, এন্ড ইট ওয়েন্ট ইন ফ্রন্ট অফ দ্য আউটসাইড এজ, মানে এটা খুব উইয়ার্ড। উইকেটের পিছন দিয়ে বোল্ড হয় অনেকজন, বাট উইকেটের সামনে দিয়ে that's just amazing. He did it again in 2005 Andrew Strauss. হ্যাঁ ওই যে যেটা দিয়েও 700 উইকেটটা পাইলো, স্ট্রাউসের যে বলটা দিয়েও 700 উইকেটটা পাইলো। কেন? কারণ হচ্ছে যে গেটিং এরটা দেয়ার ওয়াজ রাফ আউটসাইড লেগ স্টাম্প এবং সেখানে পিচ করেছিল, আর স্ট্রাউসেরটা দেয়ার ওয়াজ নো রাফ, এবং সেটা কিভাবে কি হলো মানে দ্যাট ইজ শেন ওয়ার্ন অ্যাকচুয়ালি। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, তোমাদের কি সাজ্জাদ, তোমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স অফ ওয়াচিং শেন ওয়ার্ন প্রপার এবং আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাঁ এই লোক তো ইজ ডিফারেন্ট ফ্রম দি আদার্স, আমার হচ্ছে 96 ওয়ার্ল্ড কাপ, মানে আমার স্পষ্ট মনে আছে ওইটা দ্য ওয়েস্ট ইন্ডিজ গেম, আই থিঙ্ক, ওই যে অস্ট্রেলিয়া ওয়ার মানে নাই, তোরা ম্যাচের মধ্যেই নাই, এন্ড দেন ফ্রম দেয়ার দ্য ওয়ে দে গো টু দ্য ফাইনাল এন্ড দ্য ওয়ে শেন ওয়ার্ন পারফর্মড ওখানে, মানে অদ্ভুত ছিল যে হ্যাঁ বুঝলাম এশিয়ান কন্ডিশনস হোক বা যাই হোক, বাট দিস গাই অলরেডি লুকড আ ডিফারেন্ট ক্লাস। তারপর তো দেখছি যে সে সিরিয়াল উইনার, আগে ঘাটায় দেখলাম সি ইজ এ সিরিয়াল উইনার, 99-এ কি করছে সবাই জানে, অ্যাশেজ ভর্তি তার উইকেট গাদা, মানে হি গোজ এন্ড বোলস, এন্ড ইংল্যান্ড হচ্ছে ইটস নট
the মানে Australia এত successful, it wasn't just because they had a great team. It's because they had Warren in the team as well. মানে অনেকে এটাই বলতেছে। Very true. Different conditions, different pitches, এশিয়া হোক, নিজেদের দেশ হোক, যেখানেই হোক, he was their go-to guy. এবং দুই তিনটা ডিফারেন্ট জেনারেশন অফ আদার বোলারসদের সাথে কিন্তু সে তার সময়টা কাটাইছে, এন্ড all of them have the same thing about him. ব্রেটলি থেকে শুরু করে, গ্লেন ম্যাকগ্রা থেকে শুরু করে, গোয়িং ব্যাক টু ড্যামিয়ান ফ্লেমিংস এন্ড ক্রেগ ম্যাকডরমেটস, পল রাইফেলস, সবার একই কথা about this guy. মানে হি ইজ জাস্ট অ্যামেজিং। মানে হি ওয়াজ দ্য কর্নারস্টোন অফ দেয়ার এন্টায়ার বোলিং সেটআপ ফর ওডিআইস এন্ড টেস্ট সব মিলায় আর কি। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ওই কি বলে 2005 এ যখন ইংল্যান্ড অ্যাশেজ জিতলো, এবং খুবই ফেমাস একটা সিরিজ, কারণ ইংল্যান্ড অনেক বছর পর অ্যাশেজ জিতলো, এবং দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট গুডনেস ম্যান। ওই জায়গায় পিটারসেন, ফ্লিনটফ, বোলিং এ সাইমন জোন্স, ম্যাথিউ হগার্ড, ওদের কথা তো বলতেই হবে, বাট ফ্লিনটফের সাথে কিন্তু জয়েন্ট ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল। হার্মিসনও ছিল ওই টিমটা, ইংল্যান্ড ছিল জয়েন্ট ম্যান অফ দ্য সিরিজ। ওই সময়টাতে ওয়ার্ন, ম্যাকগ্রা এরকম বেশ কিছু প্লেয়ারদের রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল, বাট বয়স অ্যাশেজটা হারার পরে দে থট যে অ্যাশেজটা নিতে হবে, তারপরে রিটায়ারমেন্টের কথা ভাববে। এবং দেন পরের সিরিজে, পরের অ্যাশেজে দে বিট ইংল্যান্ড 5-0, কোনো চান্সই দেয় নাই। এবং সেই অ্যাশেজে ওয়ার্ন ওয়ান্স अगेन ওয়াজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার, ইফ আই এম নট রং, এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই আমার, তবে ওয়ার্ন ওয়াজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার ওই অ্যাশেজেও। সো in an era of মানে সরি, ওয়ার্ন ওয়াজ দ্য সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। আমি ঘাটলাম এখন, 26টা উইকেট পেয়েছিল, ওয়ার্ন পাইছিল 23টা উইকেট। ওই জিনিসটাই আর কি, মানে ইট ওয়াজ দেয়ার মেন্টালিটি। উইনিং, একটা কথা বলে না যে উইনিং ইজ এ হ্যাবিট। দিজ আর দ্য গাইজ যাদেরকে আসলে ছোটবেলা থেকে দেখে আমরা ক্রিকেটটা, মানে আমরা এখানে তিনজন যারা আছে, আমরা তো কাছাকাছি এজের, তো আমরা আসলে এই প্লেয়ার গুলোকে দেখেই মনে হয়েছে, এবং এই প্লেয়ার গুলোকে দেখেই আমরা বুঝতে পারতেছি যে উইনিং ইজ এ হ্যাবিট কথাটার অ্যাকচুয়াল মানেটা কি। সো ওয়ান ওয়াজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স ওই জায়গায়। For me, what made him stand apart, why I call him the greatest bowler of all time, is because he didn't need a surface, or je kono surface e o wicket paito. He didn't care who the opposition was. In fact, jodi aro better batter hoito, or jonno aro better. The duels against Lara, he enjoyed that. He enjoyed the bigger stage. And ABP jigesh korla to first seeing of Warren, obviously 99 World Cup. ওই ম্যাচটা তো ওই ঘুরাই দিছে, সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনালটা তো ওই ঘুরাই দিছে। মার্শাল গিবসের বোলটা, ও ম্যান 4 উইকেট 29 রান, ফাইনালে পাকিস্তানের সাথে ঘুরাই দিছে প্রবাবলি 23 রান, এবং সেমিফাইনাল ফাইনাল দুইটাতেই ম্যান অফ দ্য ম্যাচ। এন্ড it's a travesty যে ও ম্যান অফ দ্য সিরিজ হয় নাই, ক্লুজনার পাইছে। I don't agree with that. I'm being a South African fan, I don't agree with that. No, it was a very close call. মানে people were on both sides আর কি। অনেকে বলছিল হ্যাঁ ওয়ার্ন should get it, আবার ক্লুজনারও মানে he did so well, মানে it should have been Warren, definitely should have been Warren, কারণ ও যে ইম্প্যাক্টটা রাখছে, he helped his team win, man. ক্লুজনার couldn't do that, যেমনেই হোক না কেন। মানে ওই সেমিফাইনালটা তো সাউথ আফ্রিকা জিতে নাই, মানে ওটা জিতলে তখন আলাদা ব্যাপার, যে ওটার ভ্যালুটা আর একটু বাড়তো। So the thing is that din sheshe, মানে when I think of Warren, when I think back to his career, is that এরকম বোলার এখন আর আসে না, and এরকম বোলার মানে such a genius from all thoughts, মানে ক্রিকেট নিয়ে ওর চিন্তা ভাবনা, অপোজিশনকে কেমনে আউট করতে হবে ওটা নিয়ে চিন্তা ভাবনা, এভরিথিং, এই থিঙ্কিং এর, এন্ড এই জিনিসটার জন্য আসলে ইউ নিড আ স্পেশাল ট্যালেন্ট, এন্ড এইটা আসলে ও ফ্রিক। মানে ও যেখান থেকে উঠতো না কেন, আমি ক্রিকেট নিয়ে ওই যে সাজ্জাদ যেটা বলে যে আমি গ্যারাইমা টার্মটা ইউজ করি, ও গ্রাম থেকে উঠে আসলে ও সেই মর্নিং হতো, বিকজ এত ফ্রিক একটা ট্যালেন্ট অন্য লেভেলে। ইট ডিডন্ট ম্যাটার ওর কি ব্যাকগ্রাউন্ড, ইট ডিডন্ট ম্যাটার ওর মানে কি আপব্রিঙ্গিং বা কি বাকি, ইট ডিডন্ট কেয়ার। মানে জিনিসটা ছিল যে আই এম শেন ওয়ার্ন এন্ড আই এম দ্য বেস্ট, মানে এই জিনিসটা
and he never had to say it, but people just knew. মুরালিধরনের 100টা বেশি উইকেট আছে শেন ওয়ার্নের থেকে, but he'll never be শেন ওয়ার্ন। ওয়াসিম আকরামকে অনেকে গ্রেটেস্ট বোলার বলতে পারে, অনেকে মানে আরো 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 নাম আসতে পারে এইখানে, ডেল স্টেইন আসতে পারে এই কনভারসেশনে। ফর মি ডেল স্টেইন ইজ দ্য বেস্ট ফাস্ট বোলার দ্যাট আইভ এভার সিন, বাট শেন ওয়ার্ন, কারণ স্টেইন ওয়ান ডেতে তেমন একটা এফেক্টিভ ছিল না in big occasions especially, but Shane Warne had it all. And for me it's such a big loss for cricket because ওর আর অনেক দেয়ার ছিল। He left at an age where he had a lot more to give. ও বুড়া হয় না, he was still young. He left at an age where তার ক্রিকেটের জন্য, and you could tell he was passionate, কারণ সে ক্রিকেটের সাথেই থেকে গেছে, নো ম্যাটার যে লাইফস্টাইল যেটাই লিড করুক না কেন, তার ক্রিকেটে আরো অনেক কিছু সে অ্যাড করে দিতে পারতো, এন্ড সেটা আসলে ওয়ার্ল্ড ক্রিকেট উইল মিস দ্যাট। বাট as I said in my writing, that Warren leaves the world poorer, but hopefully in the heavens he's making it a much richer place for forever. And for me his lasting legacy is that he's the sexiest cricketer, sexiest bowler that I've ever seen, and it's not a fast bowler, it's a leg spinner, and এরকম leg spinner আর আসবে না, it never আসবে। What made him sexy is that everybody would copy his action, but he had such a great action, and he made the ball talk in such a way, he gave it time, you could see it in the air, দেখার যে অ্যান্টিসিপেশনটা, রাইট? Why does everybody like food porn? কারণ সবকিছু স্লো মোশনে, রাইট? ফুড পর্নের ব্যাপারটাকে এভরিথিং ইজ, ওর জিনিসটাই ছিল স্লো মোশনে আসতেছে, দেন all of a sudden it's doing crazy things that you didn't expect. And the batter can see it and he knows disaster is coming his way. That's slow motion e aro baje byapar ake. If it's a fast ball hoye gelo ekta instance e, but slow motion আসতেছে and you can't do anything about it, wicket এর পিছনে তাকাবা দেখবা it's shattered বা কিছু একটা হয়ে গেছে। So খুবই অদ্ভুত একটা সিচুয়েশন, মানে he created drama with his bowling. আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, ওর ইন্টারভিউ দেখতেছিলাম and he said that he actually even talked about the school cricket in Australia recent time, কেন ট্যালেন্ট বের হচ্ছে না বা কেন ওদের কোয়ালিটি ফল করতেছে। ও বলছে যে ওদের টাইমে মানে the school cricket or the Sheffield Shield used to be a big deal, এখন কেন জানি ওটার ভ্যালু একটু কমছে। But the important thing he said about the creating chaos in the batter's mind, ইন্টারেস্টিংলি সে বলতেছিল যে আমি নিজেই জানি আমি কিন্তু বেশ প্রেডিক্টেবল, মানে শেন ওয়ার্ন কিন্তু এমন না, রাশিদ খানের যেমন স্পেশাল স্কিল আছে যে একই টাইপের বোলিং অ্যাকশনে হি ক্যান ডিসিভ ইউ বাই বোলিং টু ডিফারেন্ট বলস, খুব বেশি চেঞ্জ নাই। শেন ওয়ার্নের বেসিক লেগ স্পিন গুগলি, ইফ দ্য ব্যাটার ক্যান লুক এট হিজ ফিঙ্গার্স প্রপারলি, তার হাতটা দেখতে পারে, দে ক্যান রিড কোন বলটা গুগলি হবে কোনটা লেগ স্পিন হবে, বিকজ দ্যাটস পিওর লেগ স্পিনিং অ্যাকশন, মানে ওখানে তার চেঞ্জ করতে হলে হি হ্যাজ টু চেঞ্জ সামথিং। সো ও চাইতো ব্যাটারকে টু ডিস্ট্রাক্ট দ্য ব্যাটার, যাতে সে ভুলেই যায় হি হ্যাজ টু লুক এট শেন ওয়ার্নস হাত আর কি, মানে ওটা দেখে বল রিড করতে যেতে না পারে, হি ট্রাইস টু ডিস্ট্রাক্ট দ্য ব্যাটার, যাতে সে ওই ফোকাসটা হারায় ফেলে যে আই নিড টু লুক এট হিজ হ্যান্ড টু সি হোয়াট হি ইজ গোইং টু ডু নেক্সট। তো ওর মেন কাজ হচ্ছে হি ইজ ট্রাইং টু হাইড হিজ উইকনেস, ওইটাও কিন্তু ব্যাপার, ও জানে যে ওর অ্যাকশন চেঞ্জটা খুব প্রেডিক্টেবল হয় when he moves from a basic leg spin to a googly or to a flipper, so ওইটাও সে ডিস্ট্রাক্ট করতে, মানে অল দিস ডিটেলস, মানে এত ডিটেইলে কি কেউ মানে চিন্তাও করা ডিফারেন্ট, হয়তো করতেই পারে, বাট এক্সপ্রেসও করতেছে টু লেট পিপল নো, টু ইম্পার্ট দ্যাট নলেজ। অদ্ভুত ব্যাপার, মানে দিস ইজ রিয়েলি গ্রেট টু বি আ গ্রেট টকার অ্যাজ ওয়েল, টু বি আ গ্রেট থিঙ্কার, এন্ড হোয়াট ইউ ডু উইথ ইয়োর হ্যান্ডস, দ্য ডেক্সটারিটি অফ ইট, মানে অদ্ভুত। সাজ্জাদের কাছে আসতে চাই যে শেন ওয়ার্নের তো কোনোদিন কোনো রিপ্লেসমেন্ট আসবে না, বাট মডার্ন ক্রিকেটে হু ইজ দ্য ক্লোজেস্ট টু শেন ওয়ার্ন? কঠিন প্রশ্ন। চাহাল। আমি লেগ স্পিনার বলবো না, আমি আশ্বিনকে ধরবো। আচ্ছা, আমি লেগ স্পিনার বলছি। আমি লেগ স্পিনার যদি বলি, আমার মানে আই এম ভেরি ইমপ্রেসড উইথ চাহাল। ইটস স্যাড যে ওকে টেস্ট খেলায় না। হি কুড বি এ ভেরি বিগ থিং। ওর সবকিছু আছে, ওই যে আমরা যেগুলো বললাম না, যে ড্রিফটস, বল আস্তে আস্তে আসবে, বলটাকে এয়ার দেয়, কিলার মেন্টালিটি, মানে ওয়ার্নের যেটা ছিল যে ও হি ওয়াজ আ ব্যাড বয়, মেন্টালিটিটা আসবে কোত্থেকে? টেস্ট খেলেই তো আসবে।
ওরা তো টেস্টই খেলায় না। তাও ঠিক। what I'm saying is যে টিমের মধ্যে আসবে না। টিমের মধ্যে অ্যাটিটিউডটা রোহিত শর্মা যেরকম একদিন চেহেলকে ওর মানে ফিল্ডিং নিয়ে বলছে যে তোর কি ভাত দেয় না, এরকম আস্তে ধীরে ফিল্ডিং করিস, এরকম একটা কথা। হ্যাঁ, যে আচ্ছা বাই দ্য ওয়ে ফিল্ডিং এর কথা আসলো, ভাই শেন ওয়ার্ন অ্যাজ স্লিপ ফিল্ডার, হ্যাঁ, such a great legend in the sleeves, my and goodness. also his batting, right, scoring the most number of runs without scoring a century, I think. হ্যাঁ 4000 প্লাস, এটাও মজাই লাগছে, মানে হ্যাঁ he had a lot of contribution with the bat, underrated ওই জায়গাটায়, মানে his contribution Warren, মানে ওইটাই যে we talk about প্রবাবলি 14টা না 15টা 50 আছে টেস্টে, মানে এরকম, বাট মোস্ট নাম্বার অফ রানস উইদাউট গেটিং এ সেঞ্চুরি, মানে এটাও কিন্তু একটা স্পেশাল মানুষদের স্পেশাল রেকর্ড আর কি, এটা রেকর্ড যেটা হুট করে মাথায় আসবে না। এক্স্যাক্টলি and for me ওই যে আশ্বিনকে আমি কেন বলতেছি, বিকজ হি ইজ দ্য স্মার্টেস্ট ক্রিকেটার আই সি দিস ডেজ, মানে হি ইজ দ্য মোস্ট থিঙ্কিং অ্যান্ড মাচ লাইক ওয়ার্নের যখন মানে গুগলি আর লেগ স্পিনের আরো ভ্যারিয়েশন দরকার হলো, ভ্যারিয়েশন করে নিছে, this guy also has so many variations, মানে আশ্বিন, and he's developed them, and অনেকে তো মজা করে বলে যে প্রত্যেকটা সিরিজেও নতুন একটা ভ্যারিয়েশন অ্যাড করেন হিজ বোলিং, he's always thinking, he's always looking to add something, and মানে গাটসের দিক থেকেও you think of some of the innings, মানে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিতার পিছনে আশ্বিনের অবদান with the bat as well, যে you know ওয়ার্নের মধ্যে ওই জিনিসটা কিন্তু ছিল যে that grit. Yeah, the only difference is always is there. very humble, মানে ওই ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড টাইপের একটা, এটার জন্যই না আমি নিতে পারতেছি না কম্পারিজন। আশ্বিন হচ্ছে একটা বোরিং ইঞ্জিনিয়ার, শেন ওয়ার্ন হচ্ছে রকস্টার। ওয়ার্ন এসে ব্যাটসম্যান রে পিটাবে, ব্যাট ধরে শার্ট ধরে জার্সি ধরে টানবে, দুটা গালি দিবে, হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ন, এবং দ্যাট মেক্স হিম সাচ এ কি বলবো রকস্টার, সুপারস্টার। এবং ওটা দেখেও কিন্তু ভালো লাগতো। Saurabh Mukherjee বলছে Warren could have been a great coach. His ability to read the nuances of the game made him so pleasing to the ears, complete magician. আচ্ছা এখানে একটা এজন্য হি ইজ আ বেটার কমেন্টেটর। হ্যাঁ, যে আসলে because he never believed in coaches, so exactly he never believed in coaches. না, I would miss Warren as a commentator. ও এই জায়গাটা মানে it leaves a big gap in this area আর কি, মানে ওই জায়গাটা if you would have been there for many more years আর অনেক কিছু পাওয়া যেত। একটা ইন্টারেস্টিং কমেন্ট আসছে অর্ণব ইসলামের কাছ থেকে। Shakib is the closest to Shane Warne. He is not that same, but Shakib as a character. You can hate or love Shakib and Warne, but cannot. আমি তো এটা বললাম যে মানে ওয়ার্নার সাকিবের ওই অফ ফিল্ড কম্পারিজনটা তো আমিই করলাম, বাট সাকিব মানে সাকিবের ওই কিলার মেন্টালিটিটা আছে কিনা ওটা, মানে সাকিব ইজ এ ভেরি স্মার্ট ক্রিকেটার। হ্যাঁ, সাকিব যে কোনো মাইনকাচিপা থেকে বের হয়ে চলে আসবে, হি হ্যাজ দ্যাট অ্যাবিলিটি, বাট ওয়ার্ন প্রবাবলি হি ডিডন্ট নিড দ্যাট, কারণ ও কখনো ওই মাইনকাচিপা করবে না, ও এরকম একটা অবস্থা ছিল। সাকিবের মানে I know I made the comparison, so আমি একটু বলতে পারি যে হ্যাঁ লাইক কিছু কিছু জায়গায় অনেক মিল আছে, যে সাকিব ইজ দ্য সর্ট অফ গাই যাকে ওই ওয়ার্নকে যদি তুমি একটা সাজেশন দাও ওর যদি ওটা ভালো না লাগে ও এটা নিবে না, যেরকম say it in your face, হ্যাঁ সেম একটা ব্যাপার, ক্যারেক্টারিস্টিকে অনেক মিল আছে আই উড সে, যে হ্যাঁ এন্ড অলসো মানে নর্মসটাকে ব্রেক করা। সাকিব ইজ নট ইওর অ্যাভারেজ নরমাল নর্মস ফলো করার ক্রিকেটার, বাট সো ওয়াজ ওয়ার্নের না খেলাটা ওয়াজ মানে ওয়ার্নার সাকিবের আমি খেলাটাই কোনো মিল পাই না, বিকজ সাকিব ইজ এন আনসেক্সি ক্রিকেটার। ওর ব্যাটিং দেখতে সুন্দর না, ওর বোলিং এটা ইজ আ বিগ ডিফারেন্স। হ্যাঁ, because Warren, my goodness, মানে even if he couldn't do anything else, জাস্ট বোলিং এ করতে পারে, সাপোজ সে কথা বলতে পারে না, ভালো চিন্তাও করতে পারে না, জাস্ট হাত থেকে বলটা ছাড়ে, ইভেন দ্যাট ইটসেলফ ইজ সো বিউটিফুল ম্যান। আমি তো আরো ইয়েতে যাব, মানে ওর প্রেজেন্স ইন দা ফিল্ড ওইটাই অনেক মনে হতো যে দেখতে ভালো লাগতেছে। ও যখন স্লিপে দাঁড়াইতো ওই হ্যাট পরে, ও
ওই বোলার বোলিং লাইন আপে ফিরে যাওয়ার সময় গিলক্রিস্টের পাশে দাঁড়ায়, পিছনে হাত দিয়ে দাঁড়ায় থাকতো। ওই দাঁড়ানোটার মধ্যেই একটা ভাব ছিল, দাঁড়ানোটার মধ্যে একটা চার্ম ছিল। Oh, interesting. ওই শেন ওয়ার্ন in his first test innings versus Bangladesh, in his first test bowling spell, 112 রান দিয়ে কোনো উইকেট পায় নাই। শাহরিয়ার নাফিস বোধহয় ওরে ম্যারাইটারে সেঞ্চুরি করে সুইপিং মাস্টার, খালি সুইপ করে গেছে আর কি, বোধহয় ফতুল্লাই ছিল ওইটা, ফ্ল্যাট তক্তা পিচ, ওটার মধ্যে জাস্ট সুইপ করে গেছে and Warren did not get anything in the first innings. পরে হ্যাঁ অস্ট্রেলিয়া কোনো মতে বের হয়ে গেছে ওই ম্যাচ থেকে, বাট ঘটনাটা হচ্ছে after that Warren বুঝাইছে যে আচ্ছা ঠিক আছে ফাইন, মানে I'm old, I know it's 2006, I know, but you know I'm Shane Warne. ওই সেকেন্ড ইনিংসে হি গট 4, পরের টেস্টে হি গট 4 and 5, মানে সে জাস্ট ফাটাই ফেললো আর কি, মানে হি জাস্ট কেম ব্যাক লাইক দ্যাট। সো আমার কাছে মজা লাগছে এটাই যে বাংলাদেশেরও খুব বেশি ব্যাটারদের কিন্তু ওয়ার্নার বোলিং খেলার এক্সপিরিয়েন্স হয় না ইন দ্যাট টেস্ট হোস্টাইল এনভায়রনমেন্ট, বাট যে কয়জনই পাইছে আই উড সে দে আর লাকি এনাফ। শাহরিয়ার নাফিস ইজ ওয়ান লাকি গাই, অলক কাপালি খেলছে ওর এগেইনস্টে, এন্ড দেন ইউ নো ওই শাহরিয়ার নাফিস হোক, অলক কাপালি, আশরাফুল, হাবিবুল বাশার, তো মানে দিস গাইজ শুড ক্যান call themselves lucky in that sense যে তারা হচ্ছে গিয়ে মানে ওর এগেইনস্ট অ্যাটলিস্ট খেলতে পারছে ওই হাইয়েস্ট লেভেল আর কি টেস্ট ক্রিকেটে। সো মানে দুইটাই টেস্ট খেলছিল আই গেস বাংলাদেশের সাথে, এন্ড ওই সিরিজটাই, জাস্ট দ্যাট সিরিজ, এছাড়া তো আর মনে হয় টেস্ট খেলে নাই এগেইনস্ট বাংলাদেশ। This is a sad shocking reality for Sky Sports cricket. Warren, Bumble, Holding তিনটাই একসাথে, because Bumble has retired, Holding has retired, Warren তো unfortunately is not there. You'll have to listen to Sean Pollock. না, I don't mind, মানে ওই সেন্সে I don't mind বলতেছি না যে ওয়ার্নের জায়গায় পোলক বা এরকম, বাট পোলক তো ভালোই লাগে আমার। I actually like South African commentators in general, মানে যারা আসছে so far, all of them are like ভালোই লাগে। আমি আরেকটা জিনিস ঘাটতেছিলাম যে 99 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অস্ট্রেলিয়া একটা ম্যাচ হয়েছিল, সেখানে ওয়ার্ন 10 ওভারে মাত্র 18 রান দিয়েছিল, একটা উইকেট পেয়েছিল, আকরাম খানকে আউট করছে। সো আরো কিছু প্লেয়ার তাহলে আছে বাংলাদেশে যারা ওয়ার্নের এগেইনস্টে খেলেছিল। 99 ওয়ার্ল্ড কাপে যারা খেলছে তারা তো ছিল, ওয়ার্নের এগেইনস্টে খেলছে। টেস্টে হচ্ছে জাস্ট দ্য 2006 সিরিজ আর কি, বোধহয় অস্ট্রেলিয়ার সাথে তো খেলেই নেই আর কি। আর 2003 তে তো বোধহয় ওয়ার্ন ওয়াজন্ট পার্ট অফ দ্য টিম, আমার যতদূর মনে পড়ছে, যখন বাংলাদেশ ডাউন আন্ডার গেল। তখন ম্যাকগিল খেলছিল। But এটা নিয়ে কি, does anyone have any doubts as to why Warren was the greatest bowler of all time? মানে I know he's died, এটার জন্য অনেকের সেন্টিমেন্টটা কাজ করে, but I've always felt that Warren was the greatest bowler of all time, মানে of all time আর কি। আমার দেখা মানে nobody else came close. সাজ্জাদ? না, ডেফিনেটলি মানে আমার ক্ষেত্রে একটু বোথ সেন্টিমেন্টও কাজ করতেছে। আমি আই গট ভেরি ইমোশনাল লাস্ট নাইট, যখন কালকে আমার দুইটা ক্লোজ মানুষের বিয়ে ছিল, সো সারাদিন আমি ওগুলা নিয়ে ব্যস্ত ছিলাম। সো খুবই হ্যাপেনিং একটা ডে এন্ডে কালকে রাত 2টার দিকে যখন শুইলাম, বাসায় এসে ফ্রেশ হয়ে খুবই টায়ার্ড, ঢুলু চোখে আমি ফেসবুকে ঢুকে দেখলাম যে এই নিউজটা, যে একজন দেখলাম অনেক বড় একটা পোস্ট দিল ওয়ার্নকে নিয়ে। আই থট যে আচ্ছা ওয়ার্নের বার্থডে নাকি, তো পরে লাস্টে দেখলাম যে বললো যে রেস্ট ইন পিস। I was like, what? মানে Warren, it was so shocking for me. It was so shocking for me. He's a young guy. It was so shocking for me, Sajjad. When I saw it at first, I'm like, this is a joke probably. মানে what is this? কারণ, and I also had a very long day yesterday. আমার সকাল 10:30টায় we usually have our meetings in the office. It's a Zoom meeting, thankfully. So we give the plan what we're going to do. And গতকালকে there was this final, একটা ফুটবল টুর্নামেন্ট যেখানে আর কি গেছিলাম, I told you guys about it, BGME football tournament. So ওইটার ফাইনালে I had to go to cover it, and then obviously I look after the page, so পেজের কন্টেন্ট মানে এই দৌড়াদৌড়ি করে পেজ ইজ অলমোস্ট ডান। আমি বিজিএম এর ওই মানে সবকিছু পেয়ে গেছি, বসায় দিব, দ্যাটস দ্য অনলি থিং দ্যাটস লেফট। হঠাৎ করে 8:30 নিউজটা আসে, উই ইউজুয়ালি ফিনিশ আপ দ্য পেজ বাই 9, 8:30 নিউজটা আসছে যে ওয়ার্ন মারা গেছে। আমার ইনবক্সে পিপল আর মেসেজিং মি যে ভাই ইজ দিস ট্রু, and then I'm like, what the hell is going on? And then এটা দেখে and I'm like, man, this is messed up. And পুরা page obviously
ওরে চেঞ্জ করা লাগছে। এন্ড ইউ নো আমি ওই জন্যই বললাম যে এই লোকটা আমার সারা জীবনই প্যারা দিয়ে গেল, বিকজ ইভেন মানে ইন হিজ ডেথ আমার মানে এমন একটা টাইমে মারা গেছে বা তার নিউজটা এমন একটা টাইমে আসছে যে আই হ্যাভ টু লাইক রিডু, এন্ড পরে রাত 12টা পর্যন্ত হ্যাড টু ওয়ার্ক। এন্ড দেন ওই সময় আর কি I found some time and I thought, you know what, let me just write down something about him, because আমি আসলে অত স্ট্যাট বেসড অ্যানালাইসিস করি না, এন্ড আই ডোন্ট লাইক ডুইং ইট বিকজ স্ট্যাটস দিয়ে অ্যানালাইসিস, ক্রিকেট ইজ সাচ আ মেন্টাল গেম, এটার অ্যানালাইসিস আসলে শুধু স্ট্যাটস দিয়ে হয় না, আনলেস ইউর স্যার ডন ব্র্যাডম্যান, যেখানে আসলে ইউর সো মাচ বেটার দেন এভরিওয়ান এলস। স্যার ডন ব্র্যাডম্যানকে নিয়ে আসলে ইউ ক্যান অলসো সে যে ও কি গ্রেটেস্ট স্পোর্টস পারসন অফ অল টাইম কিনা, কারণ ওর এত বেটার দেন হিজ কন্টেম্পোরারিজ। বাট at the end of the day আসলে what he made you feel, মানে ওয়ার্নের বোলিংটা দেখে একটা ফাস্ট বোলারের বোলিং দেখার থেকেও আরো বেশি ইন্ট্রিগিং লাগতো যে নেক্সট বলটা কি হবে, নেক্সট বলে কি হইতে পারে, ইউ জাস্ট ওয়ান্টেড টু ওয়াচ মোর। ওকে ব্যাটার মারতেছে কিনা, মারলেও ইউ ওয়ান্টেড টু ওয়াচ ইট, যা হ্যাঁ ওকে মারতেছে কি হয়েছে আজকে, এন্ড উইকেট টেকিং হইলেও, এন্ড অবভিয়াসলি এগেনস্ট অপোজিশন মানে এগেনস্ট ইউর ফেভারিট টিম হলে বিরক্ত লাগতো, কারণ ইউ নো দ্যাট মানে দিস অস্ট্রেলিয়া টিম ইজ গুড এনাফ। এন্ড ওই টিমটার মধ্যে আবার ওয়ার্ন ছিল। ওয়ার্নের একমাত্র ক্যারিয়ারের একমাত্র একটা জায়গায় ইউ কুড সে যে একটা জিনিস সে মিস করছে ডিউরিং হিজ প্লেইং ডে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াকে সে ক্যাপ্টেন করতে পারে নাই। বিকজ বয় ও বয়, রিকি পন্টিং তো আজকে মানে অফ অল দ্য প্লেয়ার্স সবচেয়ে কাঁদতে দেখছি রিকি পন্টিংকে, অফ অল দ্য প্লেয়ার্স এন্ড এক্স প্লেয়ার্স সবচেয়ে বেশি কাঁদতে দেখছি আমি রিকি পন্টিংকে। সো এন্ড ইট মেড সেন্স বিকজ রিকি পন্টিং শেন ওয়ার্নের কাছে ফরএভার ইনডেপ্টেড থাকবে। ওকে ক্যাপ্টেন যদিও রিকি পন্টিং, আই এম শিওর শেন ওয়ার্ন হেল্পড হিম আউট সো মেনি টাইমস উইথ আইডিয়াস এন্ড থিংস লাইক দ্যাট। এন্ড পন্টিং এর যেহেতু অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ আই থিঙ্ক পন্টিংই জিতছে, যদিও ম্যাচ জিতার রেশিওটা অত হাই না, বাট ইউ নো হি number of tests he definitely was one, but ওয়ার্নের ওই ক্যাপ্টেন্সিটা সে পায় না অস্ট্রেলিয়া, নাইলে ওই টিমটা আরো ভয়াবহ হয়ে যেতে পারতো, প্রবাবলি 30-40টা টেস্ট ম্যাচ টানা জিততে পারতো, ইউ নেভার নো। এন্ড ইয়া মানে আমি একটা প্লেয়ারকে রেট করি ইন টেস্ট ম্যাচেস, আমি যখন গ্রুপে পোস্ট দিছি when it comes to Ashwin's batting and everything, ও টেস্টে 5টা সেঞ্চুরি করছে, হাউ ডেয়ার ইউ নট কল হিম অ্যান অলরাউন্ডার, 5টা সেঞ্চুরি আছে একটা ব্যাটারের টেস্টে, মানে আশ্বিনের। সো ডেফিনেটলি ওই কাতারেই পড়ে, 3টা ম্যাচে সে 5 উইকেট হল এন্ড সেঞ্চুরি করছে। So anyways guys, I think আজকে আমরা এন্ড করে ফেলি শোটা। ওয়ার্নের একটা ট্রিবিউট ভিডিও কালকে আসতেছে, আজকে আমরা করতে চেয়েছিলাম বাট ডিউ টু অল অফ আস হ্যাভিং ওয়ার্ক, আজকে যেহেতু বাংলাদেশের খেলা ছিল সো উই কুডন্ট গেট দ্য এডিটিং ডান, বাট সেটাও হয়ে যাবে। আজকে কমেন্ট মোটামুটি সবই ইম্পর্টেন্ট গুলোই পড়া হয়েছে। ডিড বি মিস এনিথিং ইম্পর্টেন্ট সাজ্জাদ বা এবিপি? মোটামুটি কভার করা হয়েছে মনে হয় নাই বিকজ উই টকড অ্যাবাউট বাংলাদেশ, সেটা হয়ে গেছে। খালি মেবি I haven't watched the Women's World Cup match though. ওই ম্যাচটা তো জিততে পারে নাই বাংলাদেশ, that's something. That was a great fight. Bangladesh should have won that actually. In many ways Bangladesh choked against South Africa, কারণ প্রথমে 190 odd ছিল সাউথ আফ্রিকা ফর 5, সেখান থেকে 208 আটকায় দিছে। And then Bangladesh took complete control. They were like 67 for no loss. Batting in reply. And ওইখান থেকে chase down the total. Even last 4-5 ওভারে এরকম একটা ছিল যে 40 রান দরকার, I think 32 বল বা এরকম, মানে একটা ইকুয়েশন চলে আসছিল, and they had 4 wickets in hand and they had 2 set batters. So ওইখান থেকে আসলে ম্যাচটা জিততে পারতেন, would have been a great result for the girls, কারণ সাউথ আফ্রিকা ভালো না, although world number 2 ranking ODI তে, but it's not a good team. Best player নাই, Danny Van Niekerk injury তে she's missing out on the World Cup, ওই ওদের মেইন প্লেয়ার, সো ব্যাটিং ও করে বোলিং ও পারে, ওই নাই, it's not a good team, খুব একটা বেশি দূর যাবে না। আরেকটা ম্যাচ হয়েছে that was very entertaining as well, আমি অ্যাকচুয়ালি ফলো করতেছি women's world cupটা, অস্ট্রেলিয়া এন্ড ইংল্যান্ডের মধ্যে। it was a high scoring match. অস্ট্রেলিয়া ফার্স্টে ব্যাট করে they scored 300 plus 311. Wow, আচ্ছা, women's cricket 300 ODI তে কিন্তু is a really big score. Usually 220 230 is already like a big score ওখানে, যে pattern of game হয়। And tomorrow there is a firecracker of a match, India versus Pakistan, যেটাতে ইন্ডিয়া একেবারে মানে given the team that India have should absolutely thrash Pakistan. So সেটা আছে, but yeah, the women's world cup is picking up because first match টাই was a big upset, যেটা ছিল ওয়েস্ট ইন্ডিজ beating New Zealand, and
ওইটা এমন একটা ম্যাচ হয়েছে, মানে ইট এবড এন্ড ফ্লো। লাস্টে মনে হচ্ছিল নিউজিল্যান্ডই জিতে যাবে, বাট পরে ওয়েস্ট ইন্ডিজের একটা ওভারে দে টুক লটস অফ উইকেটস এন্ড টার্ন দ্য ম্যাচ অ্যারাউন্ড। সো এনিওয়েজ গাইস, আজকের মতো শেষ করছি। ওয়াসিফ ইকবাল আলী বলছে হোয়াট হ্যাপেন টু স্টোরিজ, সাজ্জাদ ভাই ফাঁকি মারতেছে না। সাজ্জাদ ফাঁকি মারতেছে না ভাই, we've all got a lot of stuff to deal with. We are trying, আমাদের মনে হয় যে আমি কি ফাঁকি মারতেছি, but we are definitely আমি আরেকটু মানে ওয়ান্স अगेन আমি আবারও বলি যে বারবার আসলে প্রমিসও করতে চাচ্ছি না, কারণ আমি বলছিলাম যে জানুয়ারিতে মেবি আমি ট্রাই করবো আরেকটা আসার, বাট মার্চ হয়ে গেল। সো আমি এখন অন্য চিন্তা ভাবনাও করতেছি, সেই চিন্তা ভাবনাটা আমি এখন বলবো না, কারণ পরে দেখা যাবে এটাও করতে পারতেছি না। আমরা আলাদা শানুরের সাথে বা এবিপির সাথে আমরা হয়তো এটা নিয়ে কথা বলবো। সো দেখা যাক আর কি করে, বাট ভিডিও আসবে, ভিডিও হয়তো বা যেহেতু আমার আমার মানে প্রফেশনালি আই এম এনগেজড উইথ এ লট অফ পিপল in different sectors, health বলি, I have a business as well, আমার তারপর কমেন্ট্রি, তারপর এখন খেলার সিজন চলতেছে, সবকিছু মিলায় খুবই একটা দৌড়াদৌড়ির মতো অবস্থায় আছে আর কি। সো এই but still, you know, we'll, and আমিও আর কি চ্যানেল নিয়ে কিছু plans I shared with Sajjad and ABP before we did the video actually, so we're trying to do something special whichever way we can, and hopefully it'll lead to something. But at least এই দুইটা লাইভ শো করে, হট্টগোল and সিলি পয়েন্ট দুইটা লাইভ শো করে, মানে it's doing it is a lot of fun on a weekly basis, and মানে স্পেশালি এই ট্রিওটা থাকলে, সাজ্জাদ এবিপি, এই ট্রিওটা তোমাদের সাথে থাকলে আসলে talk so much about so many things. এই যে এবিপি কে আমরা আবারও দেখতে পাচ্ছি, দেখা যায়, শোনা যায়, এবিপি দেখা যায়। So মানে definitely we'll definitely have this combination again very very soon, and till next time, কালকে আই থিংক, আজকে যেহেতু হট্টগোলের দিন আমরা সিলি পয়েন্ট করলাম, কালকে আমরা মোস্ট লাইকলি হট্টগোলই করব। সো টিল দেন, this is goodbye from us. Take care, stay safe, and if you want to do support South Africa. এখন টিমটা আস্তে আস্তে করে ভালো করতেছে। নেক্সট সিরিজে কেন সাপোর্ট করবে? বাংলাদেশ ইজ গোইং টু সাউথ আফ্রিকা নেক্সট সিরিজে তো না। I swear, মানে আর তার মধ্যে 7টা প্লেয়ার যাইতেছে আইপিএল খেলতে, এই সাউথ আফ্রিকার সাপোর্ট দিব? আমি এই শোর মাধ্যমে বলি যে অনেক ফ্যান আছে যারা বলে যে আমি একটা কুফ, আমি যে দলে সাপোর্ট করি ওই দলই হারে, সো দে ক্যান সাপোর্ট সাউথ আফ্রিকা ইন দ্য নেক্সট সিরিজ। হ্যাঁ, ওরা পারে, হ্যাঁ, সিলেক্টিভলি ওদেরই সাউথ আফ্রিকা সাপোর্ট করে। ভাই পুরা ইন্ডিয়া সিরিজটাতে আমাকে যেই পরিমাণ হেকেল করার চেষ্টা করছে কেপি, পুরা সিরিজটাতে সাউথ আফ্রিকা একটা বাজে সেশন গেলে এই পোস্ট আমার ওয়াল ভর্তি হয়ে যেত, কি হোয়াট ইজ হ্যাপেনিং। পরে দেখি যে ও যখনই পোস্ট দেয় আবার ইন্ডিয়া খারাপ করে। It was great fun, but I thoroughly enjoyed the two series. আমরা এবারের মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাথে জিতলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে টপ 2 তে থাকা একটা খুব ভালো চান্স। বাংলাদেশ জিতলে বাংলাদেশ টপ 2 তে যেতে পারবে না নাকি? বাংলাদেশ যদি দুইটাই জিতে, বাংলাদেশ কোথা থেকে টপ 2? পাকিস্তানের সাথে ইনিংস রিপিট খায়া ডায়া 3 দিনের মধ্যে টেস্ট ম্যাচ হাইরা হবে না। লিটন তো টপ 10 এ ঢুকে যাবে, টপ 5 ব্যাটারস এর মধ্যে ঢুকে যাবে বাই দ্য এন্ড অফ দ্য সিরিজ। লিটন ইজ আ টপ 5 ক্যালিবার ব্যাটার ইন ওয়ার্ল্ড ক্রিকেট। আমি এটা বাড়ায় বলতেছি না। লিটন এট দিস মোমেন্ট, কোহলি, রোহিত শর্মা, উইলিয়ামসন, লিটন, স্টিভ স্মিথ, এই মানে এই ডিসকাশনে থাকবে। বাবর আজম টপ 5-6 এদের মধ্যে থাকবে। দ্যাটস হাউ মাচ আই রেট লিটন। আমি বলি না, বাট এখন বলে দিল, আজকে বলেই দিল। That's how good he is. Anyways guys, আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ গাইজ ফর টিউনিং ইন। সৌরভ মুখার্জি থ্যাংক ইউ, এন্ড এবিপি কে ওয়াসিফ ইকবাল দেখে একটু হাসছে। কি এবিপি কে দেখে হাসার কি আছে? এবিপি বাসার মধ্যে একটা স্যান্ডো গেঞ্জি পরেছে, এইটাই তো। ওর এই গেঞ্জিটার নাম হচ্ছে ওয়াইফ বিটার। আই ডোন্ট নো, এটা হচ্ছে ওয়ার্ন ফিলে আমি আছি আর কি, ইউ নো, আই ডোন্ট মাইন্ড বিইং মাইসেলফ এখানে। হ্যাঁ, মানে তোমার বউ আবার তোমাকে ওয়াইফ বিটার গিফট করে নাই তো? I hope
আমি এই জন্যই অন্ধকারের মধ্যে ছিলাম, বাট এনিওয়েজ এবিপি, দ্য ডার্ক সাইড অফ এবিপি, অন্ধকারের মধ্যে হোয়াইট পিটার। Anyways, guys, ওকে, শেষ করে আজকে আমি অনেক tired. After has had a long day. We'll be back again very, very soon. Goodbye, goodbye.